আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি সহজ কোডিং এর ফাউন্ডার মোহাম্মদ নেয়ামতুল ওয়াকিল বলছিলাম। এখানে অনেকেই আছেন যারা আমাদের অলরেডি চিনেন, আমাদের বিভিন্ন বুট ক্যাম্পে হচ্ছে জয়েন আছেন। আবার অনেকেই আছেন যারা হচ্ছে এর হয়তো কোনো পেইড প্রোগ্রামে ছিলেন না, বাট আমাদের সাথে কানেক্টেড আছেন আর কি। তো বেসিক্যালি হচ্ছে সহজ কোডিং থেকে মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন ওয়েবিনার অ্যারেঞ্জ করা হতো, বাট গ্লোবাল ইঞ্জিনিয়ারের সাথে এটাই হচ্ছে আমাদের প্রথম একটা সেশন, যেখানে হচ্ছে আমরা চেষ্টা করেছি এমন একজনকে নিয়ে আসার যিনি হচ্ছে আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন আর কি দিতে পারবে, যেটা আপনাদের হয়তো কাজে লাগবে ইউনিভার্সিটি লাইফে বা স্কিল ডেভেলপমেন্টের সেক্টরে আর কি, ইনশাল্লাহ। তো পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আজকে আছেন মহিয়ান ইসলাম প্রতীক ভাই, যিনি হচ্ছে বেসিক্যালি এখন বর্তমানে মাস্টার কার্ড কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছেন। আর প্রিভিয়াসলি উনি হচ্ছে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন আর কি। তো আমরা আজকে পুরো সেশনটাতে বেসিক্যালি হচ্ছে ওনার কাছ থেকে ওনার পুরো জার্নিটা এন্ড ওনার পার্সপেক্টিভ থেকে আসলে আমাদের কিভাবে এই জায়গাটাতে আমরা যেতে পারি সেটা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন ইনশাল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। আমার আমার সাথে বেসিক্যালি প্রথম দিকে ওনার ক্যাজুয়াল কনভারসেশন হবে। এখান থেকে আমরা কিছু পয়েন্ট আউট করার চেষ্টা করব। আফটার দ্যাট হচ্ছে আমরা আপনাদেরকে সুযোগ দিব। আপনারা হচ্ছে কমেন্ট বক্সে চাইলে আপনাদের কোশ্চেন গুলো দিতে পারেন। আমরা হচ্ছে কমেন্ট বক্স থেকে কোশ্চেন গুলো নিয়ে দেন হচ্ছে আপনাদের আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ সো মাচ মহিয়ান, আমাদেরকে আসলে এত ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য। আমাদের স্টুডেন্টরাও আসলে অনেক অধীর আগ্রহ অপেক্ষা করতেছিল যে আসলে এরকম একটা সেশন কবে হবে। তো ফাইনালি আমরা আসলে করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা তোমার, আসলে কেমন যাচ্ছে দিনকাল, একটু যদি বলতাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। যাচ্ছে দিনকাল, ব্যস্ত আর কি। এখন জব লাইফ আসলে সবারই ব্যস্তই যায়। একটা স্টুডেন্ট লাইফ পর্যন্ত একটা লাইফস্টাইল, এরপরে জবে ঢুকে গেলে ওই ইচ্ছা মতো কাজ করার, ক্লাস বাং দিব যাব না, এরকম করা যায় না। এটা একটা প্রবলেম, বাট তাছাড়া যাচ্ছে আলহামদুলিল্লাহ, সবকিছু মিলায়ে চলে যাচ্ছে। আমরা তো বেসিক্যালি হচ্ছে আজকে তোমার থেকে একটা প্রপার গাইডলাইন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তুমি যদি ছোট করে আসলে তোমার একটু পরিচয়টা দিতা, তাহলে জি, আহ অন্যান্য স্টুডেন্টরা আসলে একটু বুঝতে পারতো আর কি। জি, জি, অবশ্যই। তো কোথা থেকে শুরু করবো? আচ্ছা, তো আমার স্কুল পর্যন্ত আমি হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া একটা উপজেলা, ওইখানে হচ্ছে আমার ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা। এরপরে আমার কলেজ ছিল ডিআরএমসি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পরে হচ্ছে আমার এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার্স কমপ্লিট করছি আমি 2022-তে। আর 2022-তে আমি হচ্ছে কমপ্লিট করে চলে আসি ইউএসএ তে। আর এরপরে আমার প্রফেশনাল জার্নি শুরু হয়। প্রফেশনাল জার্নি ফার্স্টে আমার মাইক্রোসফট, এরপরে মাস্টার কার্ড। এখন অলমোস্ট 3 বছর এর উপরে, 3.5 বছরের কাছাকাছি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো ওভারঅল আমার এটাই কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড। তো বেসিক্যালি হচ্ছে এমএসটি থেকে যখন পড়াশোনা করছো তখন তো আলটিমেটলি মনে হয় তোমার প্রোগ্রামিং এর সাথে মানে কানেক্টিভিটিটা বাড়া শুরু করে, তাই না? তো বেসিক্যালি আলটিমেটলি মানে সিএসসি তে মানে পড়াশোনা করারটা কি আসলে প্যাশন ছিল, নাকি জাস্ট এমআইএসটি তে চান্স পাইছো, সাবজেক্টটা পাইছো, দ্যাটস তাই শুরু করা? আহ, আমার আমি বলবো যে আমার অনেক কিছু অনেক বেশি আলহামদুলিল্লাহ মিলে গেছে, এরকম ভাবে যে আমার এমআইসি চুজ করার পিছনে আমার মেইন রিজন ছিল যে আমার কিছু মানে আমার অ্যাকচুয়ালি সিচুয়েশন একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমার অনেক আগে থেকেই ইউএসএ তে আমার গ্রিন কার্ড ছিল। তো আলটিমেটলি আমার ইউএসএ তে টুডে অর টুমোর আসার কথাই ছিল। বাট এমআইএসটি চুজ করার পিছনে অন অ্যান্ড অনলি রিজন ছিল যে এমআইএসটি হচ্ছে সবচেয়ে আগে বের করে দেয়। মানে হচ্ছে 3 বছর 10 মাসে তোমার কোর্স শেষ হয়ে যাবে, 4 বছরের মধ্যে মাস্ট তোমার সবকিছু কমপ্লিট। যত দুনিয়া উল্টায় যাক, যা কিছু হোক, সবকিছুর পরও তুমি 4 বছরের মধ্যে বের হইতে পারবা। তো এরকম অপশন দুইটাই ছিল, আইইউটি আর না হলে এমআইএসটি। আর হচ্ছে যেটা বুঝতে পারছি যে আমি হচ্ছে যে যখন প্রিপারেশন আমি অ্যাডমিশনে নিছি, প্রথম কথা হলো যে আমি কম্পিউটার সায়েন্সে যাব, এটা মোটামুটি ঠিক ছিল। আর ঢাকায় থাকতে চাই, দুইটা জিনিস আমার কাছে চয়েসের মধ্যে টপ প্রায়োরিটিতে ছিল, যে হ্যাঁ আমি কম্পিউটার সায়েন্সে পড়তে চাই, আমি ঢাকায় থাকতে চাই। তো এইটার মধ্যে তখন তাহলে আসতেইছে হচ্ছে আমার বুয়েট, এমআইএসটি, আইইউটি আর ঢাকা ইউনিভার্সিটি। এই তো, আইইউটি হলে তাও ঢাকার বাইরে চলে যেতে হয়, আর আমার বাসা হচ্ছে মিরপুরে। আমার তো সবকিছু মিলায়
বুয়েটে আমার চান্স হয় নাই। অবভিয়াসলি আমি তখন অ্যাডমিশন যখন নিচ্ছিলাম তখন আমার হ্যাঁ মোটামুটি শিওর যে বুয়েটে যদি আমার চান্স হয়, কম্পিউটার সায়েন্স পাওয়ার মতো না। তো আমার বুয়েট নিয়ে আসলে ওইরকম আমার প্যারা কখনোই ছিল না যে বুয়েটে আমি সিএসসি পেয়েই ঢুকবো, কারণ আমার টার্গেট হলো কম্পিউটার সায়েন্স পড়া। আর বুয়েটে কম্পিউটার সায়েন্স পড়া হচ্ছে মোটামুটি 0.1% বাংলাদেশের পপুলেশনের। তো 0.1%-এর মধ্যে আমি ফিগার আউট অ্যাটলিস্ট করছি যে আমি 0.1%-এর মধ্যে না। তাহলে আমার ইজি বেট হচ্ছে কম্পিউটার সায়েন্সের আদার অপশন এমআইএসটি। তো এক আমার মনে হয় যে আমি ওয়ান অফ দ্য পার্সন ছিলাম যে আমি কম্পিউটার সায়েন্স এমআইএসটি দিয়ে পড়তে চাই, এরকম টাইপের, যে আমার ফোকাসই ছিল ওইটা। আর কেমনে কেমনে যে এইটাই মিলে গেছে, তো সবকিছু মিলায় আমার আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্টদের আরো কিছু মাইন্ডসেট আছে, যেমন ধরেন ধরো যে ওরা মনে করে যে আসলে আমরা হয়তো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে, ভালো ফ্যাসিলিটিস পাইলে আমরা হচ্ছে হয়তো মানে স্বপ্নটাও বড় করে দেখতে পারি। বাট মানে মোটামুটি সিএসসি বা আইটি রিলেটেড সাবজেক্ট গুলো কিন্তু এখন মোটামুটি সব জায়গাতেই আছে, তাই না? ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতেও আছে, পলিটেকনিক গুলোতেও আছে। তো স্টুডেন্টরা আসলে ওইখান থেকে স্বপ্ন দেখতে ভয় পায়। তো এই জায়গাটাতে আসলে তুমি কি বলবা? আচ্ছা, আর আমি রিয়েলিটি চেক দিব কোনো রকমের আহ, মানে আর মিথ্যা আশ্বাস দেখাতে চাই না। আমি হচ্ছে প্রথম কথা হলো যে তোমাকে আহ, আমার লাইফের ডিআরএমসি তে ভর্তি হওয়া একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল এরকম ভাবে। আমি জান আমি হচ্ছে যখন উল্লাপাড়া উপজেলাতেও পড়াশোনা করতাম তখন আমি টপ 10-এ ছিলাম, বাট টপে ছিলাম না কখনোই। ডিআরএমসি আসার পরে বুঝতে পারছি আমি টপ 100-এও নাই। তো এইটা যে এই যে রিয়ালিটি চেকটা দেওয়া, যে তার মানে তোমার অনেক কিছু, আমি যদি ড্যান্সে না আসতাম তাহলে এটা বুঝতাম না, রাইট? যে এতটা ট্যালেন্টেড মানুষ তোমার সামনে আছে যাদেরকে তোমার দেখে শেখার অনেক কিছু আছে। তো এই জিনিসটার ভাইবটা তুমি তখনই পাবা যখন তুমি বেটার পিপলদের সাথে থাকবা। এইটা বিং সেড দ্যাট আমি তোমাকে বলি সেটা হলো যে আম, এই যে চেকটা রাখা, তখন তোমার একটা ভিজুয়াল থাকে যে আমি, তোমার একটা টার্গেট দেখতে পাচ্ছ যে আমার হচ্ছে এরকম হইতে হবে। এটা ছাড়াও পসিবল, ইটস নট লাইক যে এটা ছাড়া পসিবল না, বাট তোমাকে ভার্সিটি কি দিবে এটা হচ্ছে একদম প্রথম কথা, তোমাকে ভার্সিটি দিবে নেটওয়ার্কিং। ভার্সিটি থেকে তুমি যদি কিছু নিয়ে বের হও, এটা হলো নেটওয়ার্কিং। এখন অবভিয়াসলি তোমার বুয়েটের অ্যালামনাই অনেক বেশি, অনেক অনেক বছর ধরে পড়তেছে। এমআইএসটি অ্যালামনাই তার থেকে অনেক তুলনামূলক কম, অন্যান্য ভার্সিটির অ্যালামনাই হবে তার থেকে আরো কম। অ্যালামনাই হচ্ছে মানে একটা ভার্সিটির প্রথম মেজর, মানে তুমি যদি বলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটা, এটা হলো নেটওয়ার্কিং। ফ্যাকাল্টি ম্যাটার করে না। ফ্যাকাল্টি ম্যাটার করে না কারণ এখন সবকিছু কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাটলিস্ট সবকিছু অনলাইন আছে। দেয়ার ইজ নাথিং যে তুমি তোমার ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করবা, তোমার ফ্যাকাল্টি খারাপ দেখে তুমি বুঝতেছো না, এই এই এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা নেই। আম, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট একটা হলো যে তোমার নেটওয়ার্কিং বিল্ড আপ করা। সেকেন্ড হলো তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল। এমন কিছু ফ্রেন্ড সার্কেল তোমার লাগবে যাদেরকে দেখে তুমি মোটিভেটেড হচ্ছ, যারা তোমার মানে তোমার মতো চিন্তা করে বা তোমার থেকে বেটার চিন্তা করে, অর লিস্ট দে হ্যাভ সার্টেন থিংস ইন মাইন্ড যে তাদের কিছু করতে হবে। তো এই জিনিসগুলো, যে কম্পিটিটিভ মাইন্ডসেটটা, আমার মনে হয় তুমি এটা একটু হেল্প করে, তুমি যত বেটার জায়গায় যাবা তত বেশি তুমি কম্পিটিশন দেখবা, আর যত বেশি কম্পিটিশন দেখবা তত তোমার মধ্যে মনে হবে যে না, আমার এই ল্যাকিংস গুলো আমি আরো ভিজুয়ালি দেখতে পারতেছি, যে ওই ছেলেটা এটা পারতেছে, ওই মানুষটা এটা পারতেছে, আমি এটা পারতেছি না বা আমার এটা শিখতে হবে। পজিটিভলি নেওয়ার বিষয়টা, এটা আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি এই জায়গাতে হেল্প করে। আর তাছাড়া বাকি সবকিছু আসলে নিজের উপরে। এই দুইটা বাদ দিলে, আমি যদি, এইটা ছাড়াও পসিবল না এমন কিছু না, আমি হচ্ছে নিয়মিত কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছি, আমি দেখতেছি যে আমার র্যাঙ্ক কোথায় আসতেছে, একটা ভিজুয়ালি আমি দেখতে পারতেছি। দ্যাট উইল হেল্প অলসো যে তুমি তোমার নিজেকে জাজ করার জন্য, মেইনলি একটা ভার্সিটি তোমাকে জাস্ট এই নেটওয়ার্কিং বিল্ড আপ করা, নিজেকে জাজ করা, আশেপাশে একটা ভালো ফ্রেন্ড সার্কেল বা একটা গ্রুপ পাওয়া যায়, আমি ভালো একটা প্রজেক্ট কিছু করতে চাচ্ছি, এটার জন্য আমার ভালো একটা ফ্রেন্ড সার্কেল, দ্যাটস দ্য অনলি পার্ট অফ ভার্সিটি আই থিঙ্ক। তাছাড়া আর তেমন কোনো মেজর ড্রব্যাক নাই যে কোনো ভার্সিটি থেকে পড়ার ক্ষেত্রে। যাই হোক, আমাদের এখানে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে, আহ, তারা হচ্ছে এই ইনসাইটটা নিবে পজিটিভলি। আসলে এন্ড অফ দা ডে আমাদের, আমরা অনেকেই মনে করি যে আসলে ফ্যাসিলিটিস আমাদেরকে অনেক কিছু দেয়, হ্যাঁ ডেফিনেটলি দেয়, বাট এই জায়গাটাতে এইটাই আসলে একমাত্র জিনিস না যেটার মাধ্যমে আপনি আপনার গোলটাতে পৌঁছাতে পারবেন আর কি। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা ইনসাইট দেওয়ার জন্য, মহিয়ান। তো এখন আলটিমেটলি আমরা একটু শুনতে চাচ্ছিলাম যে এই এমআইএসটি থেকে আলটিমেটলি টেক জায়ান্টে যাওয়ার যে জার্নিটা, এটা আসলে একটু আমরা শুনতে যাচ্ছি তোমার কাছ থেকে। ওকে, সো আমার প্রথম থেকে যদি আমি বলি যে আমি হচ্ছে নর্মালি আমার যখন ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়েছে, তো ফার্স্ট 2 ইয়ার আমার হচ্ছে চেষ্টা করছি যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করার। ফার্স্ট ইয়ারের সেকেন্ড হাফ
সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার পর্যন্ত মোটামুটি ছিলাম, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যাটলিস্ট প্রোগ্রামিংটা বুঝা ইয়া করা। তো আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে সবসময় যেটা হয় যে এক একজনের স্ট্রং পয়েন্ট এক এক রকম থাকে। তো এক একজনের সাকসেসফুল হওয়ার পিছনে রিজন থাকে ডিফারেন্ট। তো আমি আমার স্ট্রং পয়েন্ট খুঁজে চেষ্টা করছি যে আমি কোন জিনিসটাতে বেটার করতে পারবো, আমার কোন জিনিসটা পজিটিভলি আমি বেশি আম, আমার জন্য হেল্পফুল হবে এই জিনিসগুলা। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার সিজি টপ নচ না, আমার হচ্ছে সিজি খারাপ বলবো না আমি, অ্যারাউন্ড 3.5। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাপ্লাই করার জন্য যে কোনো জায়গায় গুড ইনাফ। আর আমার তার মানে আমার খুব বেশি একদম লেগে থেকে পড়ে থাকার মতো কিছু হয় না সিজির পিছনে। বাট আমার যেটা ফোকাস ছিল সেটা হলো যে প্রজেক্টস আর এক্সট্রা কারিকুলার এক্সট্রা কারিকুলার কিরকম, যে আমি যতগুলো ভার্সিটিতে প্রজেক্ট করছি ততগুলা থেকেই আমার যাতে মানে আমার কাছে এমন ভাবে আমরা প্রজেক্টগুলো করা ট্রাই করতাম, আমাদের গ্রুপ বা এমআইএসটি তে প্রজেক্ট বিষয়টা আমাদের সময় অ্যাটলিস্ট খুবই স্ট্যান্ডার্ড ছিল, যে সবার মধ্যে একটা এরকম কম্পিটিশন থাকতো যে কার প্রজেক্ট সবচেয়ে বেটার হয়। অ্যান্ড আমরা চেষ্টা করতাম যত প্রজেক্টই করি ওগুলা থেকে যাতে কোনো না কোনো কম্পিটিশনে যাইতে পারি, কোনো না কোনো কম্পিটিশনে প্রাইজ নিয়ে আসতে পারি। তো আমার জার্নি ধরো যে ফার্স্টের দিকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা প্রথম ছিল, যে দেখলাম যে ওকে মানুষজন কিরকম কোডিং করে। সাথে সাথে আমি ফার্স্ট ইয়ার থেকে হ্যাকাথন করা ট্রাই করতাম যত জায়গায় পারতাম। ওকে, ফার্স্ট ইয়ারে হ্যাকাথন করা সবচেয়ে মজার বিষয়টা হলো কি যে তোমার কোনো পিছুটান নাই। তুমি জানো যে ওখানে সবচেয়ে জুনিয়র, তুমি জানো যে তুমি তোমার বেস্টটা ট্রাই করো, হয়তো জিততে পারলে পারতে পারো, বাট তুমি হারলেও কোনো কিছু যায় আসে না। তুমি আমার মনে হয় ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আমাদের জিপি হাউসে একটা হ্যাকাথন ছিল, ওভারনাইট হ্যাকাথন টাইপের। খুবই ইনথুজিয়াস্টিক ছিলাম আমরা যে কি হয়। আমার মেইন টেকওয়েটা ওখানে ছিল কি, যে ওইখানে আমরা যে দেখছি যে ওয়াও, মানুষরা এত কিছু পারে। এই যে রিয়ালাইজেশনটা আসা, যে সবাই এত জোস জোস জিনিস নিয়ে কাজ করে, এটা এটা নট অনলি স্টুডেন্ট ছিল, এটা সব কোম্পানির মানুষজন থেকেও আসতো। তো এই যে ফিলটা আসা না, যে এত জোস জোস জিনিস তোমার ফিল্ডে মানুষজন করতেছে, এটা তুমি যত কম্পিটিশনে যাবে তত ভালো বুঝবা। তো ফার্স্ট ইয়ারে যাওয়ার রিজন এইটা, তুমি তখন অনেক আগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে পারবা যে আমি আমার লাইফের আমার স্টুডেন্ট লাইফের প্রজেক্টগুলো আমি এইভাবেই সাজাবো যাতে এগুলো নিয়ে আমি ফোর্থ ইয়ারে এসে যাতে প্রাইজ উইন করতে পারি। তো আমি ফার্স্ট ইয়ার থেকে হ্যাকাথন করতাম, বিভিন্ন কম্পিটিশনে যেতাম, যেটা আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে আমি কম্পিটিশনগুলোতে জিততে পারছি। তো আমার যেটা হয়েছে যে আমার সবগুলো প্রজেক্টেই কোনো না কোনো ভাবে হ্যাকাথন বলো বা প্রজেক্টের থেকে প্রাইজ আনছি, বা পেপার লেখা বলো বা সামথিং সামথিং, এই রিলেভেন্ট জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে পারছি, যেটা আমাকে ইনসাইট দিচ্ছে হচ্ছে আমার ওই হ্যাকাথন বা প্রজেক্ট ওই বিভিন্ন কম্পিটিশনে যাওয়া। আর আমার জবের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি হচ্ছে ইউএসএ তে আসার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার এক্সপার্টাইজ ছিল মেইনলি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেটাবেজ এগুলো নিয়ে। তো আমি আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো সার্টিফিকেশন করে ফেলছি, কারণ আমার জিনিস জানা ছিল। আমার জাস্ট পরীক্ষাগুলো দিয়ে সার্টিফিকেশন নেওয়া লাগতো, কারণ সার্টিফিকেশন থাকলে একটা ভিজুয়াল থাকে যে আমার আমার নিজের সেলিং পয়েন্ট ছিল যে আমি আমার এক্সট্রা কারিকুলার আছে, আমি অনেকগুলো প্রজেক্টে জিতছি, আমি হ্যাকাথন করছি। আমার একাডেমিক খুব একটা ভালো এরকম না, মোটামুটি চলে। আমার আমি হচ্ছে শিখতে পারি অনেক কিছু, অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারি, সার্টিফিকেশন কিছু ছিল, এটাতে অ্যাপ্লাই করে দিছি। ইট ওয়াজ গুড ইনাফ ফর মি টু গেট ইনটু দ্য জব। এটা সরি, নট জবের কল পাওয়ার জন্য। জবের কল পাওয়ার জন্য এটুকু আমার গুড ইনাফ ছিল, আমার রেজুমে যা যা ছিল ফোর্থ ইয়ার হিসেবে, ফ্রেশার্স হিসেবে এটা আমার জন্য গুড ইনাফ ছিল। আর এরপরে জব ক্র্যাক করার জন্য এটা হচ্ছে একটা লং প্রসেস। তুমি ওভারঅল লাইফে যা যা শিখছো সবকিছু একটা একটা মানুষ তোমাকে দেখে বলতে পারবে যে তুমি আসলে স্মার্ট কি স্মার্ট না, তুমি কাজটা করতে পারবে কি পারবে না। এটা পুরো হোল লাইফের পর তুমি বুঝতে পারবা যে মানে ইন্টারভিউ নিতে গেলে এটা বুঝে ফেলে যে তোমার আসলে 4 বছরে তুমি কি করছো না কি শিখছো। তো ওইটা অনেক, এটা একদিনে হয় না, এটা তোমার হইতে হইতে হয়। তো ওই তো জব মানে কল পাওয়াটা একটা জিনিস পর্যন্ত, জব কল পাওয়ার পর বাকিটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স, তুমি কি জানো ওইটা দেখায় পাইতে হয়। তো এইভাবে আমার ফার্স্ট জবটা পাইছি। সেকেন্ড জবটা সবার হলো যে আমি বলি যে ফ্রেশার্স হিসেবে জব পাইতে অনেক কষ্ট হয়। ফ্রেশার্স হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে তুমি তোমার মেইন টার্গেট হচ্ছে আমি যে কোনো একটা জায়গায় জবে ল্যান্ড করবো। ডাজেন্ট ম্যাটার যেটা এসকিউ এর জব, ডাজেন্ট ম্যাটার এটা মানে তুমি যেই লেভেলে চাচ্ছ ওই লেভেলের জব। তোমাকে যেটা হবে যে তুমি যখন একটা কোম্পানিতে ঢুকবা, যদি এটা গ্রোয়িং কোম্পানি হয়, এখানে যদি অপরচুনিটিস থাকে,
তুমি ফিগার আউট করবা যে তুমি যে কাজটা করতেছো এটা আসলে অনেক ডিমান্ড বাইরে, সব কিছুরই ডিমান্ড আছে। ইটস নট যে তুমি এটা ভেবে রাখছো যে আমি হচ্ছে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারই হব, নেটওয়ার্কিং জিনিসগুলো আমার জানতে হবে, আমি ওই জিনিসেই যাইতে চাই। একদম রিজিড থাকার কোনো রিজন নাই। তুমি যে জায়গাতেই যাবা ফার্স্ট জব পাবা, ওইখানে দেখবে যে অনেক অপরচুনিটি। আর তুমি যদি ওইটাতে ক্র্যাক, মানে ওই জিনিসগুলো তুমি যদি ভালোভাবে শিখো যে আমি জবে ভালো করতেছি, ফার্স্ট জবে তুমি যখন ভালো করবা, এরপরে সেকেন্ড জব পাওয়া তোমার কোনো ব্যাপার না। তুমি দেখবে যে তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করতেছে যে আমি এই কোম্পানিতে ঢুকছি ফ্রেশার হিসেবে, অ্যান্ড আই এম ডুইং থিংস যেটা হচ্ছে সিনিয়ররা করতেছে, সিনিয়র ইঞ্জিনিয়াররা যা করতেছে আমিও তাই করতেছি। এটা হয়ে যায় যে তুমি যখন দেখবা যে খুব একটা পার্থক্য নাই, তখন তোমার মধ্যে যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়, এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য ফার্স্ট জবটা দরকার। আর সেকেন্ড জব তোমার কনফিডেন্স দেখে হয়ে যাবে। তোমার যদি দেখে যে এই মানুষটা এত কাজ করতেছে, যে এত কনফিডেন্ট, সে যা যা করতেছে, তখন অ্যাকচুয়ালি তোমার ওই কোডিং একদম ধরে ধরে করাটা এতটাও ম্যাটার করে না। সেকেন্ড জব অলওয়েজ ডিপেন্ডিং অন ইউর ফার্স্ট জবস এক্সপিরিয়েন্স, তুমি ওই জবে কি করছো না করছো। তো এইভাবে আমার মাস্টার কার্ডের জবটা হয়েছে অ্যাকচুয়ালি, যে বেসড অন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দে জাস্ট টুক মি। ইটস নট টু মাচ যে এতগুলা কোডিং ক্র্যাক করো, যেটা আমার ইনিশিয়াল ফেজে হয়। তো যেটা হলো যে টেক আউট, যে তুমি যখন ফার্স্টেই একদম টেক জায়গায় যেতে চাবা, এটা খুব হার্ড। বাট তোমার যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করো কোনো একটা কোম্পানিতে, অ্যান্ড দেন তুমি ওইটাকে কাজে লাগায় যেতে চাও, আমি অলরেডি একটা এক্সপার্ট, ওরা তোমাকে নেওয়ার জন্য আরো অনেক, মানে তোমার কোডিং প্রসেসও ইজিয়ার হবে, তোমার ইন্টারভিউ প্রসেসও ইজিয়ার হবে, তোমার গেট ইন টু দ্য জবও ইজিয়ার হবে। তো এই আর কি। থ্যাংক ইউ। তো আমি অনেকগুলো কথা এখানে একবারে বলে ফেলছি, সরি। না না আমি না, ইনফরমেশন বেশি হয়ে গেলে আমি স্লো যেতে বলে আমি স্লো যাওয়ার ট্রাই করবো। তো ওকে, পারফেক্ট। আমরা অনেক ইনসাইট পাইছি এখান থেকে। আমি কিছু জিনিস একটু পয়েন্ট আউট করতে যাচ্ছি। যেমন একাডেমিকের একটা ব্যাপার বললাম, আমরা মোটামুটি অনেকেই জানি যে আসলে বাইরের কান্ট্রিতে সিম্পল আমরা জাস্ট এমএসসি করতে গেলেও হচ্ছে আমাদেরকে মোটামুটি একটা ভালো সিজিপিএ দরকার হয়, তাই না? তো বাংলাদেশে যখন আমরা একাডেমিক জিনিসগুলো, মানে একাডেমিকে অনেক বেশি ইনভলভ থাকি, তখন আসলে স্কিল ডেভেলপমেন্টের সময়টা পাই না। আবার দেখা যাচ্ছে ভার্সিটিতেও মোটামুটি এখন একটা প্রেশার থাকে, আমাদের ল্যাব, কুইজ, অ্যাসাইনমেন্ট, ইচ এন্ড এভরিথিং এ দেখা যাচ্ছে অনেক সময় চলে যায়। তো দিন শেষে আসলে এই যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, এটা আলটিমেটলি আসলে তুমি কিভাবে হ্যান্ডেল করছো? ধরো মানে তোমার হয়তো ইউএসএ যাওয়াটা অনেক বেশি ইজি ছিল, বাট ডেফিনেটলি তোমার তো সিজিপিএটাও মেনটেন করার একটা টেনশন মাথার মধ্যে অবশ্যই সবসময় ছিল, তাই না? তো তুমি আসলে এই জায়গাতে টাইম ম্যানেজ করে কিভাবে স্কিল ডেভেলপমেন্টটা করছো আর কি, এইটা নিয়ে যদি একটু আমাদেরকে সাজেশন দিতাম। ওকে, তো বিষয়টা এমন যে আমার আহ, যেসব জিনিস লাগবে না কখনো লাইফে, লাগবে না কখনো লাইফে বলতে যে ধরো যে তোমার ইকোনমিক্স একটা সাবজেক্ট, ইটস গুড টু হ্যাভ নলেজ, বাট তোমার ইকোনমিক্স এর পিছনে এই পরিমাণ টাইম দেওয়া দরকার না যে আমার ওটাতে এ প্লাস। মানে বিষয়টা হলো যে তোমার যদি, আমার সাজেশন থাকে যে তুমি চেষ্টা করবা যে 3.3 আপ সিজি রাখার। 3.3 3.3 সিজি আপ রাখার অনেক ওয়ে আছে। এটা তোমার একদম কাট, মানে 3.3 সিজির উপরে রাখার জন্য কারো একদম কাঠখড়, মানে কাঠখড় পোড়া পরিশ্রম করতে হচ্ছে, এটা আমি, আমার কাছে মনে হয় না। তোমাকে যদি বলে যে হ্যাঁ 3.5 প্লাস রাখতে হবে, তাহলে একটা তো আচ্ছা, এটা যাওয়ার আগে আমি প্রথম কথা বলি, সেটা হলো যে ইউ হ্যাভ টু চুজ যে আমি একাডেমিতে থাকতে চাই নাকি আমি ডেভেলপমেন্টে যাইতে চাই, ক্যারিয়ার পাথ কোনটা হবে। এখন তুমি যদি আমাকে বলো যে আমি হচ্ছে একাডেমিকেই থাকতে চাই, আমি ডেভেলপমেন্ট, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোতে ঢুকবো না, তাহলে আমি বলবো না যে তোমাকে এত কিছু স্কিল ডেভেলপ করতে হবে, টু বি অনেস্ট। তুমি যদি বলো যে তুমি একাডেমিকে যেতে চাও, তুমি যদি বলো যে তুমি হচ্ছে আমি এখন হায়ার স্টাডিজ এ মাস্টার্সেই যাবো, ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রু অল অফ দিস। অ্যান্ড তোমার মাস্টার্সে যাওয়ার জন্য তোমার একাডেমিক মোটামুটি ভালো রাখতে হবে। বেসিক যেটা লাগবে, হ্যাঁ অবশ্যই তোমার কোডিং স্কিল লাগবে। কোডিং স্কিল গ্যাদার করা, 4 বছর তুমি একটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছো, 4 বছরে তুমি অলরেডি একটা দুইটা ল্যাঙ্গুয়েজ মাস্ট তোমার শেখা হয়েই যাবে। আর বাকি টুকিটাকি তোমার যদি কেউ একজন একাডেমিক্সে ভালো হয়, তার হয়ে যায় সবকিছু। বাট যখন মানুষ মাস্টার্স বা পিএইচডি করতে যায়, অনলি একটা সাবজেক্টে পড়তে যায়, রাইট? তার হাজারটা জিনিস জানতে হয় না। তো তখন তাদের, মানে একাডেমিক্স এর বিষয়টা পুরোটাই ডিফারেন্ট। তার হচ্ছে সিজি ফোকাস থাকবে, তার একদম টার্গেট থাকবে যে আমার 3.6 আপ সিজি থাকবে বা 3.5 আপ সিজি থাকবে মাস্ট। আর যতটুকু স্কিল ডেভেলপ রাখা যায় রিলেভেন্সের জন্য, প্রজেক্টসের জন্য রাখা যায়, এইটা হইলো একদম যারা একাডেমিক্স যেতে চায় তাদের, দে ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট হোয়াট এভার আই এম সেইং, তারা তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে পারে। তো বাট যারা হচ্ছে
ইন ফিউচারে চায় যে তারা ঢুকবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, there is, আমি হচ্ছে বাইরে মাস্টার্স করবো দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢুকবো। আমি বাইরে যাওয়ার জন্য পাথ হিসেবে আমি হায়ার স্টাডিজে ঢুকতে চাচ্ছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট আমার আলটিমেট গোল হচ্ছে ইন্ডাস্ট্রিতে ঢোকা। তাহলে আমি বলবো যে তাকে দুইটাই করতে হবে। তাহলে দুইটাই করতে হবে, তাকে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে অ্যাটলিস্ট একদম খুব তার তো ডেভেলপমেন্টে ঢুকে যাওয়ার দরকার নাই প্রথমেই। তার যতটুকু বেসিক দরকার, যে আমি আসবো যে কি কি কতটুকু কোন কোন ইয়ারে কতটুকু নলেজ রাখা দরকার, এটা আমি পরে আমি মানে একটু ব্রিফে যাব। আমি হচ্ছে একটা ডকুমেন্টেশন রাখছি, চেষ্টা করছি যে রাখার। তো ওইটাতে আমি গো থ্রু করবো যে কোন লেভেলে কতটুকু নলেজ ইনফরমেশন থাকা উচিত একটা মানুষের। তো তোমাকে ব্যালেন্স করতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি কোনথায় যেতে চাচ্ছি। একদমই যাদের অনেকে আছে যে না আমার এখন আসলে হায়ার স্টাডিজে যাওয়ার দরকার নাই, আর এখন হায়ার স্টাডিজের জন্য যে একদম খুবই সিজি ম্যাটার করে, ইটস ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। অনেক প্যারামিটার আছে। তোমার সিজি খারাপ থেকেও তুমি দুই তিনটা পেপার পাবলিশ করে ফেলতে পারো, খুবই স্বাভাবিক। এবং দুই তিনটা পেপার কেন, দুইটা পেপার থাকলে গুড ইনাফ টু, অ্যান্ড জিআরই দিবা বা জিআরই স্কোর থাকলে তোমার অনেক, দ্যার ইজ নো সিঙ্গেল পাথ ফর সাকসেস। হাজারটা পাথ আছে, সবকিছু সাকসেসের দিকে যায়। এখন শুধুমাত্র কেউ সিজি হাই রেখেও সাকসেস দিকে যেতে পারে, সবকিছুর মধ্যে ব্যালেন্স করে কেউ সাকসেস দিকে যেতে পারে। তোমার এটা বুঝতে হবে যে আমার অ্যাটলিস্ট, এটা জাজমেন্ট নিজের কাছে যে আমি আমি কি আদৌ জাস্ট কিছু না পিছনে দৌড়াচ্ছি, নাকি আমি জানি যে আমি কি করতেছি। তোমার জানতে হবে যে আমি আমার এন্ড অফ দ্য ইয়ার ফোর্থ ইয়ারের পর আমার কাছে দুইটা পেপার থাকবে। আমার এন্ড অফ দ্য ইয়ার ফোর্থ ইয়ারের পর আমার কাছে সার্টেন স্কিল থাকতেই হবে, মাস্ট। তুমি সেই সিনে পড়ছো, তোমার সার্টেন স্কিল থাকতেই হবে। এরপরে তুমি হচ্ছে ইউ ক্যান চুজ যে আমি হচ্ছে জবে যাব, হায়ার স্টাডিজে যাব, হায়ার স্টাডিজের পরে জবে যাব, ইউ ক্যান ডিসাইড। এই আর কি। এখান থেকে হচ্ছে আরেকটা ব্যাপার আমার মাথায় ছিল, সেটা হচ্ছে যে আমরা আসলে দেখা যাচ্ছে মানে আহ, অনেক মানে কি বলে এটাকে, মানে এটা মাইন্ডসেটের একটা ব্যাপার যে এন্ড অফ দ্য ডে আসলে আমরা অনেক কিছুই বুঝি, অনেক জায়গা থেকে মোটিভেশনাল কথাবার্তা শুনি, আজকে তোমার থেকেও শুনবো আরো অনেক ইনডিপথে মোটিভেশনাল কথাবার্তা। কিন্তু দিন শেষে আসলে আমরা এই জিনিসগুলা মানে মাথায় রাখতেই পারি না। আমাদের কাছে মনে হয় যে আসলে এত প্রেশার না, পসিবল না। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট জায়গাটাতে আমরা কিভাবে নিজেদেরকে স্থির রাখতে পারি? হ্যাঁ, ধরো লাইফে তো প্যারা কোনো শেষ নাই, যেমন ভার্সিটিতে পড়াশোনা করতেছি, সিজিপিএ মেনটেন করতেছি, এক্সাম থাকবে, এটা তো একদম ভার্সিটি শেষ হওয়া পর্যন্তই। আমরা মনে করি ভার্সিটি শেষ হওয়ার পর হয়তো একটু চিল করতে পারবো, বাট দেখা যায় তখন আরেক অন্য অন্য লেভেলের প্রেশার, যেটা হ্যান্ডেল করতে গিয়ে মোটামুটি মানুষ মানে পাগল হয়ে যায়। তো আমরা মানে ওই পাগল হওয়া থেকে বাঁচার জন্য জাস্ট মাইন্ডসেটটাই 4 বছর মানে কিভাবে স্থির রেখে কাজটা করতে পারি সেটা নিয়ে যদি একটু আমাদেরকে গাইডলাইন দিতে হবে। আচ্ছা, আহ, অনেকগুলো পার্সপেক্টিভ থেকে বলা যায়। আমার কাছে যেটা ছিল যে আমার ভার্সিটি লাইফ প্রচুর চিল গেছে। প্রচুর চিল গেছে কারণ হচ্ছে যে আহ, আচ্ছা, কারণ হচ্ছে ডিফারেন্ট যে আমার ফ্রেন্ড সার্কেল অনেক সেরা ছিল। প্রথম কথা, আমার কাছে মনে হয় ভার্সিটি লাইফ যদি তুমি এনজয় করতে চাও, তোমার সেরা ফ্রেন্ড সার্কেল থাকতে হবে। আর সেরা ফ্রেন্ড সার্কেল থাকার জন্য অবশ্যই তোমার মানে একদম বেস্ট ইনস্টিটিউশনে পড়তে হবে এরকম কিছুই না। তোমার একটা ফান ফ্রেন্ড সার্কেল থাকতে হবে যেটা তোমাকে সবসময় সাপোর্ট থাকবে। অ্যান্ড এখন আমি হচ্ছে, টু বি অনেস্ট, আমার ম্যাক্সিমাম টাইম এখনো আমি বাংলাদেশি সব ফ্রেন্ডের সাথে কথা বলি। মানে আমার এখানে আমি ফ্রেন্ডের সাথে কথা বলার থেকে আমার দেখা যায় উইকেন্ড হলে সারাক্ষণ আমি বাংলাদেশের ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকি। তো ফ্রেন্ড সার্কেল ইজ দ্য ফার্স্ট থিং যেটা তোমার হচ্ছে যে গ্রো করতেও হেল্প করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে একই জিনিস দিয়ে গো থ্রু করতেছো তোমরা সবাই, ও প্যারা খাচ্ছে তুমিও প্যারা খাচ্ছ, ইটস নট লাইক যে তুমি একা প্যারা খাচ্ছ, তোমার আশেপাশে সবাই প্যারা খাচ্ছে। আর এটা নিজের আইসোলেট করার ফেলার কিছু নাই। কিন্তু বিষয়টা হলো যে আম, কোনো কিছুই তোমাকে মানে, তুমি যদি একটা জিনিস না পারো, এটা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। আমার একটা প্রোডাকশন ডেপ্লয়মেন্ট ফেল করে গেছে, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। কোনো কিছু এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। তো দের ইজ অলওয়েজ এ চান্স যে তুমি যেটা চাইছো এটা হবে না। এটা খুবই স্বাভাবিক। আমরা যা প্ল্যান করি এটার ম্যাক্সিমাম কিছুই হয় না। তো এই জিনিসটাকে আম, একটা মানুষের একটা মানুষ কতটুকু সাকসেসফুল হবে এটা যাচাই করার একটা কোয়ান্ট আছে, ইকিউ সিকিউ আর আইকিউ দিয়ে। তো ইকিউ হচ্ছে ইমোশনাল কোয়ান্ট। ইমোশনাল কোয়ান্টটা হচ্ছে তোমার কোনো কিছু কতটুকু তুমি ইমোশনালি হ্যান্ডেল করতে পারতেছো। লাইক অবশ্যই সবকিছু অবভিয়াসলি আমরা সবাই শুনছি যে যাই হয়
এটা সবকিছু আমরা কিভাবে নিচে ডিপেন্ড করে হাউ উই রিয়াক্ট টু দ্য সিচুয়েশন। 99% ডিপেন্ডস হাউ উই রিয়াক্ট টু দ্য সিচুয়েশন। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আমি ছোটবেলা থেকে এই জিনিসটার যে কোনো মানে একটা মাইন্ডসেট আমার এরকম ছিল যে যে কোনো খারাপ কিছুই হোক ওইখান থেকে কোনো না কোনো কিছু শিক্ষা আছে। এভরিথিং তোমার লাইফে হচ্ছে, তোমার ফেলিয়ার হয়েছে, ফেলিয়ার তোমার ঠকে গেছে, তুমি কারো কাছ থেকে তুমি ভুল করছো, এভরিথিং এভরি টাইম তুমি ওইখান থেকে কোনো না কিছু পজিটিভ জিনিস শিখতে পারবা। ইভেন তোমার ধরো যে ফানি থিং আমি বলি সেটা হলো যে সবার লাইফের হচ্ছে সার্টেন লেভেল অফ হিউমিলেশন থাকতে হবে। সার্টেন লেভেল অফ হিউমিলেশন কিরকম, যে ধরো যে আমরা যখন ফার্স্ট ভার্সিটি সব জায়গায় ফার্স্ট ইয়ারে ধরো যে তোমাকে র্যাক দেয় বা তোমার হচ্ছে যে বড় ভাইয়ের ইন্ট্রো দেওয়া হয়, অনেক এই সেই করে, যে তোমার কাছে মনে হবে হিউমিলিয়েশন হচ্ছে। বাট অন দ্য ব্রাইটার সাইড যেটা হয় যে তুমি হচ্ছে হিউমিলেশন নেওয়াও শিখতেছো। তুমি যখন জবে যাবা তোমার বস বলবে, হয়তো সব কোম্পানিতে এরকম হয় না, আমার কোম্পানিতে এরকম হয় না আলহামদুলিল্লাহ, বাট অনেক কোম্পানিতে এরকম হবে যেখানে তোমাকে ছোট করে দেখবে, যে তুমি এই সিম্পল জিনিস করতে পারতেছো না। তুমি হচ্ছে তোমার লাইফে হাজারটা জায়গায় হিউমিলেশন আসবে, তুমি যদি এরকম পারফেক্ট লাইফ কোথাও বিলং মানে এক্সিস্ট করে না, তোমার লাইফে কোটি কোটি বার হিউমিলেশনের শিকার হবা। এন্ড তুমি যদি এই জিনিস ছোট্টবেলার তুমি যেটা মানে আমি জাস্ট বলতেছি যে সবকিছুর একটা পজিটিভ সাইড দেখার, যে এভরিথিং হ্যাপেন ইন ইয়োর লাইফ দ্যাট গোজ সাইড ওয়েজ, রং ওয়েজ, ইউ ডিডন্ট এক্সপেক্ট দ্যাট টু গো দ্যাট ওয়ে বাট ইট হ্যাপেন্স, তুমি সবকিছু থেকে শিখতে পারবা। অ্যান্ড এই যে শিখার যে এই যে যে কোনো নেগেটিভ জিনিস থেকে পজিটিভ কিছু শিখাটা, এটা আমার মনে হয় আমার মাইন্ডসেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যে যে কোনো সময় কোনো জায়গা থেকে হেরে আসছি, একদম ম্যাসাকার হয়ে গেছে, সবকিছু কিচ্ছু হয়নি যা প্ল্যান ছিল, তারপর আমার কেন হয় নাই, কি কি প্রবলেম ছিল, এই জিনিসটা ফিগার আউট করা আমার জন্য অনেক বড় শিক্ষা। তো এই মাইন্ডসেট আমার কাছে মনে হয় যে অনেক হেল্পফুল। বাট ধরো যে অ্যাট দ্য সেম টাইম তুমি শুধুমাত্র সবসময় ভুল করতে পারবে না, তোমাকে অ্যাকশন নিতে হবে। আমি দেখতেছি যে আমি সেমিস্টার ফাইনালে কেমিস্ট্রি পরীক্ষা ফেল করে ফেলছি, তুমি ন্যাক করে বসে থাকলে হবে না। কেমিস্ট্রি পরীক্ষায় ফেল করছি, এখন কেমিস্ট্রি আমার সাবজেক্ট না, কেমিস্ট্রি আই মিন হয়তো সব জায়গায় কেমিস্ট্রি থাকে না, আমাদের কেমিস্ট্রি ছিল। তো কেমিস্ট্রিতে তুমি ফেল করছো, তোমার লাইফে কেমিস্ট্রি লাগবে না, বাট এটা তোমার জন্য তুমি কেমিস্ট্রি বাদ দিয়ে যেতে পারবে না। তোমার সব সময় তোমার লাইফে এমন কিছু করতে হবে, তোমার জব লাইফে যেটা তোমার জন্য রিলেভেন্ট না, তোমার কেন করতে হচ্ছে ইউ ডোন্ট নো বাট ইউ হ্যাভ টু ডু ইট। অ্যান্ড তোমার এই যে উল্টাপাল্টা কোনো জিনিস তোমার লাইফে আসতেছে যেটা কোনো রিজন নেই, তারপর তোমার এটা করতে হচ্ছে, এটা এটা তোমার করতে হবেই। অ্যান্ড বেটার যে তুমি জিনিসটাকে নর্মালি নাও শিখো, যে আমার এটা আউট অফ সিলেবাস, আউট অফ থিং, এরপর তুমি কাউকে একটা হেল্প করতে হচ্ছে, কাউকে একটা কিছু করতে হচ্ছে, সবকিছু থেকে তুমি ট্রাই টু টেক ইট পজিটিভ ওয়ে, ট্রাই টু লার্ন ফ্রম ইট। অ্যান্ড আমার কাছে মনে হয় এটা তোমার জব লাইফে তোমাকে যখন এই জিনিস তুমি বারবার করতে থাকবা, ইউ উইল গেট রিকগনাইজড ফর ইট। অ্যান্ড তোমাকে মানুষজন আশেপাশে তোমাকে আরো অনেক বেটার ভাবে চিনবে, যে না আচ্ছা এই মানুষটা শুধুমাত্র কাজে না, এই মানুষটার মাইন্ডসেট বেটার, এই মানুষটা উন্নতি করবে, এই মানুষটা সাকসেসফুল হবে, ডিপেন্ডস অল অন ইউর মাইন্ডসেট। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর একটা কথা বলছো। সবকিছু আসলে পজিটিভলি নেওয়াটা শেখাতে আলটিমেটলি আমাদের হিউম্যান হিসেবে আসলে একটা বলা যায় কি মানে আমাদের ওয়ান কাইন্ড অফ মানে পজিটিভিটি নিজের লাইফে থাকলে আমরা সবকিছুতে আসলে খুব হ্যাপি ফিল করি আর কি। আদারওয়াইজ দেখা যাচ্ছে আমাদের নিজেদের লাইফটা অনেক বেশি হেল হয়ে যায়, ওভার থিঙ্কিং চলে আসে, অনেক কিছুই চলে আসে আর কি, নেগেটিভ জিনিসগুলোই বেশি আসে। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো মোটামুটি হচ্ছে টেক জায়ান্ট বলতে বেসিক্যালি হচ্ছে মাইক্রোসফট, ফেসবুক, নেটফ্লিক্স এগুলোকে বুঝি আর কি। তো মাস্টার কার্ডের সম্পর্কে আসলে মানুষ দেখা যাচ্ছে কি মানে খুবই মানে এটা নিয়ে প্রচারণা কম। মাস্টার কার্ডও হচ্ছে দেখা যাচ্ছে একটু মানে চুপচাপই সবসময় থাকে। তো এই কারণে দেখা যাচ্ছে আমরা এটার কালচার সম্পর্কেও অনেক বেশি অবগত না, যে আসলে মাস্টার কার্ডের ওইখানে যদি জব করি তাহলে কেমন আসলে জিনিসটা, এনভায়রনমেন্ট গুলো কেমন, এটা আসলে আমরা অনেকে জানি না। তুমি যেহেতু এখানে আসো, তুমি যদি একটু আমাদেরকে বলতে আর কি যে আসলে তোমার কালচার মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন, ওইখানকার কালচারটা কেমন, আমরা বাংলাদেশিরা যদি ওইখানে যাই তাহলে হচ্ছে আমাদেরকে কিভাবে ওরা মানে ট্রিট করে, এই জিনিসগুলো যদি একটু আমাদেরকে বলতে আর কি। ওকে। হ্যাঁ, একটা কথা আমি হচ্ছে আগের কথাটার সাথে হ্যাপিনেস এর একটা কথা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, যে হ্যাপিনেস জিনিসটা আসলে পুরোটাই নিজের ইলিউশন। নিজের ইলিউশন নিজেই ক্রিয়েট করতে হয়, নিজের হ্যাপিনেস নিজেরই বের করতে হয়, যে আমি কোন জিনিসটাকে হ্যাপি থাকবো। যেমন আহ, তোমার ফ্রেন্ড সার্কেল তোমার সাথে টাইম স্পেন্ড করতেছে, কোন জিনিসটা তোমার করলে ভালো লাগে, সবকিছু তোমার ব্যালেন্স রাখতে হবে। আমি ভার্সিটি লাইফে যথেষ্ট এনজয় করছি, আমি কাউকে কোনোভাবেই
বলবো না যে তুমি জাস্ট পড়াশোনা করো, এটা ইটস নট লাইফ, তোমাকে সবকিছুই করতে হবে। অ্যান্ড এটা করতে যে তোমার কোনো কিছু, সবকিছু একবারে সাকসেসফুল হবে না, বাট ইভেনচুয়ালি তোমার সবকিছু একবারে সাকসেসফুল হওয়া দরকার। তোমার সাকসেস হয়তো 1 বছর পরে আসবে, বাট ডোন্ট স্টপ এনজয়িং। এক্সপ্লোর করো, ঘোরাঘুরি করো। মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টালি হ্যাপি থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর মেন্টালি হ্যাপি থাকা মানেই তখন তোমাকে, তোমার মধ্যে একটা অরা কাজ করবে যে তুমি হচ্ছে একটা পজিটিভ মানুষ। তুমি মেন্টালি ব্যাগেজ নিয়ে, ইউ ক্যান নট, like you cannot run, you can walk probably, you cannot run. So mental happiness is very important. এখন আমার কাছে এটার একটা মানে আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার রিলিজিয়াস মাইন্ডসেট আমার কাছে অনেক হেল্প করে। এটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম যে যার যে রিলিজিয়ানের সবারই রিলিজিয়ানের সাথে যে কানেক্টেড থাকে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটা ইজি ওয়েতে কাজ করে। তুমি জানো যে সামওয়ান ইজ দেয়ার টু লুক আফটার ইউ, এটা তোমার কোনো কিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে না। তো এই জিনিসটা যে রিলিফ একটা কাজ করে আমার মধ্যে মনে হয় যে মানে ওর্স্ট কি হইতে পারে, রাইট? কি হইতে পারে ওর্স্ট? তোমার যদি এখন জব থেকে বেরো করে দেয়, ইউ হ্যাভ ইনাফ স্কিল যে তুমি আরেকটা জবে যাবা। ওর্স্ট কি হইতে পারে? তুমি একটা সাবজেক্টে ফেল করছো, তুমি আরেকবার সাবজেক্টে রিটেক দিবা। ওর্স্ট কি হইতে পারে? তোমার কোড ফেল করবে, তোমার প্রোডাকশন ডাউন হয়ে, মানে ইটস নাথিং যে তোমার একদম, তোমার যতদিন পর্যন্ত তোমার লাইফ, মানে ইউ নো তুমি ক্যাপেবল, ইউ ক্যান ডু স্টাফ, এটা হচ্ছে কোনো প্যারা না। জাস্ট বি পজিটিভ। সরি, এটা হচ্ছে আগের পয়েন্টটাতে আমি অ্যাড করতে যাচ্ছিলাম। আর এখন হচ্ছে মাস্টার কার্ড নিয়ে। তো বিষয়টা হলো যে মাস্টার কার্ড এনভায়রনমেন্ট আমাদের যেটা হয়েছে যে আমাদের মাস্টার কার্ডের কোনো অফিস নাই আমাদের বাংলাদেশে। মাস্টার কার্ড অফিস হচ্ছে ইন্ডিয়াতে। আর আমাদের অপারেশন ডিপেন্ড করে যে তোমার আম, একটা, মানে আমরা কেন শুধুমাত্র গুগল টেক জায়ান্ট এগুলোতে যাচ্ছি, কারণ আমরা হচ্ছে এই জিনিসটাতে, মানে আমাদের দেশে শুধুমাত্র সাকসেস দেখা হয় যে কেউ যদি একদম ফ্যাঙে যায়, রাইট? কেউ যদি একদম ফ্যাঙে যায়, অনলি দ্যাট ইজ দ্য সাকসেস। আর তারা হচ্ছে মোটামুটি সবসময় ফ্রন্ট লাইটে আসে এরকম টাইপের। আর এট দ্য সেম টাইম অবভিয়াসলি আমি যদি বলি যে তুমি আম, এটা ওই তো তোমার বুঝতে হবে যে তুমি কতটুকু ক্যাপেবল। তুমি যদি এখন একদম ক্রিম অফ দ্য ক্রিম, তুমি জানো যে আমি 0.1%-এর মধ্যে পড়ি, তুমি ফ্যাঙে যাবা হয়তো, হ্যাঁ। বাট ইটস নট যে ফ্যাং ছাড়া বাকি সবকিছু নাথিং। সব জায়গারই লাইফস্টাইল অনেক, যেমন ধরো যে অ্যামাজনের জন্য যে কথাটা খুবই চলে। আমার কাজিন অ্যামাজনে জব করতো, আমি হচ্ছে আগে আমার মাইক্রোসফটের অফিস অ্যামাজনে খুব অফিসের কাছাকাছি সিয়াটেলে ছিল। তো অ্যামাজনে মানুষদের লাইফ নাই। মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে তাদের স্যালারি অনেক হাই, বাট তারা হচ্ছে প্রচন্ড স্ট্রেস থাকে, সারাক্ষণ কাজ করতে হয়। দ্যাট ইজ দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট। এক একটা কোম্পানির কালচার এক এক রকম। গুগলের ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেক ভালো। গুগলের হচ্ছে মোটামুটি ব্যালেন্স থাকে, ওরা হচ্ছে এরকম করে প্রেশার দিয়ে কাজ করায় না। টেসলার ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেক, মানে তুমি বিভিন্ন কোম্পানির কোনটার ওয়ার্ক এনভায়রনমেন্ট কিরকম এগুলো তুমি সার্চ করলেই পাবা। মাস্টার কার্ড যেটা হয় যে মাস্টার কার্ডে এদের মাইন্ডসেট যেটা, যে ওয়েলবিং, এরা অনেক অনেক বেশি হচ্ছে ওয়েলবিং নিয়ে অনেক বেশি ইয়া করে যে না আমাদের হচ্ছে হ্যাপি আওয়ার থাকে। দেখা যায় প্রায় থার্সডেতে বা ফ্রাইডেতে হ্যাপি আওয়ার চলতে থাকে, সবাই গ্যাদার হবে, আড্ডা আড্ডা করবে। ফ্রাইডেতে আমাদের কোনো মিটিং থাকে না। মিটিং রাখতে মানে রাখা কাইন্ড অফ নিষেধ টাইপের, যে ফ্রাইডেতে সবার নিজের মতো কাজ করবে, কাজ করে চলে যাবে, বা গ্যাদারিং থাকে। ফ্রাইডেটা হচ্ছে একটু ফ্রি। আমাদের ছুটি নর্মালি 40 দিন, নট 40 দিন, 30 দিন মনে হয় তোমার ছুটি। জাস্ট 30 দিন মানে অলমোস্ট 21 দিন কাজ, তো প্রায় 1.5 মাসের মতো তুমি ছুটি নিতে পারবা তোমার। তারপরে 1 মাস তুমি বাইরে থেকে কাজ করতে পারবা, দেশের বাইরে থেকে। দেশের বাইরে থেকে বলো তুমি ঘুরতে গেছো কোথাও, যে কোনো জায়গায় কাজ করতে পারবে। তো 2 মাস অলমোস্ট তুমি হচ্ছে 2-2.5 মাসের মতো তুমি বাইরে দেশে ঘুরে বেড়াতে পারবা। এবং ওরা তোমাকে কন্টিনিউয়াসলি পোক করতে থাকে যে তুমি ছুটি নিচ্ছ না কেন, তুমি ছুটি না, তুমি এত বেশি কেন কাজ করতেছো। তো আমার সমানে ইমেল আসতে থাকে ছুটি টুটি না নিলে। তারপরে তোমার অনেক পার্টস আছে, বলতে যে তোমার স্টকের পার্টস থাকে কিছু, যে তুমি হচ্ছে স্টক ইনভেস্ট করতে পারবা। তোমার কিছু মানে ডিসকাউন্টে স্টক কিনতে পারবা মাস্টারকার্ড স্টক, আর মাস্টারকার্ড স্টক অনেক ভালো করতেছে। তারপরে তোমার ওয়ার্ক এনভায়রনমেন্ট এখানে, আমার নিউ ইয়র্ক অফিস আরো এক বড় অফিস করতেছে। অফিসের মধ্যে নট ব্যাড, এখানকার জিম টিমেরও ফ্যাসিলিটিস আছে। কিন্তু আম, আমি বলবো না যে একদম ফুল ডাইনিং ফ্যাসিলিটি থাকে। গুগলে তুমি দেখবে যে গুগলের অনেক হেডকোয়ার্টার ওদের পুরো ডাইনিং ফ্যাসিলিটি থাকে। আমাদের হচ্ছে মিনিমাম লেভেল অফ ফ্যাসিলিটিস থাকে, বাট একদম ফুল ডাইনিং ফ্যাসিলিটিস থাকে না যে একদম তুমি ইচ্ছা মতো যা ইচ্ছা ফ্রি খাইতে পারতেছো। ইউ হ্যাভ টু পে সার্টেন অ্যামাউন্ট।
অর স্ন্যাক্স ফ্রি থাকে এগুলা। আবার বিশাল বিশাল মিটিং রুম থাকে, তুমি ইচ্ছা মতো যে মিটিং করতে পারবা, তুমি হচ্ছে যে বসে থাকতে পারবা। তোমার ম্যানহাটনে আমাদের যে অফিস পুরো একটা বিল্ডিং নেয়া, তো বিল্ডিং এর তোমার ছাদে যে তুমি বসতে পারতেছো, ম্যানহাটনে পুরো ভিউ পাচ্ছো, আশেপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং, তুমি মোটামুটি নট ব্যাড, নট ব্যাড। আর আম, এই যে ওয়েলবিং এর উপরে যে এরা এত বেশি ফোকাস করে আমাদের, এটা হচ্ছে আমি সব কোম্পানিতে দেখছি এমন না। তো দ্যাটস এ ভেরি পজিটিভ থিং যে তুমি হচ্ছে সবকিছুর মধ্যে ব্যালেন্স রাখতে চাও বা রাখতে পারবা এরকম আর কি। আর তোমার টিম মেম্বার এখানে অনেক হেল্পফুল। আমি বলবো যে আমার টিম মেম্বার আমি যেখানে গেছি খুবই হেল্পফুল পাইছি। হ্যাঁ, মাস্টার কার্ডের অনেক এমপ্লয় হচ্ছে ইন্ডিয়ান। মাস্টার কার্ডের অবশ্য টেক জায়েন্ট, তুমি যদি ইউএস তে জব যেখানেই যাও, টেক টেক কোম্পানি সব জায়গাতেই বলো, তুমি দেখবা যে প্রবাবলি 20 থেকে 30% শুধু ইন্ডিয়ান, আর 20-30% হচ্ছে এশিয়ান, মানে চাইনিজ, কোরিয়ান, টোরিয়ান এগুলা। তো কারণ এরা হচ্ছে নর্মালি, হ্যাঁ এরাই সবচেয়ে বেশি বাইরে থেকে পড়তে আসে, এরাই জবে ঢুকে। তো খুবই স্বাভাবিক যে আমাদের কালচারটা তুমি খুব বেশি মানে আননন ফিল করবা না। তুমি দেখবা যে আশেপাশে গেলে তোমার তোমার কালচারের মানুষজন অনেক আছে, এবং ইটস ভেরি ইজি টু গেট সামওয়ান তোমার মতো পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। অনেক ইন ডিটেলস আসলে কথাবার্তা বলছো, অনেক ভালো ভালো কিছু ইনসাইট দিছো, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যারা এখানে জয়েন আছে বা আমরা যখন এই ভিডিওটা পাবলিশ করব, যারা শুনবে বেসিক্যালি সবারই আসলে হেল্প করবে। কারণ এখানে মানে অনেক কিছু আসলে আছে যেটা আসলে মানে আমরা সচরাচর খুঁজে পাই না, বা দেখা যায় খুঁজে পেলেও আমরা আসলে কোনো মানে কিভাবে আসলে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবো এই জিনিসটা বুঝতে পারি না আর কি। তো এই তো আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে ফ্লোর দিব, বাট এর আগে হচ্ছে তোমার যদি নিজ থেকে স্টুডেন্টদের জন্য কোনো কিছু শেয়ার করা থাকে, তুমি চাইলে হচ্ছে এখন সেটা শেয়ার করতে পারো ইনশাআল্লাহ। ওকে, আমি হচ্ছে 10 মিনিটস নিব। আমি হচ্ছে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। আমি হচ্ছে দেখে আমার স্ক্রিন শেয়ার করি। আহ, আমি চেষ্টা করতেছিলাম যে একটা প্রেজেন্টেশন বানাবো, বাট সময় পাইনি। ওভারঅল আমি জাস্ট একটা মানুষ, একটা স্টুডেন্টের 4 বছরের মধ্যে কি কি জিনিস, আহ কি কি চেক লিস্ট থাকা উচিত, যে অ্যাটলিস্ট সে যখন জবে বের হচ্ছে তার কি কি জিনিস প্রপারলি থাকা উচিত, এই জিনিসটার উপরে আমি একটা ওভারঅল গাইডলাইন দিব কুইকলি। তো চেষ্টা করবো যে ওভারঅল সবকিছু একটা কভার আপ করার। তো ফার্স্ট ইয়ার আমরা যখন স্টুডেন্ট হিসেবে ঢুকবো, আমাদের হচ্ছে প্রথমেই সব ভার্সিটিতে কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্টিং শুরু হয়। আচ্ছা, আমি কিছু ডিসক্লেমার দিয়ে নিই যে আমার আমার কাছে মনে হয় যে আমাদের ভার্সিটি লাইফে প্রচুর আননেসেসারি সাবজেক্ট আসে, কিছু কিছু নট প্রচুর, সার্টেন লেভেল অফ আননেসেসারি সাবজেক্ট আসে। আমি চেষ্টা করছি যে পয়েন্ট আউট করার যে কোন সাবজেক্ট গুলো তোমাকে একদম বেশি ফোকাস দিয়ে পড়তে হবে, যে এই জিনিসগুলো আমার ইন্টারভিউ এর জন্য কাজে লাগবে। বাকি জিনিসগুলো আমি জাস্ট নাম্বার পাওয়ার জন্য পড়বো, দ্যাটস ফাইন। যে আমার এত ডিপতে জানতে হবে না, আমি জাস্ট কোনো মতে পাস করে নাম্বারটা তুলে একটা সার্টেন লেভেল অফ নাম্বার তুলে বের হয়ে যাব। বাট বাকি অনেক সাবজেক্ট আছে যেগুলো আমার আসলেই বুঝতে হবে, ইন্ডিয়াতে যতখানি পারা যায় বুঝতে হবে, কারণ ওই জিনিসগুলো আমার ইন্টারভিউতে কাজে লাগে। আর বাকি সাবজেক্ট ইন্টারভিউতে কাজে লাগে না। তো আমি চেষ্টা করবো যে ওই জিনিসগুলোতেই ফোকাস করার, যারা তোমাদের আলটিমেটলি বের হওয়ার পর ইন্টারভিউ গুলো অনেক ইজিয়ার হয়। স্টার্টিং ফ্রম দ্যাট, যে ফার্স্ট অফ অল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একদম প্রথম যে কোনো ভার্সিটি ঢুকলেই তোমার একটা ওপি নলেজ লাগবেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখন তুমি C++ শিখো বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি প্রথম আমার শিখতে চাই এটা। ইট ডাজেন্ট ম্যাটার, এটা তোমার আদৌ কোনো ম্যাটার করতেছে না যে তুমি কোন ল্যাঙ্গুয়েজ ফার্স্টে শিখবা। এটা নিয়ে কোনো গাইডলাইন দেওয়ারও কিছু নেই যে আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, কোন কোন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই না। এগুলা একটা কোম্পানিতেই সবকিছু ইউজ হয়, এক একটা স্ট্যাকের জন্য একটা জিনিস ইউজ হয়। তো এটাতে আসলে গাইডলাইন দেওয়ার কিছু নাই। তুমি যেটা বেটার মনে করো, তোমার পাইথন শিখতে চাইলে পাইথন শিখবা, তুমি C++ শিখতে চাইলে C++ শিখবা, জাভা স্ক্রিপ্ট হোয়াট এভার ইউ লাইক। বাট যেটা শিখো, এটা ইনস অ্যান্ড আউট পুরা কনসেপ্ট শিখতে হবে, উইথ দ্য কম্পারিজন যে আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ না করে এটা কেন ইউজ করতেছি, কখন এটা ইউজ হয়, একদম প্রপার। ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে আমার দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি শিখে ফেলা। এটা শিখতে 3 মাস টাইম লাগবে, যে আমি 3 মাসের মধ্যে ফার্স্ট অফ অল আমি কোন একটা কিছু শিখে ফেলবো, যে একটা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা সিনট্যাক্স থেকে শুরু করে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিখলেই হয় না, এট দ্য সেম টাইম আমাদের STL শিখতে হয়, ডেটা স্ট্রাকচার শিখতে হয় এবং অ্যালগোরিদম শিখতে হয়। পুরো লাইফের MI স্টিল সরি ইউনিভার্সিটি লাইফের মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, যেটা তোমার পুরা ইন্টারভিউ প্রসেসের তোমার ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়। আমাদের আমাদের ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে শুরু হইতো, জানি না অন্য জায়গায় কিরকম, বাট ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম, তুমি যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছো সাথে সাথে ওইটা ডেটা স্ট্রাকচার গুলো, অ্যালগোরিদম গুলা
কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, একটা লিঙ্ক লিস্ট কিভাবে বানাতে হয়, একটা অ্যারে কিভাবে বানাতে হয়, একটা ট্রি কিভাবে বানাতে হয়, প্রোগ্রাম সি প্লাস প্লাস দিয়ে বলো বা পাইথন দিয়ে বলো, এই যে এসটিএল বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম গুলার ফুল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই জিনিসটা যার যত বেশি ক্লিয়ার থাকবে, তার জবের ইন্টারভিউ তত ইজিয়ার হবে। কারণ জবের ইন্টারভিউ মোটামুটি 20-30% তোমার এই জাস্ট এসটিএল ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম যেটা তুমি ফার্স্ট ইয়ারে শিখবা, ওইটাতেই কভার আপ হয়ে যাচ্ছে। তার মানে তুমি একটা জিনিসের প্রতি ইন্ট্রোডাকশন হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে, এখন তুমি ফোর্থ ইয়ারে যাওয়ার পরও তুমি যদি এরকম যাতে না থাকে যে আমি ফার্স্ট ইয়ারের কনসেপ্ট আমি ভুলে গেছি, তোমাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার। একদম খুব কঠিনগুলা করার আমার মনে হয় না দরকার আছে, মানে দরকার আছে বলতে যে করতে পারলে তো অবশ্যই ভালো, বাট অ্যাটলিস্ট ওভারঅল ইন জেনারেলের জন্য তোমার মোটামুটি যতটুকু দরকার একদম সেটুকু করা দরকার। খুব ডেপথে যে আমি বলতেছি না যে সবার জন্য এটা ফ্রুটফুল হবে, বাট ওকে ইউ শুড ডু দ্যাট। আর ফার্স্ট ইয়ার থেকেই তুমি যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছো এবং এই যে এসটিএল শিখে ফেলছো, ডেটা স্ট্রাকচার শিখে ফেলছো, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে তোমার উচিত যে কোনো জায়গায় তোমার কোডিং প্র্যাকটিস শুরু করা। যে আমি হচ্ছে এখন মোটামুটি বেসিক ডান, আমি হচ্ছে লিড কোড, কোড ফোর্সেস, হোয়াট এভার থিং ইউ লাইক। আমি লিড কোড পছন্দ করতাম পার্সোনালি, ফার্স্টের দিকে হ্যাকারিং কিছু করতাম, বাট লিড কোড আমার পছন্দের ছিল। লিড কোড থেকে আমার কাছে মনে হয়েছে যে আম, একটু রিলেভেন্ট আসে। বাইরের দেশে কোম্পানিগুলো লিড কোড একটু ফলো করে, হ্যাকারিং অনেক ফলো করে, ডিপেন্ডস। তুমি এটা সিমিলার টাইপের যে প্রবলেম সলভ করতে এক জায়গায় পারবে, সব জায়গায় পারবে। সো ফার্স্ট ইয়ারে তুমি হচ্ছে তোমার, তার মানে কি তোমার ফার্স্ট ইয়ারের কাজ হলো যে কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ পুরোপুরি শিখে ফেলা, আয়ত্ত করে ফেলা উইথ দা বেসিক অ্যালগোরিদম, সর্টিং, ডেটা স্ট্রাকচার, সর্টিং, বিএফএস ডিএফএস টাইপের মোটামুটি লিড কোডের মিডিয়াম লেভেল পর্যন্ত যদি তোমার একটা প্রবলেম সলভিং স্কিল চলে আসে মোটামুটি, এটার ফার্নিশ হবে। তুমি কেবল ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তুমি কোডিং এ ঢুকছো, তোমার এখনো তোমার লাইফে ডেটাবেজ আসে নাই, এখনো তোমার লাইফে ওয়েব ডেভেলপমেন্ট আসে নাই, এখন তোমার লাইফে কোনো কিছু আসে নাই। তোমার লাইফের 1 বছর প্রথম মেইন ফোকাস থাকবে জাস্ট কোডিং শিখা, একদম খুব ভালোভাবে শিখা, প্র্যাকটিস করা। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের টার্গেট থাকবে, মাস্ট। আর সেকেন্ড ইয়ারে উঠার পরে তোমার লাইফে এখন, মানে আমাদের যেটা হয়েছে আমি ওই অনুযায়ী বলতেছি, এক একজনের কারিকুলাম ডিফারেন্ট হইতে পারে। সেকেন্ড ইয়ারে উঠার পর আমাদের ডেটাবেজের ইন্ট্রোডাকশন হয়। ডেটাবেজ হচ্ছে ফার্স্ট, যদি আমি বলি যে আমার আমার ক্ষেত্রে যেসব ইন্টারভিউ এর ক্ষেত্রে এটা হয়েছে যে আমার ফার্স্ট এর প্রায়োরিটি হচ্ছে অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ডেটাবেজ, ডেটাবেজ এসকিউএল কোয়েরি, এই জিনিসটা জানা। তার মানে এটা হচ্ছে তোমার যে করেই হোক বুঝে ফেলতে হবে ডেটাবেজ। আমাদের যত রকমের মোটামুটি লেভেলের যতটুকু কোয়েরি পারা সম্ভব, ডেটাবেজের ফান্ডামেন্টাল বুঝে ফেলতে হবে। আর এরপরে শুরু হবে যে একটু অ্যাডভান্স লেভেলের আমার অ্যালগোরিদম শেখা, একটু অ্যাডভান্স লেভেলের আমার একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শেখা প্রোগ্রামিং এর রিলেটেড। এটা শিখে ফেলার পর আমি এখন সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলছি, সরি সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে ফেলতেছি। সেকেন্ড সেকেন্ড সেমিস্টার শুরু হবে, এই টাইমে তুমি হচ্ছে, তুমি এখন কোডিং জানো, তুমি এখন ডেটাবেস জানো, তোমার এখন কি করতে হবে, তুমি এখন মোটামুটি লেভেলের একটা ওয়েবসাইট যাতে বানাইতে পারো এই নলেজটা গ্যাদার করা। যে তুমি এখন ওয়েব ডেভেলপমেন্টে সার্টেন নলেজ মোটামুটি সবার থাকা উচিত। ডিপে যাবে যারা, তারা হচ্ছে যারা জানবে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট নেবে, তারা অনেক ডিপে যাবে, একদম খুব স্ট্রংলি শিখবে। বাট অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট, ইউ শুড নো হাউ টু বিল্ড এ ওয়েবসাইট, ইউ শুড নো হাউ টু হোস্ট এ ওয়েবসাইট। এগুলো খুব বেসিক, তোমার একদম অপটিমাইজ করা জানতে হবে না। বাট তোমার কোন একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে সেকেন্ড ইয়ারের মধ্যে, একটা ফ্রেমওয়ার্ক, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, তুমি ধরো যে ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে তোমার জানতে হবে, তুমি এটা নিয়ে কাজ করতে হবে, তোমার অ্যাটলিস্ট বেসিক একটা পোর্টফোলিও বানাইতে পারতে হবে, হোস্ট করতে পারতে হবে। বাই দ্য সেম টাইম তোমার সেকেন্ড ইয়ারে তোমার গিট সম্পর্কে জানা, গিটে কিভাবে তোমার এই যে তুমি নিজের পোর্টফোলিওটা করতেছো বা তুমি হালকা পাতলা কিছু প্রজেক্টও করবা বাই দ্য টাইম, এই প্রজেক্টগুলো তুমি গিটে আপলোড করতে পারো, গিটের কিছু কমান্ড যাতে শিখতে পারো, সিএলআই এর সাথে যাতে পরিচিত হইতে পারো, এটা হলো সেকেন্ড ইয়ারের কাজ। সেকেন্ড ইয়ারে আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ইন্ট্রোডাকশন হবে, ওয়েব ডেভেলপমেন্ট আমি কিছু বেসিক প্রজেক্ট বানায় ফেলবো, আমি এগুলোকে হোস্ট করব, আমি গিটার কাজ শিখবো, লিনাক্সের কাজ শিখবো। লিনাক্সের কাজ পরে আসতে হয়, থার্ড ইয়ারে আরো আসে, আমাদের ছিল যেরকম। বাট তুমি মোটামুটি হালকা পাতলা ইন্ট্রোডাকশন হয়ে যাবে এইটুক টাইমের মধ্যে মোটামুটি তোমার। আর সেকেন্ড ইয়ারের পর তোমার এরকম একটা, তার মানে কি থার্ড ইয়ারের পর, থার্ড ইয়ারে তোমার, তার মানে তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে যাও, তোমার কিন্তু এখন অনেক কম্পিটিশন তোমার জন্য ওপেন। তুমি তোমার একটা যে কোনো কম্পিটিশনে তুমি হচ্ছে সামথিং সামথিং একটা প্রবলেম অ্যানালাইসিস করে ওইটা রিলেটেড কিভাবে সলিউশন দাঁড় করানো যায়, তুমি হচ্ছে
একটা কিছু না কিছু করতে পারবা। তোমার থার্ড ইয়ার থেকে মাস্ট সব জায়গায় যাইতে হবে, একটা ভালো প্রজেক্ট বানানো ট্রাই করতে হবে, যেটা আমি সব সব জায়গায় শোকেসিং করতে যাব। আমি যেটা ফার্স্ট ইয়ার থেকে শুরু করছি, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমরা বুঝতে পারছি যে তুমি যত আগে জানবা, মানে আমি জাস্ট বলতেছি এটা হচ্ছে তোমার জেনারেল মানুষের জন্য, যারা অনেক আগে করতে পারবে তারা তো অনেক অবশ্যই ভালো। যে আমি যদি ফার্স্ট ইয়ার থেকে যখন আমি একটা প্রোগ্রামিং একটা কম্পিটিশনে গেছি, তখন আমি দেখছি যে না, এই HTML CSS আমি আরো আগে শিখে ফেলতে পারি, আমি এটার জন্য কেন সেকেন্ড ইয়ার পর্যন্ত ওয়েট করব? হইতেই পারে, বাট দ্যাটস ইওর কেস টু কেস বেসিস ডিফারেন্স, ডিফারেন্স হইতে পারে। বাট at least by the end of second year you should know how to build a website and host a website. তো ফার্স্ট ইয়ারে আমার তাহলে গেল কোডিং, সেকেন্ড ইয়ারে আমার হচ্ছে অ্যাটলিস্ট বেসিক একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, হোস্ট করতে হয়, লিনাক্স টিনাক্স অ্যাডভান্স লেভেলের অ্যালগোরিদম জানা। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, আমরা যত যা কিছু করি আমাদের অলওয়েজ কোডিং প্র্যাকটিস করতে হবে। কোডিং আমি ডিপেন্ড করতেছে যে যারা হচ্ছে যতটুকু কোডিং এ ডিপে যাইতে পারে। আমি, তুমি যদি বলো যে আমার আহ, আমি হচ্ছে যা যা শিখছি সেগুলো আমি জাস্ট ইমপ্লিমেন্ট করতে পারি, যতটুকু জানবো তার থেকে একটু বেশি বেশি জানার চেষ্টা করবো ডে বাই ডে। বাট এই যে প্র্যাকটিসটা করা, লিড করে প্র্যাকটিস করা বলো বা, এটা কন্টিনিউয়াসলি 4 বছরই করতে হবে। যদি তুমি মধ্যে দিয়ে কিছু 1 মাস 2 মাস বাদ দিতে পারো ঠিক আছে, বাট তোমার এটা কন্টিনিউয়াসলি একটা হাতের মধ্যে রাখতে হবে যে না, আমি কোড লিখা যাতে ভুলে না যাই। কারণ যেটা হয় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদের কোডিং অনেক কোর্সেস থাকে, লাস্ট ইয়ারে যে কোডিং কোর্সেস থাকে না, তখন আর আমাদের কোড করা হয় না, কোডিং আমার পুরো ভুলেই যায়। আর যেটা হলো আমাদের সবচেয়ে প্রবলেমেটিক, কারণ আমাদের যখন বের হবো সঙ্গে সঙ্গে আমাদের ওই ফার্স্ট ইয়ারের জিনিসগুলো আবার শুরু করতে, মানে আবার প্রথম থেকে দেখা শুরু করতে হয়। এটা যেন না হয়। এটা তোমার যদি হয় তাহলে তুমি ইউ আর ডান, তুমি অনেক পিছিয়ে যাবা। তো আচ্ছা, আমার সেকেন্ড ইয়ার গেল হচ্ছে এরকম করতে করতে যে একটা আমি মোটামুটি লেভেলের একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে ফেলছি। অ্যান্ড উইথ দ্যাট আই এম গোয়িং টু দ্য হ্যাকাথন, আই এম গোয়িং টু দ্য ডিফারেন্ট কম্পিটিশন, যতটুকু পারা যায় গেল। এটা হচ্ছে এখন সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে আসার পরে আমার হচ্ছে, সরি, থার্ড ইয়ারে আসার পরে আমার যেটা হবে যে আমার, আমি অনেক কিছু সিএসসি জেনে গেছি, এখন আমার কি জানতে হবে? ক্যারিয়ার অপরচুনিটি। যে আমার সিএসসি ইঞ্জিনিয়ার মানে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, সিএসসি ইঞ্জিনিয়ার মানে ওয়েব না, সিএসসি ইঞ্জিনিয়ার একটা ভাস্ট ফিল্ড। এটা যে হাজারটা সেক্টর সেক্টর আছে, এই জিনিসটা এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর নট লার্ন থিংস। এক্সপ্লোর করা বলতে যে আমি আমি জানবো যে কিউ এক্সিস্ট করে, আমি জানবো যে ক্লাউড ইঞ্জিনিয়ারিং এক্সিস্ট করে, আমি জানি যে ডেটা সায়েন্স এক্সিস্ট করে। ডেটা সায়েন্স অবশ্যই আর কেউ আগে পারলে অবশ্যই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করে ফেলা উচিত, শিখতে পারলে পারলো, না পারলে একটি থার্ড ইয়ার এসে তার, আমি জানি যে গেম ডেভেলপমেন্ট এক্সিস্ট করে। এই জিনিসগুলা এক্সপ্লোর করতে হবে। কিভাবে এক্সপ্লোর করতে হবে? তোমার লিঙ্কডইন, থার্ড ইয়ারের মধ্যে তোমার লিঙ্কডইন এক্সপ্লোরেশন শিখে ফেলতে হবে, কিভাবে লিঙ্কডইনে একটা জব খুঁজে, কিভাবে লিঙ্কডইনে সর্ট করতে হয়, একটা জব খুঁজে ওইটার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়। তুমি, ক্যারিয়ার এক্সপ্লোরেশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমার, আমাদের বের হওয়ার পর আইডিয়া থাকে না যে কোন জব রোলের জন্য কিরকম রিকোয়ারমেন্ট থাকে। বাট তোমার থার্ড ইয়ারে এসে তুমি যেহেতু এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেলছো, তুমি যেহেতু এখন কোডিং শিখে ফেলছো, তুমি কিন্তু অনেকটাই কোডিং ইন্টারভিউ ক্র্যাক করার জন্য অনেকটা প্রিপেয়ার। কারণ ডেটাবেস, এসকিউএল আর তোমার ওই অ্যালগোরিদম আর কোডিং অনেক হেল্প করবে তোমার যে কোনো ইন্টারভিউ এর জন্য। তুমি ইভেন থার্ড ইয়ার থেকে তুমি ইন্টার্নশিপের জন্য ট্রাই করবা, থার্ড ইয়ার থেকে তুমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকবে, কোনো সমস্যা নাই। তুমি যা সেকেন্ড ইয়ার পর্যন্ত তুমি যদি একটু কম, মানে তুমি সেকেন্ড ইয়ারের মধ্যে তুমি যদি একটু কনভার্ট, মানে কনফার্ম যে তুমি শিখে ফেলছো, থার্ড ইয়ার থেকে তুমি অ্যাপ্লাই করো, সমস্যা নাই। রিজেক্ট হবে, সমস্যা নাই, রিজেকশন ইজ এ পার্ট অফ লাইফ। তো থার্ড ইয়ারে তুমি ফার্স্ট তাহলে হচ্ছে আমরা ক্যারিয়ার এক্সপ্লোরেশন করতে হবে যে আমার কতগুলা জব আছে লাইফ, মানে ওয়ার্ল্ডে, কোনটা কি কি রিকোয়ারমেন্ট, অ্যান্ড কোনটার জন্য কি কি শিখতে হয়। শুধুমাত্র যে ওয়েব ডেভেলপমেন্ট না, আমি হচ্ছে গেমিং এ যেতে গেলে আমার কি কি শিখতে হবে, এই জিনিসগুলা প্রত্যেকটা জব পোস্ট থেকে রিকোয়ারমেন্ট পড়ে ওরা কি কি চাচ্ছে ওগুলা ফিগার আউট করে ফেলতে হবে, এবং ওই অনুযায়ী নিজে লিঙ্কডইনটা সাজানো শিখে ফেলতে হবে। থার্ড ইয়ারে তোমার লিঙ্কডইন ক্লিয়ার হয়ে যাবে, কারণ থার্ড ইয়ার থেকে তুমি জবের অ্যাপ্লাই করবা, অর অ্যাটলিস্ট ইন্টার্নশিপের অ্যাপ্লাই করবা। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে তোমার ইন্টার্নশিপের একটা থাকা উচিত। তো থার্ড ইয়ারে তোমার লিঙ্কডইন ক্লিয়ার থাকবে। লিঙ্কডইন কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে হয় এটা হচ্ছে ডিফারেন্ট ডিসকাশন, বাট তোমার থার্ড ইয়ারে প্রপার লিঙ্কডইন থাকবে। তোমার থার্ড ইয়ারে তুমি যে আম, তোমার অ্যাটলিস্ট রেজিউমে বানানো শিখে ফেলতে হবে। তুমি যা যা ওয়েব ডেভেলপমেন্টে শিখছো, যা যা করতেছো, এটা তোমার একটা মোটামুটি লেভেলের রেজিউমে বানায় ফেলতে হবে।
অ্যান্ড রেজুমি বানানো এটা একটা পুরো ডিফারেন্ট জিনিস। রেজুমি বানানো ইটস এ ডিফারেন্ট টপিক। আর সবকিছুর জন্যই অনেক স্ট্যান্ডার্ড হলো যে যারা এখন ভালো ভালো জায়গায় কাজ করতেছে তাদের রেজুমি কিরকম এটা দেখা, তাদের লিঙ্কডইন কেমন এটা দেখা, এবং ওই অনুযায়ী নিজের সবকিছু সাজানো। ওইটা অনেক ডিপ টপিক, এখন আমি অত ডিটেলসে যাচ্ছি না। বাট এটা হলো যে থার্ড ইয়ার থেকে আমি মোর ইনটু যে আমি অনেক আগে থেকে, তার মানে কি আমি এখন জব কিরকম চাচ্ছে, জবের রিকোয়ারমেন্ট কিরকম, এটা আমি থার্ড ইয়ার থেকে জানা শুরু করে দিছি। বিং সেড দ্যাট আমার এখন মানে ওইটা তো আমার ক্যারিয়ারের পার্ট, বাট আমার নিজের যেটা একাডেমিকে এটা চলবেই। একাডেমিকে আমার থার্ড ইয়ারে আমাদের মোটামুটি সবারই অপারেটিং সিস্টেম বা কম্পিউটার আর্কিটেকচার এই জিনিসগুলো একটু আসতে থাকে। তো এই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র। এবং আমি বলবো যে ইন্টারভিউ এর জন্য যতটুকু দরকার ওইটুকু নলেজ যাতে অ্যাটলিস্ট থেকে যায়, যে তোমার একটা কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে জিজ্ঞাসা করলে বা তোমার নেটওয়ার্কিং চলে আসে হয়তো অনেকে, নেটওয়ার্কিং তোমার লেয়ার গুলা কি কি, কোন লেয়ারে কি হয়, একটা প্যাকেট তোমার কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে যায়, বা একটা রাউটার কিভাবে কাজ করে, মোটামুটি লেভেলের ইন্টারভিউতে কি কি টাইপের কোশ্চেন সেগুলো তোমরা ফিগার আউট করবা, খুঁজবা, খুঁজে অ্যাটলিস্ট ওই যখনই যে সাবজেক্ট পড়ো ওইটার থেকে ইন্টারভিউ রিলেটেড কি কি কোশ্চেন হইতে পারে এগুলো একটু নোট ডাউন করে ফেলবা। আর অ্যাটলিস্ট থার্ড ইয়ারের মধ্যে আসলে আমাদের মানে জব প্রিপারেশন সবারই হয়ে যায়, যা যা শিখে আমরা এটাতে তোমাদের সবারই একটা জব প্রিপারেশন টাইপের হয়ে যাওয়ার কথা থার্ড ইয়ারের মধ্যেই। তো আম, আচ্ছা, এটা গেল হচ্ছে থার্ড ইয়ার। তো থার্ড ইয়ার হচ্ছে তোমার, এই তো বললাম যে রেজুমে বানাবা, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল। ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল আসবে, নেটওয়ার্কিং, কম্পিউটার আর্কিটেকচার বলছি। আচ্ছা, ওএস এর ক্ষেত্রে চেষ্টা করবো যে কার্নেল কিভাবে কাজ করে, কার্নেল লেভেলের জিনিসপত্র একটু হালকা পাতলা বুঝার, একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। বাট থার্ড ইয়ার স্টুডেন্ট হিসেবে তোমার ওইটুকু ক্যাপাবিলিটি চলে আসবে যে তুমি এটলিস্ট এগুলো বুঝতে পারতেছো বা তোমার এগুলো কারিকুলামের মধ্যেই থাকে। থার্ড ইয়ারের পর, থার্ড ইয়ারের মধ্যে তোমার একটা প্রফেশনাল প্রেজেন্স চলে আসবে। তোমার বিফোর এন্ডিং থার্ড ইয়ার তোমার প্রফেশনাল প্রেজেন্স চলে আসবে। আর এই প্রফেশনাল প্রেজেন্স দিয়ে তুমি থার্ড ইয়ার থেকেই, থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার থেকেই তোমার একটা ইন্টার্নশিপ খুঁজতে হবে। যে আমি থার্ড ইয়ার লাস্টে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমার সবকিছু যেহেতু সাজাই ফেলছে, রেজুমে আছে আমার, লিঙ্কডইন আছে আমার, আমি এখন জব খুঁজবো, আমি এখন একটা ইন্টার্নশিপ খুঁজবো, পেইড আনপেইড ডাজেন্ট ম্যাটার, আমি একটা ইন্টার্নশিপ খুঁজে ঢুকে যাব। ওকে, এটা হলো আমার থার্ড ইয়ার। ফোর্থ ইয়ারে যেটা হয় যে আমি এখন এক্সপ্লোর করে ফেলছি, আমি এখন জানি যে কোন জবের কোন রিকোয়ারমেন্ট। ফোর্থ ইয়ারটা আমি নিজেকে দিব যে আমি কোন জায়গায় যাইতে চাই, ওই রিলেটেড ফোকাস জিনিসগুলোতে সাজানো। যে আমি এখন যে ডেটা সায়েন্সের দিকে যেতে চাই, আমি ডেটা সায়েন্সের জিনিসগুলোতে আরো বেশি ডিপে শিখবো। আমি যদি এখন ওয়েব ডেভেলপমেন্টে যেতে চাই, আমি ওয়েব ডেভেলপমেন্টের জিনিসগুলো আমি একটু আরো ডিপে শিখবো। যেই লাইনে আমি যেতে চাই ওই লাইনের জিনিসটাতে আমি ইনডেপথ নলেজ বাড়াবো। কোনো সময় ভোলা যাবে না, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জিনিসগুলো আমাদের কন্টিনিউসলি প্র্যাকটিস করতে থাকতেই হবে, প্রোগ্রামিং প্র্যাকটিসে রাখতেই হবে। উইথ দ্যাট আমরা এগুলো করার ট্রাই করব। আর ইন্টার্নশিপ ম্যানেজ করব, ফোর্থ ইয়ারে মাস্ট একটা ইন্টার্নশিপ থাকতেই হবে। আর একটা আমাদের সময় সবারই তোমার এই যে ডেটাবেস শিখে ফেলছো, তুমি মেশিন লার্নিং শিখে ফেলবা, মেশিন লার্নিং এর সার্টেন একটা নলেজ থাকবে তোমার। সবকিছু মিলায় ভালো ভালো কিছু প্রজেক্ট করার ট্রাই করবা তোমার ভার্সিটি লাইফে। মিনিংফুল প্রজেক্ট, হাজারটা প্রবলেম আমরা আশেপাশে দেখতেছি, ট্রাই করবো অ্যাটলিস্ট দুই তিনটা প্রবলেম সলভ করার, যে আমি আমার লাইফে এই প্রবলেমটাকে সলভ করার জন্য এই প্রজেক্টটা বানাইছি। জাস্ট ডোন্ট মেক প্রজেক্টস, মেক প্রজেক্টস টু উইন এ কম্পিটিশন, মেক প্রজেক্টস টু শো ইন এ হ্যাকাথন। তাহলে তোমার প্রজেক্টগুলো অনেক মিনিংফুল হবে। অ্যান্ড প্রজেক্ট যখন ভালো হবে তখন তুমি দেখবা যে তোমার মানে কনফিডেন্স অনেক বেড়ে যায়, যে আমি হচ্ছে কম্পিটিশন জিতে আসছি, আমি কিছু একটা করে আসছি, অ্যাটলিস্ট আমি পার্টিসিপেট করছি, এটা অনেক বেটার। তো ফোর্থ ইয়ারে তোমার এই জাস্ট শার্প করা সবকিছু, ইন্টার্নশিপ করা, জব অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন ফোর্থ ইয়ার লাস্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, মানে আমার এখন জব খুঁজে ফেলতে হবে, আমি বের হয়ে যাবো, আমার জব লাগবে একদম প্রপার ওয়েতে। যেটা সেটা হলো যে আমি ফিগার করে ফেলছি যে আমি এই টাইপের জব রোলগুলোতে অ্যাপ্লাই করবো। আমি অলরেডি থার্ড ইয়ারে জানি কোন কোন জব আছে, আমি এখন ফিগার করে ফেলছি এই জবগুলোতে আমি অ্যাপ্লাই করবো। তাহলে কি আমি তিন চারটা বা পাঁচটা পাঁচটা আমি জব টাইটেলের পিছনে আমি দৌড়াচ্ছি। অ্যান্ড পাঁচটা জব টাইটেলের জন্য আমি পাঁচটা রেজুমে বানাবো, একটা রেজুমে না। থার্ড ইয়ার পর্যন্ত একটা রেজুম ইজ ফাইন, কারণ আমি তখন এত কিছু শিখি নাই। ফোর্থ ইয়ার আমি স্পেশালাইজড হয়েছি, ফোর্থ ইয়ার আমি আরো অনেক প্রজেক্ট প্রজেক্ট করছি, আমি আরো অনেক ইনডেপথ নলেজ পাইছি, আমি এখন পাঁচটা টাইটেল চুজ করছি। এই পাঁচটা টাইটেলের জন্য আমি পাঁচটা রেজুমে বানাবো। এই পাঁচটা রেজুমে বানাই আমি হচ্ছে যখন তোমাকে এখানে রিচ আউট করতে হবে, তোমার হচ্ছে একটা জব পোস্ট দেখলে তুমি জব পোস্টের ওই কোন এইচআর দিছে, কিভাবে জব গুলা পাওয়া যায়, এটা আসলে অনেক হিউজ প্রসেস। যে তুমি হচ্ছে তোমার নেটওয়ার্কিং এখানে অনেক হেল্প করে। নেটওয়ার্কিং জিনিসটা এই জব খোঁজার ক্ষেত্রে তোমার বুঝতে পারবে যে তোমার সিনিয়রের কানেকশন কতটা ইম্পর্টেন্ট। দেখা যায় যে তোমার পরিচিত কেউ থাকলে সেখানে অলরেডি জব করতেছে,
তো ওই দেখা যায় যে একটা ওপেনিং থাকলে তুমি ওর ক্লোজ কেউ, বা সে তোমাকে এসে বললো যে তুই এখানে জবে অ্যাপ্লাই করতে পারিস, এরকম থেকে অনেক কানেকশন থেকে জব হয়ে যায়। তো try to make more connection in your varsity life, do more club work, do more things that will make connection with proper intelligent people. সবার সাথে কানেকশন মেক করে লাভ নাই, এমন পিপলের সাথে কানেকশন মেক করবে যাদের সাথে তোমার আসলেও লাভ হবে। তো এই যে রেজুমে আলাদা করে ভাগ করে করে রেজুমে বানানো, আর রেজুমে কখনোই এক পেজের মধ্যে রাখার কোনো দরকার নাই। রেজুমের মধ্যে কোনো ছবি থাকবে না। রেজুমেতে তুমি মেইনলি থাকবে যে একটা প্রজেক্টে আমি মেইনলি কি কি নিয়ে কাজ করছি, কোন কোন জিনিসটা নিয়ে, ওইটার ডেসক্রিপশন ভালোভাবে কিভাবে লেখা যায় এটা তোমার ভালো ভালো কিছু রেজুমে দেখতে হবে। গিট হাব প্রেজেন্স খুবই ইম্পর্টেন্ট। একটা সিএস ইঞ্জিনিয়ার গিট হাব প্রেজেন্স না থাকলে হবে না। ফোর্থ ইয়ারে তোমার গিট হাব প্রেজেন্স, তুমি যখন অ্যাপ্লাই করবে তারা তোমার গিট হাবে ঢুকে দেখবে। তোমার একটা প্রজেক্টে তোমার রিডমি ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। তুমি রিডমি ফাইলে প্রজেক্টটা কিভাবে করছো অনেক ভালোভাবে লেখা, মানে বিষয়টা হচ্ছে খুবই বেসিক জিনিস যে একটা রেজিউমে থাকা, একটা লিঙ্কডইন ভালোভাবে প্রোফাইল রাখা, একটা প্রফেশনাল ছবি রাখা, একটা গিটহাব মেনটেন করা ঠিকভাবে, একটা নিজের পোর্টফোলিও রাখা, খুবই বেসিক জিনিসপত্র। 4 বছরের মধ্যে এটা প্রিপেয়ার করা কোনো বিষয় না। বাট কি হয়, আমাদের 4 বছর পরও দেখি যে আমাদের এই বেসিক জিনিসগুলোই হয় নাই। তো চেষ্টা করছি আমি বলার যে বেসিক জিনিসগুলো ইয়ার বাই ইয়ার কিভাবে তুমি হচ্ছে অ্যাচিভ করবা, এবং ফোর্থ ইয়ারের মধ্যে, ফোর্থ ইয়ার ফাইনাল সেমিস্টারের মধ্যে তোমার সবকিছু রেডি থাকবে। চেষ্টা করবো অ্যাটলিস্ট কিছু পেপারের সাথে কাজ করার, কিছু আহ, এখন সিএসসি তে পেপার পাবলিশ করার কোনো বিষয় না, অ্যাটলিস্ট পেপার নিজে লিখো, নিজে পাবলিশ করো, এটাতেও যতটুকু এক্সট্রা কারিকুলার মধ্যে ইনভলভ থাকা যায় করবা। শুধুমাত্র একাডেমিকের পিছে দৌড়াবা না, আনলেস অর আনটিল তোমার শুধুমাত্র একাডেমিকে যাওয়ার ইচ্ছা, আর কোনো কিছুতে যাওয়ার ইচ্ছা নাই। আর এই তো, তুমি যদি এইটা অ্যাটলিস্ট ফলো করো, তুমি হচ্ছে আহ ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর তোমাকে লস্ট মনে হবে না। তুমি জানবা যে আমি হচ্ছে কম্পিটিশনে গেছি, আমি কম্পিটিশনে পার্টিসিপেট করছি, আমি দেখছি যে আমার আশেপাশে মানুষজন কি শিখতেছে, আমি জানি যে আমার আশেপাশে মানুষের কি ক্যালিবার, আমি জানি অ্যাটলিস্ট কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, আমি জানি যে কিছু একটা করতে পারবো আমি। তোমার যতগুলা কম্পিটিশনে যাবা নিজের মানে অ্যাটলিস্ট কনফিডেন্স বুস্ট আপ হবে। তুমি অনেক মানুষের সাথে কানেকশন বিল্ড আপ করবা। আর কি, আর হচ্ছে এই তো, ওভারঅল তুমি নিজে একটা ফুল প্যাকেজ হয়ে যাবে যে আমাকে মানুষজন নিবে, এরকম একটা ফুল প্রপার একটা প্যাকেজ তোমার মধ্যে মনে হবে যে আমার এই কনফিডেন্সটা চলে আসছে। আমি যতটুকু যা লিখতে পারছি সেটা আমি পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। আর এইটুকু পর্যন্ত আমার মোটামুটি একটা সাজেশন ছিল যে তুমি কিভাবে ফার্স্ট, ও আচ্ছা সরি, আমি একটা জিনিস বলতে খুবই ইম্পর্টেন্ট। মানুষ যখন ফার্স্ট জবে অ্যাপ্লাই করে এত বেশি কিছু এক্সপেকটেশন থাকে না, কিন্তু তারপরও ফার্স্ট জবে আমরা কিভাবে ফার্স্ট জবটা পাই, ফার্স্ট জব পাওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। একটা হইলো যে ভালো প্রজেক্টস থাকা, ওর যে আমি হচ্ছে দেখা যায় যে দুই রকম ভাবে একটা ইন্টারভিউ হয়, যে আমার মোটামুটি আমি অনেক ভালো ভালো কিছু প্রজেক্ট করছি, ভালো ভালো কিছু কম্পিটিশন আছে, তখন ওর ইন্টারভিউটা মোর ফোকাসড হয় ওই প্রজেক্টে সে কি কি করছে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল হলো স্টোরি টেলিং। তুমি একটা প্রজেক্টকে তুমি যা করছো এটা যদি তুমি একটা 5 ইয়ার্স এর old বাচ্চাকে বুঝাইতে না পারো, তার মানে তুমি আসলে বুঝো না। ওই সেম জিনিসটা এখানে কাজ করে, যে তুমি যখন তোমার ভালো একটা স্টোরি টেলিং হবে, তুমি তখন একটা ইন্টারভিউতে গেলে এটা অনেক সুন্দর করে বুঝাইতে পারবা যে আমি আসলে প্রজেক্টটা কি করছি। যাদের প্রজেক্ট থাকে তাদের দেখা যায় ইন্টারভিউ প্রসেস অনেকটাই প্রজেক্টের উপরে হয়। আর যাদের কিছুই নেই, প্রজেক্ট নাই, কিছু নাই, তারা ইন্টারভিউ কল পায়, তাদের কি হয়, তাদের মোর ফোকাসড হয়, তাদের জাজ করবে কিভাবে, আমাদের জাজ করতে হবে। তাদের মোর ফোকাসড হয়, দেখা যায় যে কোডিং এর উপর অনেক বেশি ফোকাস থাকে। যাদের অনেক প্রজেক্ট থাকে তাদেরও কোডিং হবে, কোডিং তো অবশ্যই বেসিক একটা হবেই, বাট তোমার জাজ করার তো জায়গা দিতে হবে। যার রিজুমে যেমন তার কোডিং ইন্টারভিউটাও তেমন হয়। আর কোডিং ইন্টারভিউতে ফার্স্ট ইয়ার রেজুম হিসেবে কেউই চায় না যে তুমি সবকিছু পারো, বাট তুমি যে জিনিসটা পারো না ওই জিনিসটাকে কিভাবে বলতেছো যে আমি এটা শিখে ফেলবো, আমি হচ্ছে আমি এমন ভাবে সবকিছু শিখে ফেলতে পারবো কিনা, এরকম একটা ইন্টেন্ট আছে কিনা, বা তোমার দেখানো যে আমি হচ্ছে হার্ড সিচুয়েশন আমি ফিগার আউট করতে পারি, আমি সবকিছু অ্যাজ এ সিএস ইঞ্জিনিয়ার, প্রপার সিএস ইঞ্জিনিয়ার বললাম যে একটা প্রপার সিএস ইঞ্জিনিয়ার থিঙ্কিং কেমন হওয়া উচিত, কি কি কিভাবে যে কোনো প্রবলেম দিলে যেন সে সলভ করতে পারে, এরকম একটা ইন্টেন্ট থাকা উচিত। ওই ওই জিনিসগুলো, ওই মেন্টালিটি গুলো তুমি যদি দেখাইতে পারো প্রপারলি, দেন ইউ উইল গেট দ্য জব। তার মানে তুমি জবের কল পাওয়া, যে তোমার রেজুমে ঠিক হলে তুমি জবের কল পাবা। তারপর দেখা যায় যে সবাই জব ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না, বিকজ অফ দ্যার মাইন্ডসেট, বিকজ অফ দ্যার মেন্টালিটি ঠিক নাই তাদের, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে ইন্টারভিউয়ারকে বলতে হবে, ফার্স্ট ইয়ার ফ্রেশার্স হিসেবে কিভাবে কি করতে হবে, ওই জিনিসটা আমরা প্রপারলি কনফিডেন্ট থাকি না। বাট অ্যাটলিস্ট ট্রাই টু বি কনফিডেন্ট যে তুমি যা যে যেই জিনিসগুলো করতেছো। ইন্টার্নশিপটা আমি, আই ক্যান নট ইমফেসিস ইনাফ অন দ্য ইন্টার্নশিপ।
ইন্টার্নশিপ এত ইম্পর্টেন্ট, ট্রাই করবা মাস্ট মাস্ট সবার রেজিউমেতে যাতে ইন্টার্নশিপ থাকে। ইট ডাজেন্ট ম্যাটার ইন্টার্নশিপে তোমার অনেক কিছু করতে হবে, বাট যা তোমরা যে কোনো জায়গায় ইন্টার্নশিপে গেলে তোমার নিজের স্কিলের সাথে রিলেভেন্ট জিনিসপত্র রেখে, মিল রেখে তুমি রেজিউমেতে অ্যাড করতে পারো যে আমি ইন্টার্নশিপে এগুলো করি নাই। তাও অ্যাটলিস্ট তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এই জায়গায় ইন্টার্নশিপ করছে, ওরা এই জিনিসটা নিয়ে কাজ করে, আমার এক্সপার্টিসের সাথে ওই জব রিলেভেন্স যে জবে আমি অ্যাপ্লাই করতেছি ওইটার সাথে মিল রেখে আমি কিছু পয়েন্ট, অ্যাটলিস্ট ভালো ভালো কিছু পয়েন্ট যাতে আমি ইন্টার্নশিপ অ্যাড করতে পারি, যে আমি এই জিনিসটা করছি ওই জিনিসটা করছি। উল্টাপাল্টা একদম কিছু অ্যাড করবো না যেটা আমার কোনো নলেজই নাই। তুমি পারো, তুমি জবটাতে অ্যাপ্লাই করতেছো, তুমি তার মানে তুমি তোমার জবে নলেজ আছে, তুমি একটা পজিশন অ্যাপ্লাই করতেছো, ওইটার নলেজ তোমার আছে, এবং ওই নলেজ থেকেই তুমি কিছু জিনিস, যে জিনিসগুলো তুমি হয়তো ইন্টার্নশিপে করো নাই, তাও তুমি অ্যাড করতে পারো, যেন তুমি কিছু বলতে পারো। কারণ অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে ইন্টার্নশিপে আমাদের তেমন কিছু করতে দেয় না, দেখা যায় তুমি জাস্ট যাবা ঘুরায় ফিরায় ছেড়ে দেয়। বাট জবের ক্ষেত্রে তুমি যখন অ্যাপ্লাই করছো, তারা ইন্টার্নশিপে কি করছে এটা খুবই ইম্পর্টেন্ট দেয়। এটা দেশে যেমন ইম্পর্টেন্ট দেয়, বাইরের দেশে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়। ওরা ইন্টার্নশিপটাতেই কাইন্ড অফ দেখে যে তুমি জবের এক্সপিরিয়েন্স, কারণ একাডেমিক এক্সপিরিয়েন্স আর জবের এক্সপিরিয়েন্স পুরোটাই ডিফারেন্ট। তো তো ইন্টার্নশিপ এনভায়রনমেন্টে তুমি কেমন ভাবে রিয়্যাক্ট করছো, কতটুকু তোমার উপরে তোমার বলবে যে তোমার, তুমি আমি যদি এখন তোমার ইন্টার্নশিপের যে ম্যানেজারের আন্ডারে কাজ করছো তাকে যদি আমি নক দেই, ও তোমাকে 10-এ কত রেটিং করবে, বা তুমি হচ্ছে ওইখানে কি কি ভুল করছো, তুমি ওখানে কি কি শিখছো, এটা ট্রাই টু ফোকাস মোর অন ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপে ফোকাস করা, প্রজেক্টসে ফোকাস করা, আর যতটুকু বেসিক, আমি বলবো যে একদম খুব কমিটি প্রোগ্রামিং লাগে, একদম কমিটি প্রোগ্রাম সারাক্ষণ ধরে করতে হবে, নট লাইক দ্যাট, বাট তোমার অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার একদম ক্লিয়ার থাকতে হবে। আর লাস্টের দিকে এসে তুমি ব্লাইন্ড 75 প্র্যাকটিস করতে পারো, লিড কোডের থেকে টোটাল টপ 75 প্রবলেম যেগুলো সবচেয়ে বেশি আসে, বা অ্যালগো এক্সপার্ট, বা বিভিন্ন জায়গা আছে যেখানে তোমার একদম, বা বিভিন্ন কোম্পানির, একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলে ওই কোম্পানির কোন কোন কোশ্চেন টাইপের বেশি আসে, ওই টাইপের প্রবলেম বেশি সলভ করা, এগুলো তোমার নিশ প্রিপারেশন নেয়া ওই জবের জন্য, এটা তোমার লাস্টের দিকে নিতে হবে, এই আর কি। তো ওভারঅল আমি মনে হয় অনেকক্ষণ বলে ফেলছি, বাট আমার গাইডলাইন হচ্ছে ওভারঅল এইটা। ডান হেয়ার। তো আমরা চ্যাট বক্স থেকে সবাই হচ্ছে কোশ্চেন গুলো চ্যাট বক্সে দিবেন। আহ, আমরা চ্যাট বক্স থেকে নিবো আর কি, ঠিক আছে? তো আমি একদম প্রথম থেকেই নেওয়ার চেষ্টা করতেছি। কমন কোশ্চেন আমি এটা ক্লিয়ার করিনি, যে কমন কোশ্চেন যদি থাকে আমরা হচ্ছে একটা কোশ্চেন নিয়ে নিবো, ওইটার একটা সাজেশন হচ্ছে দেওয়া হবে আর কি। আদারওয়াইজ হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে? আহ ঠিক আছে, একটা কোশ্চেন ছিল যে ভাই ত্রিপলি ফিল্ড থেকে কিভাবে এই ফিল্ডে আসতে পারি, রুদ্র ভাই। আচ্ছা, ট্রিপলি ফিল্ড থেকে জিনিসটা হচ্ছে ডিপেন্ড করতেছে, তুমি কি একদমই ট্রিপলি ফিল্ডে তুমি ব্যাচেলার্স কমপ্লিট করে ফেলছো এরপরে তুমি আসতে চাচ্ছ, নাকি তুমি হচ্ছে মেজর চেঞ্জ করতে চাচ্ছ তারপরে আসতে চাচ্ছ। তো দেখা যায় যে অনেকেই আসলে ট্রিপল ফিল্ড থেকে সিএসসি তে আসে। কারণ সিএসসি তে আসা, দেখো আমরা যখন, আমি পুরোপুরি যা যা কথা বলছি তারা হচ্ছে সবকিছুই যারা প্রথম থেকে একদম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে। যদি কেউ ট্রিপলি ফিল্ড থেকে সিসিতে আসতে চায়, সে কিন্তু এত কিছু জানবে না, বা তার এত কিছু জানতেও হবে না। ইউএসএ তে প্রচুর মানুষ আছে যারা মেকানিক্যাল থেকে সিসিতে আসতেছে। তারা কি করে, তারা সার্টেন অনলি একটা জিনিসে ফোকাস করে, একটা জিনিস শিখে এবং ওই জিনিসটাতে জব খুঁজে। মিনস হোয়াট ডিড আই মিন, যে আমি যদি এখন ডেটা সায়েন্সে যেতে চাই, আই ডোন্ট হ্যাভ টু নো অল দ্য স্টাফ। আমি জাস্ট ডেটা সায়েন্স শিখবো, ডেটা সায়েন্সের যা যা দরকার আমি ডেটা সায়েন্স জবের জন্য অ্যাপ্লাই করবো। ইট ইজ পসিবল দ্যাট ওয়ে। আর আমি ওয়েব ডেভেলপমেন্টে যেতে যাচ্ছি, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অত বেশি মাথা না ঘামায়, আমি অ্যাটলিস্ট এইচটিএমএল সিএসএস থেকে শুরু করে ফ্রেমওয়ার্ক গুলো শিখা, কি কি জিনিস আছে, জাস্ট একটা জিনিস আমার শিখতে হচ্ছে। তো পসিবল এরকম ভাবে তুমি একদম সবকিছু শিখে দেন আবার মানে আবার একটা ব্যাচেলার্স নাও, ইটস টু টাফ। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট এ স্পেসিফিক জব, ওই জবের স্কিল শেখা সম্ভব, যে কোনো স্কিলই সিএসসি তে। এটা হচ্ছে খুবই ফানি থিং, ডাক্তার হইতে গেলে তার হয়তো 15 বছরের একটা জিনিসের পিছনে শিখতে হয়, সিএসসি ইঞ্জিনিয়ারে কোনো কিছু ভালোভাবে শিখতে গেলে 4 মান্থ 6 মান্থ ইনাফ। 6 মান্থস কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলেও 6 মান্থস তুমি যদি একদম ভালোভাবে শিখো, মোটামুটি ভালোভাবে, মানে একদম খুব প্রেশার নিয়ে শিখতে হবে এরকম না, মোটামুটি শিখলে তুমি 6 মান্থসের মধ্যে তুমি একটা ইন্ডাস্ট্রি লেভেলে জবের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। যেটা আমাদের সবার হয়, আমরা যেখানে ফার্স্ট জবে ঢুকি, ইট ডাজেন্ট ম্যাটার যে আমাদের ওটা রিলেভেন্ট কতটুকু, 6 মাসের মধ্যে আমরা জব শিখেই ফেলি। প্রত্যেকেই নতুন নতুন জবে যখনই যায়, প্রত্যেকটা কোম্পানির স্ট্যান্ডার্ড আলাদা, প্রত্যেকটা কোম্পানির কালচার আলাদা, প্রত্যেকটা কোম্পানি ডিফারেন্ট টুলস নিয়ে কাজ করে। তো কি হয়, প্রত্যেকটা সিএসসি ইঞ্জিনিয়ার যখনই কোম্পানি সুইচ করে,
তার ওই জিনিসগুলো আবার নতুন করে শিখতে হয়। অ্যাটলিস্ট ফ্রেশার্স অবস্থা এটা হয়, অ্যাটলিস্ট প্রথম 5 বছর এরকমই হয়, তারপর হয়তো মোটামুটি সবকিছু শেখা হয়ে যায়। সো ইট ইজ পসিবল, ইটস নাথিং যে ইম্পসিবল, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার কোশ্চেনের জন্য। তানজিল হাসান ভাইয়া, একজন মিডিয়াম স্টুডেন্ট লাইক নট লেজেন্ড বাট গুড এনাফ টু লার্ন এনিথিং, তার যদি শুধুই গুগল মাইক্রোসফট টাইপ জব টার্গেট হয় ভার্সিটির মাঝামাঝি এসে, তাহলে কিভাবে কাজ করলে কিভাবে কি করলে এটা সম্ভব ওকে। হবে? এন্ড আমি লাস্ট 6 মান্থস সিপি করছি, একদম রেগুলার এন্ড সলভ নিয়ার 200 সিএফ এন্ড আদার্স 100 প্লাস সলভ, মানে 300-র বেশি প্রবলেম সলভ করছে সিএফ এন্ড আদার অনলাইন যে আছে। সে ভার্সিটির মাঝামাঝি জায়গাটাতে আছে এখন। সে আসলে যদি ড্রিম দেখে কোনো ফ্যান কোম্পানি বা রিলেভেন্ট কোনো কোম্পানিতে যাবে, সে আসলে কি করবে? ওকে, সো একদমই তোমার শুধু টার্গেট ফ্যাং, তো প্রথম কথা হলো যে ডিসহার্টেড হওয়া যাবে না। কারণ তুমি টার্গেট করতেছো একদম 0.1%। তো তোমার তার মানে বুঝতে হবে যে তোমার এখানে রিজেকশন রেট তোমার 1,000টা অ্যাপ্লাই করে একটা বার তোমার চান্স হবে, এরকম টাইপের মেন্টালিটি ফার্স্ট অফ অল সেট করতে হবে যে আমি একদম বেস্ট অফ দ্য বেস্ট চাইতে যাচ্ছি, তার মানে আমার রিজেকশন রেট আমার সবকিছু একদম নেয়ার নেয়ার টু জিরো থাকবে, বাট ওইখান থেকে আমার একটা লাগবে। তো প্রথমত হচ্ছে আমি বলবো যে ফার্স্ট অফ অল ট্রাই টু ফাইন্ড সামন যে অলরেডি তোমার ভার্সিটি থেকে ওইখানে কাজ করতেছে। ট্রাই টু মেক এ কানেকশন, ট্রাই টু, সো তুমি কোডিং ইন্টারভিউ যেমন ক্র্যাক করতে হয়, তোমার কিছু ভালো, তুমি যেহেতু বললো যে তোমার অলরেডি অনেক কোডিং এক্সপিরিয়েন্স, আমি বলতেছি যে এক্সিলেন্ট হয়ে গেছে, তুমি যদি তোমার সবকিছু নিজে থেকে করতে পারো, দেন ট্রাই টু ডু সাম সেরা সেরা প্রজেক্ট যেটাতে তুমি আসলেও কিছু জায়গায় প্রাইজ উইন করতে পারবা, শোকেসিং টাইপের, যে আমি হ্যাঁ কোডিং তো পারতেছি বাট আমি কিছু ভালো ভালো জিনিস বিল্ড আপও করি। আর মোটামুটি এই দুইটা জিনিস হওয়ার পরে তোমার লাগবে কি, তোমার ওই যে তিনটা কোয়ান্ট বলতেছিলাম না, ইকিউ, এসকিউ আর সিকিউ। তো তোমার আইকিউ যে জিনিসগুলা, তোমার হয়তো প্রবলেম সলভ করতে করতে আইকিউ ঠিক হয়ে যাবে, বাট এসকিউ যেটা, যে সোশ্যাল কন্ট, এইটার উপরে কাজ করো। এইটার উপরে কাজ করা বলতে যে তুমি আহ, চেষ্টা করবা যে যতগুলা বই পড়ার, তুমি চেষ্টা করবে যত রকম ভাবে নিজের নলেজ বৃদ্ধি করার। ডিরেক্টলি এটা হেল্প করবে না, বাট ইন সাম ওয়ে ইউ উইল ফিল যে তুমি এখন অ্যাজ এ বেটার, সবকিছু মিলা একটা হোল ওভার একটা ভালোভাবে মনে করবে যে তোমার কনফিডেন্স বাড়তেছে। আর কনফিডেন্সটা আমার কাছে মনে হয় ফ্যাং ট্যাং এর জন্য অনেক হেল্প করে। তোমার ফার্স্ট অফ অল ইন্টারভিউ তুমি হচ্ছে পাবা, অ্যাপ্লাই করে পাওয়া, তোমার যদি রেড কোডার যারা হয়ে যায় তারা তো ওইভাবে পায়, না হলে অ্যাটলিস্ট কানেকশন মেক করলে নেটওয়ার্কের থ্রুতে পাবা। বাট নেটওয়ার্ক ইন্টারভিউ পাওয়ার পরে যখন তুমি ধরলাম যে তোমার ইন্টারভিউটা পাস করাটা অনেক কঠিন, একটা ইন্টারভিউ কল পাইলেও এটা পাস করার জন্য তোমার এই এসকিউটা খুব ইম্পর্টেন্ট, গিভেন দ্যাট তোমার অলরেডি কোডিং এর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো ট্রাই টু ডু সাম অসাম প্রজেক্ট অ্যান্ড just improve your SQ, and inshallah you'll get it. ফারহান তাহসিন খান কোশ্চেনটা করছে আর কি। আসসালামু আলাইকুম ভাই, আমি আইইউটি এর স্টুডেন্ট, কারেন্টলি 4th সেমিস্টারে। কারেন্টলি আমি ওয়েব ডেভেলপমেন্টে ফোকাস দিচ্ছি। রিসেন্টলি মার্ন স্টেক কমপ্লিট করেছে। নাও ফ্রম হেয়ার অন আমার দুইটা অপশনস আছে। এক নাম্বারটা হচ্ছে সিপি তে ফোকাস করা, কারেন্টলি ম্যাক্স রেটিং 1165, সিপি কন্টেস্টে জয়েন করা। সেকেন্ড অপশনটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ডিপ ডাইভে যাওয়া, ডিজাইন স্প্রিং বুট নেক্সট জেএস যে কোনো একটাতে আর কি। আর একটা স্টার মার্ক দিয়ে দিচ্ছে। আমি অলরেডি 5টারও বেশি প্রজেক্ট করেছে ফুল স্ট্যাকে। ফার্স্ট ইয়ারে অলরেডি আইসিটি সিলেকশন রাউন্ডে ছিলাম, বাট আনফরচুনেটলি ওইখানে মানে উনি সিলেক্ট হয়নি। তো ওনার কোশ্চেনটা হচ্ছে যে উনি এখন কি করবে। উনি 4th সেমিস্টারে আছে, উনি মোটামুটি সিপিটাও এক্সপ্লোর করছে, ওয়েব ডেভেলপমেন্টটাও এক্সপ্লোর করছে। সিপিতেও হচ্ছে ওনার মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, আবার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে উনি হচ্ছে প্রায় 5টার মতো প্রজেক্ট করে ফেলছে। তো এখন আলটিমেটলি উনি কি করবে? আচ্ছা, ওকে। সো আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, ফার্স্ট এর আগের পার্সনটার জন্য এবং এই কোশ্চেনটার জন্য। সো যেহেতু তোমাদের অলরেডি ইনাফ পরিমাণ কোডিং নলেজ হয়ে গেছে, ট্রাই টু গেট এ ইন্টার্নশিপ, ট্রাই টু গেট এ জব অ্যাট ইউর থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, হোয়াট এভার, ফোর্থ ইয়ার। জব, তোমার পড়াশোনা শেষ হওয়ার আগে জব খুঁজো। জব খুঁজে জবের এক্সপিরিয়েন্স তোমাকে রেজিউমিটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তোমরা যত যাই করবা সবকিছুর ইকুইভ্যালেন্ট একটা ইন্টার্নশিপ। তুমি 1000টা প্রজেক্ট করছো, 1000টা আমার সিপি লেভেল আছে, হোয়াট এভার, কিন্তু তুমি যখন একটা ইন্টার্নশিপ করবা দ্যাট মিনস ইউ হ্যাভ রিয়েল এক্সপিরিয়েন্স ইন রিয়েল লাইফ, একটা প্রোডাকশন ডেপ্লয়মেন্ট।
কিভাবে দিতে হয়, একটা প্রোডাকশন হ্যাম্পার হইলে কি হইতে পারে, এগুলো তোমার একটা হালকা হইলেও কিছু একটা ভাইব পাচ্ছ। এই জিনিসটা ইজ এ মিসিং পার্ট ইন ইওর রেজুমে, রাইট? যে আমি সবকিছুই পারতেছি বাট আমার কোনো এখনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নাই। তো এটা গেইন করো। এটা হচ্ছে ফার্স্ট, আই বলবো যে ট্রাই টু বিল্ড কানেকশন। এগেইন ওই সেম জিনিস, যে কানেকশন খুঁজো, কোন ভাই কিসে করতেছে। এবং কম্পিটিশনে গেলে দেখা যায় অনেক কানেকশন বিল্ড আপ হয়। দেখবা যে তুমি হচ্ছে একটা ভাই হচ্ছে এই প্রজেক্টে কাজ করতেছে, ওর এই জিনিসটা জানে না, ওই জিনিসটা তুমি হেল্প করতে পারবা, ওই ওই জিনিসটার জন্য ওর সাথে কাজ করতে পারবা। ট্রাই টু ইনভলভ ইন রিয়েল লাইফ থিং, try to do something that will be meaningful in your real life, or that will solve some problem, or এরকম জিনিসগুলো, যে ইন্টার্নশিপ করা, জব খোঁজা, অপরচুনিটি খোঁজা, এই জিনিসগুলো অ্যাড করো যত তাড়াতাড়ি সম্ভব হয়। অ্যান্ড ফর এনি জব, প্যাং টু এনিথিং, এই আর কি। ও আরেকটা জিনিস, রেজুমে ঠিক করা, লিঙ্কডইন ঠিক করা। তোমার যদি সবকিছু ঠিক থাকে, এরপর তুমি জব না পাচ্ছ, দ্যাট মিনস তোমার রেজুমে ঠিক নাই, তোমার লিঙ্কডইন ঠিক নাই, তোমার কানেকশন ঠিক নাই। ট্রাই টু ফিগার আউট দ্যাট পার্ট অ্যান্ড ট্রাই টু মেক দ্যাট থিং বেটার। আমরা নেক্সট কোশ্চেনে যাই। লায়ন দা বাগস একটা কোশ্চেন করছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া আমার টার্গেট কার্নেল স্পেস নিয়ে। সো এই সেক্টরে কাউকে খুঁজে পাইনি যিনি আমাকে একটা গাইডলাইন্স দিবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ গ্রো করে নিব নিজেকে। প্লিজ ভাই যদি একটু গাইডলাইন্স দিতেন আর কি। আচ্ছা, আমারও আসলে খুব বেশি কার্নেলে কাজ করা হয় নাই। কার্নেলের কাজ করার জন্য তুমি কার্নেল, তোমার বলছো যে তুমি স্পেস নিয়ে কার্নেলে কাজ করা, এখন তোমার এক্সপার্টিস কোন লেভেলে? তুমি কি এখন একদম স্টার্টিং লেভেলে? তুমি কি অলরেডি কাজ করছো? তোমার মানে আলটিমেটলি কার্নেলে কাজ করে তুমি কোন রিলেটেড জবগুলোতে অ্যাপ্লাই করতে যাবা? তোমার টাইটেলটা কি হবে? তুমি ফিগার আউট দ্য টাইটেল ফার্স্ট, অ্যান্ড টাইটেল ফিগার আউট করে তুমি পাবা। মানুষ না পাওয়ার কিছু নাই। তোমার আশেপাশে না পাইলে তুমি অ্যাটলিস্ট লিঙ্কডইনে তো তুমি টাইটেল খুঁজে ওই ওই যেই টাইটেলে যেতে চাচ্ছ, ওই টাইটেলে যারা কাজ করতেছে, এই মানুষটা খুঁজে পাওয়া অসম্ভব কিছুই না। দেখবা যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যে যারা এটা নিয়ে কাজ করতেছে, কার্নেল লেভেলে কাজ করতেছে। আহ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দু একজন আছে যারা কার্নেল লেভেলে কাজ করতেছে। সো ফার্স্ট অফ অল ডোন্ট থিঙ্ক যে কেউই কাজ করতেছে না, অবশ্যই মানুষ আছে। তুমি টাইটেল ফিগার আউট করো, ফাইন্ড আউট করো পার্সনদের, অ্যান্ড তোমার জেনুইনলি একটা মানুষকে রিচ আউট করাও কিন্তু খুবই, কিভাবে রিচ আউট করতেছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আসসালামু আলাইকুম ভাই বলে জাস্ট ওয়েট করবো, ভাইয়া রিপ্লাই দিবে, তারপরে আমি কোশ্চেন করব? ডোন্ট বি দ্যাট গাই। ট্রাই যে তুমি বলো কি চাচ্ছ একবারে, তুমি সালাম দাও, যা কিছু বলো, এবং কেন নক দিছো এটাও সাথে বলো, যে আমি এরকম এরকম করতেছি, আমার এরকম এরকম জিনিস করছি, আমি এরকম এরকম অপরচুনিটি খুঁজতেছি, আমার রেজুমে যদি দেখতেন, বা এরকম যদি এরকম কিছু হয়। ট্রাই টু ডু এভরিথিং ইন ওয়ান্স মেসেজ, ডোন্ট ওয়েট যে ভাই রিপ্লাই দিবে তারপর আমি বলবো, নট লাইক দ্যাট, এই আর কি। আসলে একটা এক ধরনের কমিউনিকেশন স্কিল আর কি। আলটিমেটলি Yeah. হচ্ছে আমরা যদি লিঙ্কডইনে দেখি, লিঙ্কডইন থেকেও দেখা যাচ্ছে যে আমরা রিলেভেন্ট ফিল্ডের অনেককেই খুঁজে পাই যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেনটা হচ্ছে ওয়াহিদ ভাই করছে। ভাইয়া, ইউ সেইড ইট ওয়াজ অলমোস্ট শিওর ফর ইউ টু গো ইউএসএ। ভাইয়া, আই স্টাডি ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি থার্ড ইয়ার CSC তে। ইট ইজ কোয়াইট টাফ টু গেট জব ইন টেক জায়ান্ট ডিরেক্টলি ফ্রম BD after completing bachelor. But I want to do masters abroad, and after finishing that, I want to join Tech Giant. What is the roadmap from now? উনি হচ্ছে ভার্সিটি থার্ড ইয়ারে আছে। আহ ওনার কাছে মনে হচ্ছে BD থেকে টেক জায়ান্টে যাওয়াটা অনেক বেশি টাফ। তো উনি প্রথমে মাস্টার্স করবে অ্যাব্রোডে। আফটার দ্যাট ওনার প্ল্যানিং হচ্ছে টেক জায়ান্টে জয়েন করা আর কি। তো এখন উনি কি করবে, রোডম্যাপটা কি দিতে পারি? আচ্ছা, নর্মালি হচ্ছে দুইটা অ্যাপ্রোচই থাকে। একটা হলো যে তোমার আহ, বাংলাদেশে আমার জানার মতো একদম বের হয়েই যে তোমার ফ্রেশার্স হিসেবে টেক জায়ান্টে যাওয়াটা খুবই কঠিন। মানে টু বি অনেস্ট, টেক জায়ান্ট বলতে আমি ফ্র্যাঙ্ক বলতেছি যে একদম টপ 4-5টা কোম্পানিতে যাওয়া খুবই কঠিন। আর তোমার যদি একদম জাস্ট স্পেসিফিক আমার টপ 4-5টা কোম্পানি লাগবে, তাহলে আসলে তোমার ওই নেটওয়ার্কিং বিল্ড আপ করে, রেফারেল জোগাড় করে, ইন্টারভিউ ম্যানেজ করা ছাড়া কোনো উপায় নেই। রেফারেল জোগাড় করো, ইন্টারভিউ ম্যানেজ করো। ইন্টারভিউ ক্র্যাক করার মতো তোমার যদি মনে হয়, তুমি ইউটিউবে হাজারটা জিনিস আছে, মানে গুগল ইন্টারভিউ কেমন হয় এটা তুমি জানো অলরেডি কেমন হয়। তো তুমি যদি মনে করো যে আমি অলরেডি ক্র্যাক করতে পারবো, রেফারেল খোঁজা ট্রাই করো।
কানেকশন বিল্ড আপ করো, রেফারেল খুঁজো, অ্যাপ্লাই করতে পারবা। এটা হলো যে একদম যে ফ্রেশার হিসেবে যেতে চাও। সেকেন্ড উপায় হলো যে অনেকে যেটা করে যে ফার্স্টে কিছুদিন এখানে জব করে, জব করার পর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স গেইন করে। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স গেইন করার পর যেন তাদের হচ্ছে রেজুমে আরো বেশি মোর এনটাইটেল হয় যে আমি হচ্ছে আরো অনেক কিছু পারি। ফ্রেশার হিসেবে তো আমার নেওয়ার কিছু রিজন ছিল না, বাট আমি এখন আরো অনেক নিশ জিনিস নিয়ে কাজ করতেছি, যেটা আমাকে একদম টপ জায়গাগুলোতে যাইতে হেল্প করবে। একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, আমি যদি একদম টপ 0.1% টার্গেট করি, আমার ওই রকম মেন্টালি থাকতে হবে যে আমি হচ্ছে রিজেকশন ভয় পাবো না। আমি হচ্ছে একদম আমার মানে খুবই বেস্ট আমি ট্রাই করব। কিন্তু তুমি যদি ইজি ওয়ে আউট খুঁজো, দের ইজ অলওয়েজ 100 কোম্পানি, দের ইজ অলওয়েজ 100 স্টার্ট আপ, দে আর ডুইং গুড বাট দে আর গোনা পে মোর অর লেস কাইন্ড অফ সেম, নট সেম, প্রবাবলি অনেক ভালো কিছু দিবে তোমাকে। তুমি যদি জাস্ট এখন একটা জায়গায় ফোকাস করে বসে থাকো, আমার কাছে এটা গুড মুভ মনে হয় না। কারণ তুমি তো আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যত তাদের ইন্ডাস্ট্রিতে ঢুকা। এখন ইন্ডাস্ট্রি ঢুকতে তুমি যদি 4-5 বছর লেট করো, এর থেকে অনেক বেটার হয় তুমি মোটামুটি একটা ভালো কোম্পানিতে ঢুকে পড়া। টায়ার কোম্পানি আছে, যে তুমি একদম টপ টিয়ার কোম্পানিতে যেতে চাও নাকি মিডল টিয়ার কোম্পানি, মিডল টিয়ার কোম্পানিতে অনেক জব আছে। মিডল টিয়ার কোম্পানিতে প্রচুর জব আছে, যেটা তোমার আমরা কেউ পাত্তা দিচ্ছি না জাস্ট বিকজ আমরা শুধুমাত্র ফ্যান্টাসাইজ করতেছি। এটা আমাদের বাংলাদেশে এরকম হয়ে গেছে যে বাংলাদেশের সাকসেসটা দেখাই হয় শুধুমাত্র টপ কয়েকটা কোম্পানিতে, যেখানে তুমি টপ তার নিচের কোম্পানিতে অনেক অপরচুনিটি আছে, ঢুকা অনেক ইজিয়ার, বাট আমরা উই আর নট টকিং অ্যাবাউট ইট। আই আমার পার্সোনাল সাজেশন ওইগুলো জায়গায় ফোকাস করা। কারণ ওগুলা জায়গাতে তুমি যদি ঢুকতে পারো প্রথমে 1-2 বছর এক্সপিরিয়েন্স, দেন তুমি ফ্যাঙে যাওয়া অনেক ইজিয়ার হবে তোমার জন্য। আর এইটা যদি না হয়, যে হ্যাঁ অবশ্যই মাস্টার্স করে দেন আসাটা অনেক ইজিয়ার। কারণ যেটা প্রবলেম হয় যে তোমার ভিসা স্পন্সর করে নিয়ে আসাটা অনেক প্যারা হয়ে যায়, যে সবাই ভিসা স্পন্সর করে নিয়ে আসতে চায় না। তোমার গুড ইনাফ এমন হইতে হবে যে তোমাকে ভিসা স্পন্সর করবে, আর একদম খুবই বেস্ট কোম্পানি ছাড়া ভিসা স্পন্সর করে নিয়ে আসবে এরকমও হয় না। বাট তুমি যদি রিমোট জব খুঁজতে চাও, যে আমি জাস্ট বিদেশ কোম্পানি জব করবো, বাংলাদেশে বসে 3-4 লাখ টাকা ইনকাম করবো, অর হোয়াট এভার, যেটাই হোক, এইরকম জব পাওয়ার জন্য আসলে এই টাইপের জব পাওয়া ইজিয়ার, অনেকটা ইজিয়ার। ওই টাইপের জব পেয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করে দেন তুমি বাইরে যাওয়ার একটা অপশন থাকতে পারে। আর না হলে এই তো মাস্টার্স করতে আসা একটা গুড অপশন, ইফ ইউ ক্যান গো থ্রু স্টাডি এগেইন। আর যত তাড়াতাড়ি সময় আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিতে ঢোকা উচিত, কারণ ইন্ডাস্ট্রিতে তুমি যখন থেকে ঢুকবা তখন থেকে তোমার জার্নি শুরু। মানে আমি 5 বছর ধরে পিএইচডি করে দেন ইন্ডাস্ট্রিতে আসি, স্যালারি রেঞ্জের বিষয়টা যে তুমি হয়তো 5 বছরে তুমি যদি ইন্ডাস্ট্রিতে 5 বছর, আমি বলি ব্যাচেলার্স করে কেউ একজন ইন্ডাস্ট্রিতে ঢুকছে, আর একজন কেউ পিএইচডি তে ঢুকছে, 5 বছর পর ওই যে ইন্ডাস্ট্রিতে ঢুকছে তার অলরেডি 5 বছর এক্সপিরিয়েন্স আছে এবং সে সিনিয়র ইঞ্জিনিয়ার বা প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হয়ে যাবে। কিন্তু কেউ একজন যদি পিএইচডি থেকে সে ঢুকে, তাকে কিন্তু কেউ সিনিয়র ইঞ্জিনিয়ার নিবে না, তাকে আবার সে জুনিয়র ইঞ্জিনিয়ার না হলেও মিডিয়াম লেভেলের থেকে শুরু করতে হবে। তার মানে স্যালারি গ্যাপ 5 বছর পর যেই মানুষটা আগে ঢুকছে ইন্ডাস্ট্রি তার বেশি থাকবে দেন দ্য পার্সন যে পিএইচডি করে ঢুকছে, এবং তার পিএইচডি করতে এক্সট্রা খরচ হচ্ছে। বাট সুবিধাটা কোথায়, যে আমাদের তো অ্যাটলিস্ট ইউএসএ যাওয়া টার্গেট, আমি ইউএসএ তে কোম্পানিতে এখান থেকে বসে চান্স পাওয়া কঠিন, তো আমি পিএইচডি করতে গেলে অ্যাটলিস্ট আমি ওইখানে থাকতেছি, ওইখান থেকে দেন অ্যাপ্লাই করতে পারতেছি। ওই সুবিধাটার জন্য এই এইটা তোমাকে ইটস এ নেসেসারি থিং, যে তুমি যদি এটা করতে হয় তাহলে করতে হবে। এখন শুধুমাত্র ইউএসএ ইজ নট দেয়ার, জার্মানিতে এখন জার্মানিতে একটা রিপোর্টে আসছে যে 30% নাকি এখন প্রত্যেক বছর শর্টেজ থাকে, যে তারা হচ্ছে এখন বাইরে থেকে হায়ার করতেছে। জার্মানির ব্লু কার্ড ভিসা আছে, ব্লু কার্ড ভিসা দিয়ে বা ইউরোপে ব্লু কার্ড ভিসা আছে, যেটা দিয়ে ওরা হচ্ছে বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসে। তোমার একদম ইউএসএ তে আসতো, ইট ডাজেন্ট, তোমার যদি টার্গেট থাকে দেন দ্যাটস এ গুড থিং। বাট তাছাড়া তুমি হাজারটা জায়গা আছে যারা তোমাকে বাইরে থেকে হায়ার করবে, এবং তোমার অপরচুনিটি খুঁজতে হবে। যে এরকম ইউরোপে প্রচুর কান্ট্রি আছে যারা বাংলাদেশ থেকে তোমাকে জব দিয়ে নিয়ে যাবে, মেবি দে আর নট ফ্যাং। সো ইয়েস, ইফ ইউর টার্গেট ইজ ফ্যাং, ইউ হ্যাভ টু প্রিপেয়ার লাইক দ্যাট, ফাইন রেফারেল। অ্যান্ড আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার অনেক আগে থেকে আমার গ্রিন কার্ড ছিল ইউএসএ তে। তো আমার অ্যাকচুয়ালি বাংলাদেশে পড়াশোনা করার রিজন ছিল যে আমি হচ্ছে কম খরচে পড়াশোনা করতে চাইছি, এখানে এত টাকা খরচ করে পড়াশোনা করার কোনো আমার রিজন ছিল না। মনে হয়েছে যে আমার বাংলাদেশে আহ, পড়াশোনা করে আসা আমার জন্য অনেক বেটার হবে। আর আহ, যেহেতু আমার ওই ওয়ার্ক পারমিটের কোনো প্রবলেম ছিল না, তো আমার হচ্ছে যে আমার ডিগ্রি চাইও না, মানে ডিগ্রি আসলে তেমন একটা ম্যাটার করে না, জাস্ট স্কিল। আর স্কিল তুমি যে কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করতে পারতো। আমার ক্ষেত্রে যেটা বেস্ট ছিল, যেটা আমি লাকি বলবো আলহামদুলিল্লাহ, যে আমার যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে প্যারা ছিল না, যেহেতু অলরেডি আমার গ্রিন কার্ড ছিল, তো আই জাস্ট নিড টু হ্যাভ দ্য স্কিল।
আমার ওই ভিসার প্রবলেমটা ছিল না, যেটার জন্য তোমার এখন মাস্টার্স বা পিএইচডি করতে হচ্ছে। তো ওই ঝামেলাটার জন্য না থাকার জন্য আমার হচ্ছে অনেক কিছু ইজিয়ার ছিল, মানে এন্ট্রি লেভেলে ঢোকার জন্য, এই আর কি। থ্যাংক ইউ। আই গেস ভাইয়া হচ্ছে ওয়াহিদ ভাই হচ্ছে কোশ্চেনটার আনসারটা পাইছে খুব ভালোভাবে। এরপর হচ্ছে মেহেদি হাসান ভাই হচ্ছে একটা কোশ্চেন করছে, হ্যাকাথনে পার্টিসিপেট করার জন্য কি কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আর প্রজেক্ট বিল্ড করার সময় কি কি বিষয় কনসিডার করতে হবে বর্তমান সময়? আই উড সে কমন সেন্স। সো কমন সেন্স ইজ দ্য কি, ট্রাই টু ফিগার আউট যে প্রবলেম কি, ট্রাই টু ফিগার আউট কোন জিনিসটা। আমি একটা কথা বলি, আমরা যখন সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাই, আমাদের মেইন যেটা প্রবলেম হয়, আমাদের ফ্রেন্ড সার্কেল সবকিছু সিএসসি কেন্দ্রিক হয়ে যায়। সিএসসিটা একমাত্র ওয়ার্ল্ড না। ট্রাই টু হ্যাভ সাম ফ্রেন্ডস যারা বিবিতে পড়াশোনা করতেছে, ট্রাই টু হ্যাভ ফ্রেন্ডস যারা হচ্ছে আরবান ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছে, ট্রাই টু হ্যাভ ফ্রেন্ডস যারা হচ্ছে অনেক প্রবলেমে আছে কিন্তু তারা সলিউশন যায় না। তো তুমি যদি এরকম অনেক ফ্রেন্ড থাকে তোমার, বা অ্যাটলিস্ট এরকম, তুমি দেখবা যে অনেক প্রবলেম তুমি ফিগার করে ফেলতে পারছো। তোমার কি লাগবে, তোমার একটা প্রবলেম সলভ করতে হবে। তো ট্রাই টু ফিগার আউট দ্য প্রবলেম ফার্স্ট। প্রবলেম সলভ, বাংলাদেশে প্রবলেমের অভাব নাই। তারপরে তোমার যদি প্রবলেম সলভ করতে, মানে প্রবলেম ফাইন্ড আউট করতে সমস্যা হয়, তাইলে এই তো এরকম মানুষদের কাছে যে জিজ্ঞাসা করতে পারো তাদের কি কি প্রবলেম আছে, ওর লাস্ট কম্পিটিশন গুলাতে কোন টাইপের সলিউশন করে প্রাইজ পাওয়া গেছে। একটা হ্যাকাথন ধরো যে জিপি হ্যাকাথন হয়েছে, ওইটা টপ 10 প্রাইজ কারা পাইছে, কোন টাইপ নিয়ে তারা প্রজেক্ট করছে, ওই রিলেটেড ফিল্ড খুঁজে তুমি ওই টাইপের প্রজেক্ট, রিলেভেন্ট প্রজেক্ট করতে পারো। আর এই তো। আর প্রজেক্ট যাই করো তার থেকে সবচেয়ে বেশি হলো যে তোমার স্টোরি টেলিং। ওই তোমাকে সেল করা শিখতে হবে যে তোমার আইডিয়াটাই কেন এত নাইস, তোমার আইডিয়াটাই কেন এত বেস্ট, বা তোমার আইডিয়াটাই হিউম্যানিটেরিয়ান কতটুকু, তোমার আইডিয়াটা তুমি কতটুকু মানে বুঝে শুনে করছো। এটাও আর কি, ইট উইল হেল্প টু গেট ইনটু হ্যাকাথন। আর যত আগে থেকে শুরু করবা তুমি হচ্ছে এই জিনিসটা নিজে থেকে ফিগার আউট করে ফেলবা, যে মানুষজনের সাথে মিশবা, যারা হ্যাকাথন উইন করছে তাদের সাথে কথা বলবা। যে মানে এটা তুমি কয়েকটা দেখলেই, তুমি হচ্ছে 10টা প্রজেক্ট দেখলে তুমি বুঝতে পারবা যে এই প্রজেক্টটা জিততে পারবে, এই প্রজেক্টটা জিততে পারবে না। এখন হয়তো তোমার ক্যালিবার নাই এটা করার, বাট তুমি যখন ফোর্থ ইয়ারে যাবে তখন যদি আমি ওই জিনিসটা বানাইতে পারি, এটা তোমার একটা মাইন্ডসেট চলে আসবে, ফার্স্ট ইয়ারে থাকতেই বা সেকেন্ড ইয়ারে থাকতে তুমি যদি হ্যাকাথন করো, এই আর কি। ওয়াহিদ ভাইয়ের আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাইয়া ইন ব্যাচেলর হোয়াট শুড উই প্রায়োরিটাইজ, like I am doing CP but I could not participate in ICPC. Even in the IUPC, the slot are limited. I can't beat my senior in contest and get the team. What to do? Decide, should I learn development too? If yes, which one and how far? আচ্ছা, এখানে বলে নেই, সেকেন্ড কোশ্চেনের আনসার অলরেডি কয়েকবার দেওয়া হয়ে গেছে। এই সময়টা তো উনি মানে আপনি কিভাবে ডেভেলপমেন্ট সেক্টরে আসবেন খুব সুন্দর একটা রোডম্যাপ হয়ে গেছে। তো ফার্স্ট কোশ্চেন যেটা ওইটা আমরা নিতে পারি, যে উনি ওনার সিনিয়রদেরকে কোনোভাবেই বিট করতে পারতেছে না কন্টেস্টে। তো এই জায়গাটাতে আলটিমেটলি কি করবে এখন? এইটার গাইডলাইন হয়তো ও কি বা আমার থেকে বেটার দিতে পারবে। কারণ আমি আমি হচ্ছে আম, আমি একটা স্টোরি শেয়ার করি, সেটা হলো যে আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত সিপি তে করছি, বাট আই ওয়াজ নট যে আমার জিততে হবে কোনো কিছু, আমি জাস্ট এক্সপ্লোর করতে যাচ্ছিলাম। প্রথম কথা হলো যে কারণ আমি হচ্ছে কোনো একটা জিনিসে শুধুমাত্র বেস্ট হইতে চাই নাই। আমার ছিল যে আই ওয়ান্ট টু গুড ইন ডিফারেন্ট থিংস, আই ওয়ান্ট টু গুড ইন মেনি থিংস। তো এইটা হলো আমার আমার ফিলোসফি ছিল, যে আমি একটা জিনিস শিখবো এবং ওইটাতে রিজিড থাকবো। এইটা আমার ফিলোসফি না। এবং আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য পিপলের জন্য ফিলোসফি এরকম হওয়া উচিত যে তাদের রিজিড হওয়া উচিত না। দে শুড লার্ন এভরিথিং ইন এ সেন্স যে হ্যাঁ অবশ্যই আমার কোডিং সবার আগে। এরপরে একটা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য তুমি 6 মাস টাইম দিবা না তোমার 4 বছরের মধ্যে, আমি এটা মনে হয় না এটা খুবই একটা ভালো মানে স্মার্ট ডিসিশন। 4 বছরের মধ্যে ইউ শুড হ্যাভ ওয়েব ডেভেলপমেন্ট নলেজ, যেটা আমি অনেক আগে থেকে বলছি যে কিভাবে ওই কোন স্টেজে কতটুকু নলেজ থাকতে হবে। তুমি শুধুমাত্র সিপি করে চান্সেস খুবই স্লিম, হতাশ হওয়ার চান্স অনেক বেশি, যে আমি শুধুমাত্র সিপি করে হাঁটতেছি পারতেছি না। এইটা থেকে বের হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে ওই যে হ্যাকাথন করা, মানে আমার ফাংশনটা এরকম ছিল যে আমি এইভাবে করছি যে আমার সবকিছুই করছি, আমি হচ্ছে কোনো কিছুতেই বেস্ট ছিলাম না। আমি আমি হচ্ছে থার্ড ইয়ারের সময় আমাদের করোনা আসে। থার্ড ইয়ারে হচ্ছে আমি বাসায় বসে থাকতে হয়, তখন তখন হচ্ছে আমি এক্সপ্লোর করা শুরু করছি হচ্ছে
যে আচ্ছা ঠিক আছে, সিপি তো মোটামুটি এক্সপ্লোর করছি, এবং এটাতে আমি খুব যে ভালো করবো আই নো যে আমি এটাতে কম্পিটিশনে জেতার মতো হবে না, আই নো যে আমি হচ্ছে ওই রকম টপ পজিশনে যাবো না। এটা আমি ফিগার করে ফেলছি অনেক আগেই। এট দ্য সেম টাইম আমি হচ্ছে সাথে সাথে আমার এই যে ফ্রেমওয়ার্ক, যে কাজ করা, কিছু ফ্রেমওয়ার্ক শিখা, এটাও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করা, যেটা অলরেডি আমার ফ্রেন্ড সার্কেলে আমার ফ্রেন্ডরা আমার থেকে ভালো পারতো, এটাও আমি হচ্ছে ফিগার করছি যে আচ্ছা ঠিক আছে, যে এটাও আমার থেকে অনেক ভালো পারে। এবং এটা আমার এতটাও শিখার প্রতি আগ্রহ পাই না। আমি গেম ডেভেলপমেন্টে ট্রাই করছি, গেম ডেভেলপমেন্ট দেখছি যে ওকে ইটস এ নিশ থিং, এটা নিয়ে তেমন কেউ কাজ করতেছে না, এবং এটার মোটামুটি অপরচুনিটি খারাপ না। ওই যে মার্কেট অ্যানালাইসিস করা, তুমি যদি শুধুমাত্র সিপি নিয়ে বসে থাকো, তুমি তার মানে মার্কেট অ্যানালাইসিসই করো নাই। তুমি জানোই না তোমার যে কোন কোন জব আছে। এই সিএসসি ইঞ্জিনিয়ার মানেই ফ্যাং না, সিএসসি ইঞ্জিনিয়ার মানেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। হাজারটা জিনিস পড়ে আছে, হাজারটা জিনিস করার আছে, ইউ শুড হ্যাভ টু ফিগার ইট আউট যে তোমার জন্য কোনটা লোয়েস্ট ইফোর্টে হাইয়েস্ট আউটকাম দিবে। এই জিনিসগুলো স্মার্ট হইতে হবে। তোমার সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে এরকম আনস্মার্ট হওয়া যাবে না যে আমি জাস্ট একদিকে ফোকাসড হয়ে পড়ে থাকবো আর দিন দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। এইটা যদি হও, আমি বলবো না যে এটা তোমার অ্যাজ এ, আমার কাছে এটা সাকসেসফুল মনে হয় না। ওভারঅল সাকসেস আমি জাস্ট একটা জিনিসের বেস্ট হওয়াতে ডিফাইন আমার কাছে মনে হয় না। আর তুমি কোম্পানিতে গেলে যত যত হাজারটা সিপি করার যাই করো, একটা কোম্পানিতে ঢোকা পর্যন্ত এটার লিমিট। কোম্পানিতে ঢোকার পর তুমি কি করবা? কোম্পানিতে ঢোকার পর তোমার পুরোটাই ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করতে হবে, হাজারটা জিনিস নিয়ে কাজ করতে হবে, কোন একটা স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করবে না। কিন্তু তুমি আজীবন কি হয়েছে তোমার মেন্টালিটি, আমি আজীবন শুধুমাত্র সিপি করে আসছি। তার মানে তুমি কোন পজিশনে দাঁড়াচ্ছ যে আমি তার মানে তোমার ইউ আর নট প্রিপেয়ার ফর দ্য ইন্ডাস্ট্রি। আই উইল নট টেক ইউ, যে তুমি হচ্ছে তোমার আর কোনো কিছু শিখো নাই, জাস্ট 4টা বছর তুমি একটা সিপি শিখছো অ্যান্ড ইউ আর স্টিল যে প্যারা খাচ্ছ যে না, আমি কেন ওর থেকে বেস্ট হতে পারিনি। দেয়ার উইল বি অলওয়েজ বেটার পিপল দেন ইউ, দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান হু উইল নো বেটার দেন সার্টেন থিং। বাট তুমি একটা সার্টেন থিংস এর উপর ভিত্তি করে নিজেকে লো করার কিছু নাই। ইউ হ্যাভ টু বি কনসিডার আদার থিংস, যে না আমি ওই জিনিসটা জানি, এটাও জানি, ওভারঅল আমি হচ্ছে একটা বেটার পার্সন হইতে পারি যাতে, এইটা বলবো। আর ট্রাই টু এক্সপ্লোর আদার। আমার কাছে মনে হয় যে সবকিছুই সার্টেন লেভেল পর্যন্ত দেখা উচিত, এবং রিজিড হওয়া যাবে না। সিএসসি ইঞ্জিনিয়ার রিজিড হওয়া যাবে না। এখন কেউ, এখন বলতে যে আরো 2-3 বছর পর আরো মানুষজন হায়ার করবে না একজনকে যে শুধুমাত্র একটা জিনিস পারে। এখন সবাই হায়ার করতে চায় এমন মানুষকে হু ইজ গুড ইন এভরিথিং, জ্যাক অফ অল ট্রেড। নাও উই নিড জ্যাক অফ অল ট্রেড। কারণ তুমি আমাকে বলো যে ওই খুবই কমপ্লেক্স একটা সিপির প্রবলেম, তুমি হচ্ছে এটা আইসিটি তে পারো নাই, এই জিনিসটা তোমার হচ্ছে গুগলের একটা, যখন তুমি রিয়েল লাইফের প্রবলেম সলভ করছো, কতটুকু রিলেভেন্ট। যে তুমি যদি একটা বিল বানাইতে বলছো তুমি একটা জিনিস, তুমি ওইটার জন্য হয়তো একটা খুবই সিম্পল ট্রিক ছিল, যে ট্রিকটা তুমি জানতা না, এই জন্য তুমি হচ্ছে সিপি তে বিট করতে পারো নাই। কিন্তু তুমি যখন রিয়েল লাইফে যাবা, তোমার হাজারটা প্রবলেম রিয়েল লাইফ সলভ করতে হবে, রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হবে, ওই জিনিসটা তোমার কোনো টেস্টই পাও নাই। তুমি শুধুমাত্র সারা জীবন সিপি নিয়ে বসেছিলা। ডোন্ট বি দ্যাট গাই। আমার কাছে মনে হয় পার্সোনালি আমি ওই মানুষটা হইতে চাই না। কারণ তোমার ইন্ডাস্ট্রিতে ঢুকে যাওয়ার পর ফরগেট অ্যাবাউট সিপি, তোমার হাজারটা জিনিসে কাজ করতে হচ্ছে, তুমি তখন কিভাবে হ্যান্ডেল করবা? সো ট্রাই টু এটাই। লার্ন থিংস, ডিফারেন্ট থিংস। যেন হচ্ছে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে আমরা মানে এখন আমরা সিপির একটা ট্রেন্ড বাংলাদেশে খুব ভালোভাবে চলতেছে। বাট এখানে একটা ব্যাপার আছে যে আমরা মনে করি যে আসলে সিএফএ হয়তো আমি এক্সপার্ট হয়ে গেলেই আমাকে সবাই ডাকবে। কিন্তু এমন অনেক মানে আমি যেখানে যারা জয়েন আছে এদেরকে বেসিক্যালি বলতে যাচ্ছে যে এমন অনেকেই আছে যারা এক্সপার্ট বাট হচ্ছে এখন পর্যন্ত টিল না কোনো জব পায় নাই। ঠিক আছে, তো এখানে আসলে অনেক কিছু ম্যাটার্স করে। আপনার কোম্পানিগুলো হচ্ছে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ অ্যাপ্লিকেন্ট আছে, বা বা হচ্ছে ওই যে প্রতীক বললো যে একটা কোম্পানি চায় যে এমন একজনকে হায়ার করতে যে মোটামুটি সবকিছু পারবে, রাইট? তো সিপি করতে আসলে আলটিমেটলি আমাদের মানে সিপিটা কি হয় আমাদের, মানে একটা কোম্পানিতে এইচআর রাউন্ডে যাওয়ার আগে একটা ফার্স্ট স্টেপ আর কি। এটা পার করলাম, কোম্পানি বুঝলো যে না আমার হচ্ছে অ্যালগোরিদম নলেজটা ভালো আছে। আফটার দ্যাট সে আমাকে মানে আমার থেকে জানতে চাইবে যে এরপর আমি মানে ওকে কোন দিকটাতে সাপোর্ট দিতে পারবো। প্রতীক হচ্ছে একটা জিনিস বলছে যে ও যখন মাস্টার কার্ডে জয়েন করে ওকে হচ্ছে ডেভঅপস এর প্রজেক্টের জন্য নেওয়া হয়েছে। তো ওই যখন ওকে ডেভঅপস এর জন্য নেওয়া হয় ওর থেকেও সিনিয়র অনেককে হচ্ছে রিজেক্ট করে দিছে, বাট ওকে নিছে কোম্পানি, কারণ ওর মানে ওর সবকিছু কোম্পানি ভালো লাগছে। তো ব্যাপারটা আলটিমেটলি এটাই। ও কিন্তু কোম্পানিতে জয়েন করার পরে কিন্তু ডেফিনেটলি ডেভঅপস শিখতে হয়েছে ওকে, বাট এর আগে পর্যন্ত কিন্তু এটা নিয়ে কাজ করে নাই কখনো, রাইট? তো আমরা মানে মনে করি যে আমরা ভার্সিটি লাইফে সব দুনিয়া সবকিছু শিখে যাব, আমি ওইখানে গিয়ে টপ। ব্যাপারটা কখনোই এরকম হয় না। আর সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা টেক ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে আসলে শেখার কোনো শেষ নাই। যারা
এই যে প্রতীক নিজেও টেক জায়ান্টে কাজ করতেছে, ডেফিনেটলি ওকে এখন লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হয়েছে। আদারওয়াইজ ওর ক্যারিয়ারে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে? তো এন্ড অফ দ্য ডে আমাদেরকে চিন্তা করতে হবে যে সিপি তে আমি কোড ফোর্সেসে এক্সপার্ট হবো, এটা আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে আমি কনসেপ্ট গুলো ঠিক মতো বুঝতে পারতেছি কিনা। যদি আমি এই জিনিসটাকে ঠিকঠাক মতো মেজারমেন্ট করতে পারি, আফটার দ্যাট আমার জন্য সবকিছু ইজি, আমি সবাইকে বিট করতে পারবো। বাট আমার যদি টার্গেট থাকে আমি সিএফ এ এক্সপার্ট হবো, বাকি সব জায়গাতে আমি জিরো, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। ঠিক আছে? মোরাল অফ দা মানে ডিসকাশন এটাই আলটিমেটলি দাঁড়ায়। আই হোপ ওয়াহিদ ভাই হচ্ছে ব্যাপারগুলো খুব ভালোভাবে রিলেট করতে পারছে। আহ আরিফুল ইসলাম ভাই একটা কোশ্চেন করছে। ভাই আমি এখন এমআইএসটি তে সিএসসি থার্ড ইয়ারে পড়তেছি, সিজি 3.7 এর উপরে। সিপি করি, সিএফএ পিউপিল, প্রজেক্টও করি, এমআইএসটি ক্লাব থেকে রোবোটিক্স ইন্টারন্যাশনাল কম্পিটিশন করছি। আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাইতে চাই, কিন্তু এখন পর্যন্ত আইসিপিসি আইপিসি তে যাইতে পারি নাই। এখন ভাই আমি বুঝতেছি না কেমনে ভালো ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করব। সিপি দিয়ে জব পাওয়া কঠিন, তাই ডেভেলপমেন্টে যাওয়া কি বেটার, অর এআই এমএল নিয়ে কাজ মানে যাওয়া বেটার? ভাই একটু গাইডেন্স দিয়ে, তোমার জুনিয়র ভার্সিটির। তুমি যদি ইউনিভার্সিটিতে কাজ করে থাকো, ইউআর আমি জানি না যে তোমার কনফিডেন্সের কোনো ঘাটতি থাকার কথা না। ইউনিভার্সিটিতে এমআইএসটিতে কাজ করার পর তোমার এরকম মেন্টালিটি থাকা উচিত যে তুমি সবকিছুই পারবা, ইউ নো এভরিথিং। অ্যাটলিস্ট ইউ 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 নো ডিফারেন্ট স্টাফ যেটা নিয়ে মানুষজন কাজ করার অপরচুনিটি পায় না। আর আমি প্রথম কথা হলো যে তুমি ট্রাই টু ফাইন্ড ইন্টার্নশিপ। আমাদের তো ইন্টার্নশিপ এমনিতেই এমআইএস থেকে ম্যানেজ করে দেয়। ট্রাই, আমার কাছে মনে হয় তুমি হচ্ছে আহ, তুমি কোন ইয়ারে আছো এখন? থার্ড ইয়ারে, আচ্ছা। থার্ড ইয়ারে পড়ছো তুমি হচ্ছে, আমি এখন বুঝতেছি না ভালো ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করব। তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় তোমার জন্য আমি যা বলছি, ওই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের মধ্যে তোমার কোন স্টেজে কোনটা প্রিপেয়ার থাকা দরকার এটা ঠিক মতো করো। রিজুমি ঠিক মতো রাখা, লিঙ্কডইন ঠিক মতো রাখা, প্রপারলি ম্যানেজ করা। ইউ হ্যাভ অলরেডি গুড ইনাফ থিংস টু শোকেস অর টু টক অ্যাবাউট ইট। ইনশাল্লাহ প্যারা হওয়ার কথা না। তুমি যেভাবে আগাচ্ছ, যা যা শিখছো, ট্রাই টু এক্সপ্লোর মোর। ওই তো যে স্টেজে যেটা শেখা দরকার, আমাদের আমাদের এমআইএসটির যা যা গাইডলাইন, প্রজেক্ট করা, যদি আম, সুযোগ পাও, ট্রাই টু পাবলিশ পেপার। পেপার পাবলিশ করা নট এ ব্যাড থিং। আর করে ফেলো যতটুকু পারা যায়, প্রজেক্ট নিয়ে কাজ করো, আইডিপির প্রজেক্ট গুলো ভালোভাবে করো। আইডিপির প্রজেক্ট নিয়ে চেষ্টা করবা যে আমাদের এমআইএসটিতে আমাদের যেটা ছিল, যে আমার লাইফ, এই এমআইএসটি লাইফে যতগুলো প্রজেক্ট করছি সবগুলো আমি চেষ্টা করছি কোনো না কোনো প্রাইজ আনার। ট্রাই টু ডু দ্যাট। প্রজেক্টগুলো এমনভাবে চুজ করো যেন হচ্ছে ওইটা থেকে একটা প্রাইজ আসতে থাকে, বা প্রাইজ পাও, বা একটা পেপার লিখতে পারো। তো এরপরে আর কি, এরপরে জাস্ট ইউ আর গুড ইনাফ ফর দ্য জব ফিল্ড। বি তো কনফিডেন্ট। এখানে লাস্ট খুব ভালো একটা কোশ্চেন করছে। কোশ্চেনটা আমি আরেকবার একটু রিপিট করি। আরিফুল ইসলামের এই কোশ্চেন আর কি, যে মানে ডেভেলপমেন্ট সেক্টরে যাওয়াটাই বেটার হবে নাকি এআইএমএল, আচ্ছা, এটা নিয়ে এখন প্রচুর পরিমাণ কনফিউশন পোলাপানদের মধ্যে। এটা নিয়ে একটু বলো। আচ্ছা, এটা হলো যে আমি বলবো যে ইনিশিয়াল এটা তোমার, তুমি যেটা পছন্দ করো। আমি তো বললাম আমি থার্ড ইয়ারে, ও আচ্ছা, থার্ড ইয়ারে যেটা হইলো যে আমি যখন থার্ড ইয়ারে এই করোনার মধ্যে বসেছিলাম, তখন আমি এই সবকিছু ফিগার আউট করতে করতে আমার কাছে মনে হয়েছে যে আমি ডেটা সায়েন্স জিনিসটা আমার জন্য বেটার। আমি হচ্ছে সবকিছু রিকোয়ারমেন্ট টিকোয়ারমেন্ট দেখে এবং কাজ করতে, যে আমার কাছে মনে হচ্ছে আমি এইটাতে আমার, আমি একটু কনফিডেন্ট বেশি এখন, কনফিডেন্ট বেশি পাচ্ছিলাম। এখন পাওয়ার রিজনটা ছিল তখন হচ্ছে 2020 সাল। আর তখনও মানুষ এআই নিয়ে এত ঘাটাঘাটি শুরু করে না। আর আমি যখন ঘাটাঘাটি শুরু করছি তখন ওই ক্রিস নাইকের প্লে লিস্ট পেয়ে দেখা দেখা করে একদম মানে দেখে দেখে ওই কিছু ওই প্রবলেমগুলো যখন এমএল ট্রেন করা, তখন আমার থার্ড ইয়ার চলতেছে। থার্ড ইয়ারে এই এক্সপোজার, আর্লি এক্সপোজারটা আমার কাছে অনেক হেল্প করছে যে ডেটা সায়েন্সের প্রতি অনেক বেশি নলেজেবল হওয়াতে। এবং তখন আমি আমার চেষ্টা করছি যে আমার, মানে তুমি যেই দিকে যেতে চাও, আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সবগুলা প্রজেক্ট আমার ডেটা সায়েন্স মেশিন লার্নিং রিলেটেড ছিল। আমি যা কিছু করছি সবকিছুর মধ্যে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর ফ্লেভার অ্যাড করার ট্রাই করছি। তো ওই যে ফোর্থ ইয়ারে যে তুমি তোমাকে নিজেকে নিশ করবা, তুমি যে লাইনে যেতে চাচ্ছ, এইটার উপর ডিপেন্ড করে। এখন এইটা তুমি এআই এমএল এ করবা নাকি ডেভেলপমেন্টে করবা, এটা তোমার ফিগার আউট করতে হবে যে তুমি কোনটাতে বেশি কনফিডেন্ট ফিল করতেছো। ওই রিকোয়ারমেন্ট দেখে থার্ড ইয়ারের মধ্যে তোমার এখন এটা করে ফেলা উচিত। যে আমি যদি মনে করো যে না এআইএমএল এ, আমি একটু বাস্তব কথা বললে যে ইনিশিয়াল এন্ট্রি লেভেলের জব এআইএমএল এ পাওয়া খুব কঠিন। তুমি একদম অনেক টপ লেভেলের কিছু না করলে এআই লেভেলের জব ইনিশিয়াল লেভেলে পাওয়া কঠিন। তো
পাওয়ার কিছু উপায় হলো, এআইএমএল যেতে গেলে তোমার কিছু সার্টিফিকেশন করা উচিত, যে অ্যাজিওরের কিছু সার্টিফিকেশন বা জেনারেল কি কিছু কিছু সার্টিফিকেশন থাকে। আমি হচ্ছে গুগলের ওই যে সার্টিফিকেশন তখন চলতেছিল 2020 সালের ঘটনা, তখন এটা করে ফেলছিলাম। তো ওইটা আমাকে অনেক হেল্প করছিল। কিছু সার্টিফিকেশন থাকলে তখন তোমাকে, কারণ নর্মালি এআইএমএল এর কাজগুলোতে মানুষজন হচ্ছে একটু মাস্টার্স নিতে চায়। বা বাংলাদেশে আমাদের যখন জব ফেয়ার হয়েছিল, আমার আম, তখন হচ্ছে আমার মনে আছে যে ওরা হচ্ছে এআইএমএল এর খুঁজতে আসছিল, এবং আমাকে ইন্টারভিউ নিয়ে ওরা খুব খুশি হয়েছিল যে তখন আমি হচ্ছে এআই নিয়ে এরকম জানি টানি। তো তুমি যদি আসলে এআইএমএল নিয়ে কাজ করো, তুমি যদি শিখো, তাহলে হচ্ছে চান্সেস আছে যে তুমি পাবা। বাট এআইএমএল একটু টাফ। তোমার কিছু শোকেস করতে হবে, যে ওই যে প্রজেক্ট বললাম, যে আমার প্রজেক্ট ছিল অনেক কিছু, সবকিছুর মধ্যে আমি এআইএমএল রাখার চেষ্টা করছি, পেপার পাবলিশ করার ট্রাই করছি, তো সবকিছু এআইএমএল রিলেটেড। আমার আম, এইটাই সাজেশন থাকবে, এআইএমএল যেতে গেলে এইভাবে করো। আর ওয়েব ডেভেলপমেন্ট যেতে গেলে তাহলে যে হ্যাকাথন গুলো করবে এমন ভাবে যেটা আমি ওয়েব ডেভেলপমেন্টে ফোকাস করতে পারি। মানে ফিগার আউট করো, এটা তোমার নিশ, তুমি ফিগার আউট করো যে তুমি কোন দিকে যাবা, থার্ড ইয়ারের শেষের মধ্যে এটা ফিগার আউট করে ফেলো। এই আর কি। আর লাস্ট একটা পয়েন্ট ওকিব যেটা বলতেছিল, এটা সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, যে রিজিড হওয়া যাবে না, এই জিনিসটা যে ইন্ডাস্ট্রিতে এত বেশি ইম্পর্টেন্ট। আমাকে প্রথমে যখন আমি ঢুকি, আমাকে নেওয়া হয়েছিল বিগ ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে। ডেটা, তখন আমি ওইখান থেকে, মানে আমার, তুমি যে আমার এখন, মানে আমার এইখানে একটা আমার রেপুটেশন এইটা অনুযায়ী যে আমাকে যদি কখনো কোনো কাজ দেওয়া হয়, আমি কোনো সময় কখনো বলি না যে আমি কাজটা পারি না। এই জিনিসটা আমাকে, আমি আই নো যে আমি ম্যাক্সিমাম কিছুই পারি না, আমার সবকিছু শিখতে হবে। এইখানে আমি মাস্টার কার্ডে আসার পর আর্কিটেকচার নিয়ে এত ডিপ লেভেলের নলেজ, মানে নলেজ রাখতে হয়, এটা আমার কিছুই ছিল না। এবং মোস্ট অফ দ্য কাজ আমার কিছুই নলেজ নেই, প্রত্যেকটা স্প্রিন্টে আমার কাজ আসে যেটা আমার কোনো প্রায়র নলেজ নাই। কি করতে হয়? সার্চ করতে হয়, ফিগার আউট করতে হয়, প্রবলেম সলভ করতে হয়, এবং শিখে তারপরে করতে হয়। এই যে শিখার যে বিষয়টা, এটা প্রত্যেকটা দিন করতে হয়, প্রত্যেকটা স্প্রিন্টে করতে হয়। এবং ওই জব থেকে এই জব টোটালি ডিফারেন্ট। ওই 2 বছর এক্সপিরিয়েন্স যা ছিল ওইটা আমাকে কাজে দিচ্ছে কোনো না কোনো ভাবে, বাট নট ডিরেক্টলি। প্রত্যেকটা কোম্পানি, বললাম যে সুইচ করলেই সবকিছু ডিফারেন্ট হয়ে যায়, অনেক কিছু নতুন নতুন শিখতে হয়। তো রিজিড হওয়া একটা জিনিস নিয়ে উচিত না। ইউ শুড নট বি রিজিড অ্যাবাউট এনিথিং। তোমার মেন্টালিটি এটাই যে আমি যে কোনো কিছু শিখে ফেলতে পারি, আমার জবে গেলে আমি যে কোনো কিছু ফিগার আউট করে ফেলতে পারবো। অ্যাজ এ সিএসসি ইঞ্জিনিয়ার এইটাই তোমার মেইন অ্যাচিভমেন্ট হওয়া উচিত। আচ্ছা, লুৎফুল বলেছে, আসসালামু আলাইকুম ভাই, বর্তমান টেকনোলজি এআই পিছে দৌড়াচ্ছে, এআই দিয়ে রিপ্লেস করে দিতে যাচ্ছে, এটাকে পাওয়ার টুলস হিসেবে কিভাবে ইউজ করব, নিজেকে 10x ডেভেলপার হিসেবে গড়ে তুলবো। আচ্ছা, তো এআই, হ্যাঁ, সবাই, সব কোম্পানিতে কম বেশি এআই ইউজ করা হয়। এআই তো এখন ছাড়া কোনো কিছু করা একটু কঠিন। আমরা আমাদের কোম্পানিতে এআই ইউজ করি। যদি তুমি বেসিক জিনিসটা তোমার নিজের আগে ক্লিয়ার থাকে, তারপর তুমি জাস্ট এআই ইউজ করতে পারো তোমার আহ, ওই কাজটাকে কুইক করার জন্য। তুমি তোমার নিজের সবকিছুকে তুমি এআই দিয়ে রিপ্লেস করা আমার কাছে মনে হয় না যে উচিত। তুমি এআই দিয়ে রিপ্লেস করা উচিত একটা জিনিসকে, তোমার হাজারটা জিনিসে ইনভেস্টিগেশন করতে হইতো, তোমার এখন হয়তো এই টাইমটা যে পরিমাণ নষ্ট করতা, ওর থেকে এখন কম নষ্ট করবা। এআই দিয়ে তুমি জিনিসগুলোকে সহজে খুঁজে বের করবা, এআই দিয়ে তুমি আরো ইজিলি আইডি ইউটিলাইজ করতে পারবা। তোমার হয়তো ওই পরিমাণ খোঁজাখুঁজি করতে হবে না সিনটেক্স নিয়ে। তো ওই জিনিসগুলো এআই তে তোমার ইউটিলাইজ করে করে ফেলা যায়। একটা আইডিয়া জেনারেশন থেকে শুরু করে প্রজেক্ট বিল্ড আপ করতে আগে যে পরিমাণ ঘাটাঘাটি করতে হতো, অ্যানালাইসিস করা থেকে শুরু করে, তো ওই অনেক কিছু তোমার এআই দিয়ে ইজিয়ার করে ফেলা যায়। তো ইউটিলাইজ করা উচিত, বাট নট প্রপারলি, মানে লাইক ফুললি ডিপেন্ডেন্ট অন এআই। এটা হইলে তোমার নিজের ভ্যালু চলে যাবে। ইউ শুড হ্যাভ ইউর ওন ভ্যালু ফর এনি প্রোডাক্ট। ও আচ্ছা, আমি মনে হয় এটা বলতে ভুলে গেছি। নর্মালি লিঙ্কডইন থেকে জব অ্যাপ্লাই করার দুইটা প্রসেস, একটা হচ্ছে তুমি ইজি অ্যাপ্লাই করা, আর একটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে যে দেন অ্যাপ্লাই করা। তো ট্রাই টু গো টু দা ওয়েবসাইট অ্যান্ড দেন অ্যাপ্লাই। সবাই নর্মালি যেটা ইজি অ্যাপ্লাই করা হয় লিঙ্কডইন থেকে, এটা কিন্তু রেসপন্স ভালো পাওয়া যায় না, বা সবাই ইজি অ্যাপ্লাই করে ওইখানে রেসপন্স আসে না। ট্রাই টু ডু ইট অন দ্য কোম্পানিজ ওয়েবসাইট। আর সেকেন্ড হচ্ছে এইচআর, ওই কোম্পানির নাম নিবা, ওই তো সেম, তোমার হচ্ছে কোম্পানি কোন কোম্পানি থেকে পোস্ট করেছে কোম্পানির নাম নিয়ে খুঁজে দেন হচ্ছে গুগল করবা, গুগল করে ওই টিম খুঁজতে হবে তোমার যে কোন টিম থেকে চাচ্ছে। বা অনেক সময় টিম ওয়াইজ এইচআর থাকে, অনেক সময় ডিপার্টমেন্ট ওয়াইজ এইচআর থাকে। তো
সবার ইমেইলই পাবলিকই থাকে মোটামুটি। ওই এইচআর নর্মালি গুগল করে সার্চ করে ট্রাই করো, অর অনেক সময় জব ট্যাগ লিখেও সার্চ করা যায় যে এইচআর, এই টিম, এই কোম্পানি। নর্মালি তুমি সার্চ করবা যে ধরো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাস্টার কার্ড লিখলে যেরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাস্টার কার্ড লিখলে যারা এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওখানে আছে এদের প্রোফাইল দেখাচ্ছে, সেম ভাবে তুমি এইচআর দের প্রোফাইল ওইভাবে পাইতে পারবা, গুগল থেকে পাইতে পারবা, এরকম করে। আর এআই দিয়ে হচ্ছে মেসেজ লিখবা রিলেভেন্ট করার জন্য, তোমার এক্সপার্টিস গুলো যাতে বলতে পারো সহজভাবে। তোমার রিজিউমে দিয়ে দরকার হলে এআই কে বলবা যে আমার রিজিউমে এটা, জব রিকোয়ারমেন্ট এটা, আমি এইচআর কে মেইল পাঠাতে যাচ্ছি, আমাকে হচ্ছে এইচআর এ মেইল টেইলর করে লিখে দাও, হোয়াটএভার। এই তো। হ্যাঁ। তো এটা এইটাই তো তুমি পুরা ভার্সিটিতে এটাই শিখবা, যে তোমার কিভাবে টাইম লাইনের মধ্যে কাজ করতে হয়। বা তোমার একটা প্রজেক্ট নর্মালি আমরা যখন এই ফান এই যে যখন তুমি একটা হ্যাকাথন করো বা যখন তুমি একটা কম্পিটিশনে যাও, ওইখানে আমাদের ডেডলাইন থাকে, ওইখানে আমাদের অনেক কম টাইমের মধ্যে অনেক কিছু করতে হয়। এই জিনিসটাই তোমাকে কন্টিনিউয়াসলি করতে হচ্ছে এখানে, এই আর কি। তোমার ওইখানে যেটা একবার দুইবার করছো এরকম জায়গায় বিষয়টা কি, তুমি যত মানে এইটা হলো তোমার, ইউ ক্যানট কম্পেয়ার ইউর ডে 1 উইথ মাই ডে 100। তুমি ডে 1 জিনিস যতটা কঠিন লাগবে ডে 100 জিনিস অনেক সহজ হয়ে যাবে। প্রতিদিন করতে করতে যে পুরোটাই নতুন জিনিস আসলে তুমি কিভাবে ভয় পাচ্ছ না পাচ্ছ, কিভাবে একটা জিনিস, মানে এটা অভ্যাস। ওই কোডিংটা তোমার যেরকম, তুমি অবশ্যই প্রথম দিন কোড ফোর্সে যে তোমার পাগল হয়ে যাবে যে এত কঠিন কেন কোশ্চেন, তুমি যদি এটা 100 দিন করো, 101 নাম্বার দিন যে অবশ্যই তোমার কাছে কঠিন মনে হবে। সেম প্রসেস, ইট জাস্ট প্র্যাকটিস কনসিস্টেন্সি ফর এভরি সাকসেস ইজ জাস্ট দ্য এন্ড, লাইক সবকিছু জাস্ট কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে। এটা তুমি ওই বডি বিল্ড করো, এটা তুমি কোনো জবের করো, যাই করো, সবকিছুর ওই মূল মন্ত্র কনসিস্টেন্সি। দেখো, এটা তোমার জাজমেন্ট, তুমি কতটুকু বেটার প্রজেক্ট করছো। তুমি কি, তুমি একটা প্রজেক্ট, তুমি ইউ শুড বি ইওর ওন জাজমেন্ট, যে তুমি একটা জবে অ্যাপ্লাই করলে তুমি এইচআর হলে কি তুমি নিজেকে হায়ার করতে, নাকি তুমি এইচআর হইলে তুমি কি নিজেকে তোমার প্রজেক্টটাকে দেখে খুশি হইতা কিনা। কম্পেয়ার উইথ আদার পিপল অ্যারাউন্ড ইউ, কম্পেয়ার আদার সিভি। তুমি চারপাশে দেখো যে সবাই কোন টাইপের প্রজেক্ট দিচ্ছে, কোন নট কোন টাইপের প্রজেক্ট কিরকম দিচ্ছে, এটা কি তোমার থেকে অনেক ভালো, তাহলে তোমার আরো ভালো প্রজেক্ট করতে হবে। শুধুমাত্র সিপি দিয়ে, এই তো বললাম যে শুধুমাত্র সিপি তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমার অ্যালগো ডেটা স্ট্রাকচার এগুলো জানা, বাট দ্যাট ইজ নট গোনা হেল্প ইউ ইন লং রান। You have to do other stuff, projects, problems like solving real life problems, participating hackathons, certifications, different certification, or all the things you have to do. আমার সাজেশন থাকবে সবকিছু করতে হবে। আমার কাছে মনে হয় ডিফিকাল্টিস হবে শুধুমাত্র কোডিং দিয়ে। আম, হ্যাঁ, এখন বিষয়টা হলো যে অনেক জায়গায় হয়তো হবে না। এটা হচ্ছে তুমি প্রত্যেকটা কোম্পানির প্রসেসিং ডিফারেন্ট, তো হায়ারিং প্রসেস, এইচআর এর মেন্টালিটি, ওই টিমের এক্সপেকটেশন ডিফারেন্ট। হয়তো অনেক জায়গায় তুমি তুমি যেভাবে চাচ্ছ জাস্ট ওরা ওদের রিকোয়ারমেন্ট এরকমই যে ওরা জাস্ট কোডিং চায়, ইউ ডোন্ট হ্যাভ টু নো এনিথিং, ইউ ডোন্ট হ্যাভ টু নো এনি আদার থিং, বাট তোমার জাস্ট কোডিং চায়, নিয়ে নিবে। তারপরে কি, দেন হোয়াট? তুমি হায়ার্ড হয়ে গেছে, এরপরে তুমি কি করবা? তোমাকে তো বলবে না যে তুমি হচ্ছে সিপি সলভ করো, তোমাকে বলবে যে তুমি রিয়েল লাইফ প্রবলেম সলভ করো। দেন হোয়াট উইল ইউ ডু অ্যাট দ্যাট টাইম? আর যা যে আমি আহ, বলতেছিলাম যে আমার গাইডলাইনে যে পুরো 4 বছরে কি কি জিনিস নিয়ে অ্যাটলিস্ট নলেজ থাকতে হবে অ্যাজ এ সিএসসি ইঞ্জিনিয়ার, ওইটুকু নলেজ থাকা উচিত। তুমি যদি পুরো 4 বছর সিএসসি নিয়ে পড়াশোনা করো, ইফ সামথিং যে না, একজন কেউ ইলেকট্রিক্যাল থেকে সিএসসি তে যাচ্ছে, তার সে জাস্ট নিশ একটা টপিক নিয়ে মাস্টার করবে, দ্যাটস ফাইন, টোটালি ফাইন। বাট অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট, ফর ইউ, ইউ হ্যাভ টু নো ডেটাবেস, ইউ হ্যাভ টু নো এসকিউএল, ইউ হ্যাভ টু নো সফটওয়্যার ডেভেলপমেন্ট, আদার থিংস, ফ্রেমওয়ার্কস, নট অনলি সিপি। তুমি যে জবটাই করতেছো সেটাতে তুমি বেস্ট কিনা, এটা বেস্ট হওয়ার ট্রাই করো। তোমার যদি ইনাফ পরিমাণ কনফিডেন্ট থাকে যে আমি যেই জিনিসটাই করতেছি এটাতে আমি এমন কিছু করতেছি শুধুমাত্র টাইম পাস করার জন্য, শুধুমাত্র ডেডলাইন মিট করে কাজটা সাবমিট করার জন্য, আই এম রিয়েলি লার্নিং অ্যান্ড আই এম অ্যাডিং ভ্যালু। তো তোমাকে এই জিনিসটাই বেটার ফিল করবে যে আই অ্যাডেড ভ্যালু, যে আমি এই কোম্পানির হয়ে এই জিনিসটা করছি, আমি হচ্ছে এত টাকার একটা প্রজেক্ট নিজে থেকে রান করছি। তোমার ইউ হ্যাভ টু বি এ গুড স্টোরি টেলার। ওই তো বললাম যে তোমার ইম্পর্টেন্স মানুষ বুঝবে তোমার স্টোরি টেলিং শুনে, যে আমি কতটুকু আহ, কথা মাধ্যমে আমি বুঝাতে পারি যে আমি কতটুকু ইম্পর্টেন্ট ছিলাম আমার কোম্পানিতে, আমি কতটুকু জিনিস নিয়ে কাজ করছি, কতগুলো জিনিস নিয়ে আমার নলেজ আছে। এই জিনিসগুলো তোমাকে ফিউচার জব পাইতে হেল্প করবে। আর ওই তো যে তোমার
ওপেননেস থাকা, যে আমি সবকিছুই পারবো, আমি জাস্ট একটা জিনিস নিয়ে বসে থাকবো না, আমি হচ্ছে আই উইল ট্রাই টু ফাইন্ড মোর অপরচুনিটিস লাইক দ্যাট, এরকম একটা মেন্টালিটি থাকা, মাইন্ডসেট থাকা দরকার টু গেট এ জব ইন আউটসাইড। অ্যান্ড ওই তো রেফারেল ওই জিনিসগুলো আবার তো সবকিছুর জন্য কমন গাইডলাইন আছেই। এরপর আচ্ছা, ওয়ার্ল্ড ফাইনালে যেতে চাই, তোমার আপাতত এন্ড গোল কি? তোমার এন্ড গোল আইসিপিসি ডান, এরপরে তোমার ওই ওয়ার্ল্ড ফাইনালে এখন ডিপেন্ড করে যে তুমি যদি পিএইচডি করার ইচ্ছা আছে, তোমার যদি টার্গেট থাকে পিএইচডি করা, নাকি তোমার টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড ফাইনালে যাওয়া, এটার উপর ডিপেন্ড করবে তোমার অ্যান্সার। ইউ নো দ্য অ্যান্সার অলরেডি, যে তোমার যদি এখন পিএইচডি করার দরকার থাকে, সিপি আইসিপিসি উইল নট বি গুড ইনাফ। পিএইচডি করতে মানুষজন কি দেখবে, যে আমার একটা পিএইচডি করার জন্য একটা মানুষের একাডেমিক সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সে পিএইচডি করা প্রচন্ড ধৈর্যের বিষয়, আইসিপিসিও ধৈর্যের বিষয়, আন্ডারস্ট্যান্ড, বাট একটা একাডেমিক ধৈর্যের বিষয়টা এমন যে তুমি হচ্ছে কনসিস্টেন্টলি একটা 4 বছর ধরে ভালো রেজাল্ট মেনটেন করছো, এটা কিন্তু এইটাই একটা কনসিস্টেন্সি যেটা পিএইচডি যারা খুঁজে তারা দেখতে চায়। যে তোমার রেজাল্ট ভালো না হইলেও পিএইচডি পাওয়া যায় না এমন বলতেছি না আমি, এরকম পাওয়া যায়, অনেক আদার আদার ক্রাইটেরিয়া আছে। তোমার জিআই স্কোর ভালো, তোমার ভালো পেপার হয়ে গেছে অলরেডি, তোমার আদার স্টাফ আছে, এটা দিয়েও হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ একদমই একাডেমিক খেলাফেলা করা উচিত না। হ্যাঁ, একাডেমিকে তোমার হাজারটা জিনিস থাকবে, আমি তো তুমি 15টা সাবজেক্ট, 4 বছরে 15টা সাবজেক্ট, এই যে ওপি, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, দেন ডেটাবেজ, নেটওয়ার্কিং, কম্পিউটার অপারেটিং সিস্টেম, তারপরে স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, এই বেসিক কয়েকটা জিনিসকে তুমি হেলাফেলা করবা না। আমার সাজেশন যে এটা কারোই করা উচিত না। তুমি সিসিএনএ পড়লে এই জিনিসগুলোর বেসিক নলেজ তোমার হোল লাইফে লাগবেই কোনো না কোনো ভাবে, টুডে আর টুমোরো তোমার জবে যে হোক যেখানে যে হোক এটা লাগবেই। তো ওভারঅল সাজেশন, focus on academic as well if you want to do PhD as well. এক একজনের সাকসেস ক্রাইটেরিয়া থেকে এক এক রকম। তুমি যদি এখন শুধুমাত্র সিপি থাকে যে না, হ্যাঁ আমি আহ, আম, হ্যাঁ হয়তো আমি বলবো না কোনো সময় যে প্রত্যেকটা কোম্পানির হায়ারিং প্রসেস এক্সপেকটেশন টোটালি ডিফারেন্ট। এখন অনেক কোম্পানি আছে যারা আসলেও এক্সপেক্ট করে না যে একটা স্টুডেন্ট মানে খুব বেশি ভালো ওয়েব ডেভেলপমেন্ট জানবে, বাট অ্যাটলিস্ট এই জিনিসটাও কেউ এক্সপেক্ট করে না যে তুমি ওয়েব ডেভেলপমেন্টের কিছুই জানবে না। ডিপেন্ডিং অন দ্য ফোকাস, আমি যদি তুমি আমার আহ, আমি যখন শেয়ার করতেছিলাম ডকুমেন্টসটা, যে কোন স্টেজে কোন কি লাগবে, তোমার বেসিক জানতেই হবে। তুমি সিএস ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হিসেবে তুমি বেসিক জানো না, তুমি জাস্ট প্রোগ্রামিং জাস্ট সিপি করবা, ইট উইল ওয়ার্ক। আমি সবকিছুরই তুমি এক্সেপশন আছে, সবকিছুরই তোমার আছে যে না ওরা হচ্ছে তোমার হয়তো জয়েন করার পরে শিখাই নিবে, একদমই তারা কিছু চাচ্ছে না, বাট অ্যাটলিস্ট বেসিক লেভেল অফ নলেজ তোমার লাগবে। কারণ একটা নলেজ নলেজ হলে কি হয়, তুমি যত কিছু তোমার, ধরো যে আমি ছোটবেলায় এই যে নেটওয়ার্কিং শিখে আসছি, সাবনেট শিখে আসছি, এই সেই যে এগুলা করতে হচ্ছে, হয়তো এটা আমার কোনো সময় এর আগ পর্যন্ত কাজে লাগেনি, কিন্তু যখন আমি নেটওয়ার্কিং এর আমার কাজে দিছে, কারণ তুমি তো স্পেসিফিক কোনো কাজ নর্মালি সবসময় হয় না, দেখা যায় অনেক কিছু কাজে ইনভলভ হইতে হয়। হুট করে একটা নতুন জিনিস আসলে যেটা হয় যে তোমার যদি আগে থেকে একদমই নলেজ না থাকে তখন মানুষ ঘাবড়ায় যায়। বাট তোমার যদি ওভারঅল অ্যাটলিস্ট একটা নলেজ থাকে যে না, আমি বেসিকটাও অ্যাটলিস্ট জানি, আই উড সে যে ইউ শুড নো দ্য বেসিক ইভেন ইফ ইউ ডোন্ট ডিপ ডাইভ। আমিও ওয়েব ডেভেলপমেন্টে ডিপ ডাইভ করি না, আমি বলতেছি না যে ডিপ ডাইভ করতে হবে, বাট ইউ শুড নো দ্য বেসিক, যে ওকে আই নো হাউ ইট ওয়ার্কস। আমার একটা, মানে এটা কি হয়, তুমি যত ওভারঅল একটা ভাস্ট নলেজ থাকবে না, তখন তুমি ধরো যে একটা প্রবলেম হইলো, তোমার একটা ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম হয়েছে, তুমি ইজিলি ফিগার আউট করে ফেলতে পারবে এটা কি ফ্রন্ট এন্ড থেকে হচ্ছে ব্যাক এন্ড থেকে হচ্ছে, কোন জায়গাটা অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে। এই জিনিসগুলো ফিগার আউট করা অনেক ইজিয়ার হয়ে যায় তোমার যদি এটা একটা ওভারঅল আইডিয়া থাকে। জাস্ট দ্য বেসিক থিং, নট ডিপ ডাইভ, ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু। সো আমার মাইক্রোসফটে জবের সময় আমি হচ্ছে আমার মেইন ফোকাস ছিল না কোডিং, আমার হচ্ছে মেইন ফোকাস ছিল আমার প্রজেক্টস, আমার সার্টিফিকেশনস। টু বি অনেস্ট, আমার ফোকাস ছিল যে আমি আমার ভার্সিটি লাইফে যতগুলো আমি হ্যাকাথন প্রাইজ উইন করছি বা যতগুলো আমার প্রজেক্টস ছিল, আমি ওইটা নিয়ে ফোকাস করা ট্রাই করছি। আমি তোমাকে আগে বলছি যে ইন্টারভিউ নেওয়ার সময় ফ্রেশার্সদের দুই রকম ভাবে ইন্টারভিউ হয়, যাদের অ্যাকচুয়ালি প্রজেক্টস নাই, যাদের অ্যাকচুয়ালি কিছুই নাই বা অত কিছু করে নাই, হ্যাকাথন করে নাই, তাদের হচ্ছে নর্মালি
কোডিং প্র্যাকটিসটা বেশি হয়, যে তারা আসলে কোডিং এ কতটুকু স্ট্রং, আর সিপি কতটুকু স্ট্রং এরকম। বাট যারা মোটামুটি ধরো যে প্রজেক্টস করছে তাদের, দে হ্যাভ আ লট অফ থিংস টু টক অ্যাবাউট। আমার ইন্টারভিউটা মোর ফোকাস ছিল অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার অ্যান্ড ডেটাবেজের, যে একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে জিনিসগুলো ওইটার একদম ডিপ ডাইভ ছিল। ওইটা ডিপ ডাইভে হচ্ছে আমাকে প্রত্যেকটা অনেক ওই খুবই সহজ সহজ জিনিস যেগুলো আমরা একাডেমিকে করে আসছি, কোনটার কি পার্থক্য, কোনটার কি ডিফারেন্স, কখন কি ইউজ করতে, মানে যত রকমের ওই ডিপ ডাইভ আর কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেগুলো আমাদের শেখানো ওইটা থেকে একদম কোশ্চেন ছিল। আর লিড কোডের ইজি মিডিয়াম কোশ্চেন ছিল, খুব একটা কঠিন কোশ্চেন ছিল না। আর এরপরে আমার হচ্ছে যে মঙ্গো নিয়ে অনেক কোশ্চেন করা হয়েছিল। আমার মঙ্গো নিয়ে তখন যতটুকু নলেজ ছিল ছিল, মঙ্গো নিয়ে কাজ করছিলাম, বাট আমি হচ্ছে বিগ ডেটা নিয়ে কোনো নলেজ ছিল না আমার, একদমই কোনো নলেজ ছিল না আমার। বিগ ডেটা স্ট্রাকচারের এইচডিএফএস, হাদুপ, এগুলো নিয়ে আমি কখনো কোনো কাজ করি নাই। তো ওই জিনিসগুলো আমার হচ্ছে, যখন তুমি কিছু পারবে না এটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো এটা তোমাকে বলতে হয়। তো আমি মঙ্গো নিয়ে কাজ করছি, কিন্তু আমি ডিস্ট্রিবিউটার সিস্টেম নিয়ে কাজ করিনি। তো আমার ফার্স্ট কাজ করতে হয়েছে কসমস ডিবি নিয়ে, যেটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাজিওরের একটা প্ল্যাটফর্ম, ডেটাবেস প্ল্যাটফর্ম। তো ওইটার নলেজ আমার ছিল না। আর কিন্তু আমার ডেটাবেজের নলেজ অনেক ভালো ছিল, তো বেসিকটা ছিল। কিন্তু আমার ওই ইন্টারভিউটা ওরা ওইভাবেই নিছিল। দেখা গেছে যে ওই কোডিং আর আম, ওই মানে ইনিশিয়াল লেভেলে আমার ওই প্রজেক্টস গুলা কিভাবে কি করছি ডিপ ডাইভে, তারপরে জিজ্ঞাসা করা এটা কেন করছো, আর এটা কেন করছে, এটা না করে এই ডিসিশন কেন নিচ্ছে, এইগুলা। আর ওই লিড কোডের ইজি মিডিয়াম কতগুলা প্রবলেম সলভ করছি আমি হচ্ছে অ্যালগো এক্সপার্ট আর হচ্ছে লিড কোড মিলাই করতাম। আমি চেষ্টা করছি ফোকাস রাখার ব্লাইন্ড 75। লিড কোডের আমি আমার ওই ডকুমেন্টেশন আমি লিঙ্ক দিয়ে দিব। ব্লাইন্ড 75 এর প্রবলেম গুলো এখানে মোটামুটি ফ্রিকুয়েন্টলি আসা 75টা প্রবলেম, এটা মাস্ট ফোর্থ ইয়ারে শেখার শেষ হওয়ার আগে সবার ব্লাইন্ড 75 অ্যাটলিস্ট মুখস্থ থাকতে হবে। যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য ব্লাইন্ড 75 মিনিমাম থাকতে হবে, যে এটা যদি কেউ থাকে এরপরে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট যে না আমি যে কোনো জব মোটামুটি ক্র্যাক করতে পারবো। তো ওইটুকু অ্যাটলিস্ট আমি ফোকাস করা ট্রাই করছি। আর সেকেন্ড জব আই গট জাস্ট, দে রিচ আউট টু মি, আমি অ্যাপ্লাই করি নাই। আর হচ্ছে ওরা রিচ আউট করার পরে আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট টোটালি টকিং অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স ইন মাইক্রোসফট, যে আমি কি করতেছি না করতেছি। এবং আমার প্রিভিলেজ ছিল যে আমি যখন মাইক্রোসফটে জব করি তখন মাইক্রোসফট হচ্ছে ফার্স্ট এআই সার্চ লঞ্চ করতেছিল, এআই সার্চের এআই জিনিসগুলা ফার্স্ট ইন্টিগ্রেট করা কিভাবে কি হয়। তো আমি একদম ওই কোর টাইমে ছিলাম, এবং ওই টাইমে কাস্টমারদের কিভাবে কি মোটিভেট করা, এবং ওদেরকে কিভাবে এই জিনিসগুলোতে ইন্ট্রোডিউস করানো, কিভাবে ওই জিনিসগুলোতে কিভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলোতে শেখানোর জন্য আমি অনেক অ্যাক্টিভ ছিলাম ওই টাইমগুলোতে। তো ওটার অনেক স্টোরি ছিল আমার। তো আই হ্যাভ এ লট অফ থিংস টু টক অ্যাবাউট। আমার প্রচুর শিফট হয়েছে, আমি স্টার্টিং ফ্রম এই বিগ ডেটা থিং, স্টার্টিং ফ্রম মেসেজ ব্রোকার, স্টার্টিং ফ্রম এআই, অনেক অনেক আমার জিনিস শিখতে হয়েছে। এবং এটা আমার একটা জিনিস ছিল যে আমি যে কোনো কিছু খুব ইজিলি অ্যাডাপ্ট করে ফেলতে পারি। আমার কাছে এটা কোনো বিষয় না যে কোনো একটা নতুন কিছু আসতেছে এবং আমি এটা পারবো না। এবং এইটা আমাকে এই জবে হেল্প করছে, যদিও আমার কোনো ডেভঅপস এর নলেজ নাই, বাট ওই যে আমি শিখে ফেলতে পারি, আমি এই ইন্টারটা দেখাইছি, এই জিনিসটা আমার ওরা খুবই পজিটিভলি দেখছে যে না, ইটস রিয়েলি ওকে, যে তুমি 2 বছরের মধ্যে তুমিও ফ্রেশার ছিলে, সবকিছু শিখে ফেলছো। আমার, আমি যখন ওইটাতে ছিলাম টেকনিক্যাল অ্যাডভাইজার হয়ে গেছিলাম প্রায় 7-8 মাসের মধ্যে জুনিয়র হিসেবে জয়েন করে, আমার উইদাউট এনি নলেজ অফ বিগ ডেটা ইঞ্জিনিয়ার। সো থিংস আস লাইক দ্যাট, যে আমি খুবই অ্যাডাপটিভ ছিলাম, আমি খুবই শিখতে আগ্রহী ছিলাম। যে কেউ যে কোনো প্রবলেম নিয়ে আসলে আমি সবকিছু সলভ করা ট্রাই করতাম, ইভেন ইফ আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। এই মাইন্ডসেট আমাকে আসলে হেল্প করছে ওভারঅল। ঠিক আছে। তো এই তো মোটামুটি কোশ্চেন শেষ আমাদের end থেকে। বাকি যারা কোশ্চেন করছে ওগুলো মোটামুটি আমরা সামারাইজ করে ফেলছি। তো এই তো আর কোনো কোশ্চেন নাই। বাংলাদেশে আসলে অনেক সময় হয়ে গেছে, এন্ড এটা আসলে খুব ইন্টারেক্টিভ একটা সেশন ছিল। তো অলমোস্ট 2 ঘন্টারও বেশি সময় আর কি। তো থ্যাংক ইউ সো মাচ প্রতীক, আমাদেরকে অনেক সময় দিলা। আর আমাদের স্টুডেন্টদের আসলে অনেক কনফিউশন ছিল, টেক জায়ান্টদের সাথে আসলে আমাদের মানে বাংলাদেশের স্টুডেন্টদের কানেকশন খুবই কম। তো দেশ থেকে দেখা যাচ্ছে আমরা আসলে গাইডেন্সটা অনেক মানে কম পাই।
এটা আসলে আমাদের আরো বেশি পরিমাণ দরকার। কারণ এন্ড অফ দ্য ডে আসলে তোমাদের যেসব গাইডেন্স, তোমাদের যেসব পয়েন্টস অফ ভিউ গুলো আছে, এগুলো যদি আমরা আসলে অল্প স্বল্প ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে টেক জায়ান্টে না যেতে পারলো বাংলাদেশের যেসব জায়ান্ট গুলো আছে ওইগুলো তো আমরা খুব সহজেই যেতে পারবো আর কি। তো এই তো, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমার এন্ড থেকে যদি কোনো এন্ডিং থাকে বা স্টুডেন্টদের জন্য ফাইনাল কোনো দুই এক লাইনের সাজেশন আর কি। অনেক কিছু বলে ফেলছি, অনেক বেশি ইনফরমেশন দিয়ে ফেলছি। অনেক আহ মনে হইতে পারে যে তাহলে কি ভার্সিটি লাইফে কোনো এনজয় করবো না, কি হবে, সারাক্ষণ খালি পড়াশোনা পড়াশোনা। আমার লাইফ এরকম ছিল না, আমি বলবো না যে এরকম। আমি এমআইএসটি লাইফে আমার হিউজ টাইম গেছে জাস্ট টু প্রোগ্রাম অর্গানাইজ করা, এইটা থেকে এটা দৌড়ানো, ক্লাসে বাং মারা। আমি ক্লাসে প্রচুর এরকম হইতো যে আর আহ, মানে অনেক, আমি মোটামুটি ক্লাসে এরকম একটা মনোযোগ দিয়ে করতাম এরকম না, আমি খুব সিরিয়াস স্টুডেন্ট না। আম, তো ঘাবড়ানোর কিছু নাই যে আহ, তোমাকে দিয়ে কিছু হবে না বা তোমাকে একদম সারাক্ষণ পড়তেই হবে এরকম কিছু না। তুমি লাইফটা এনজয় করবা। তোমাকে তোমাকে বুঝতে হবে যে তোমার সিচুয়েশন কি, তোমার প্রবলেম কোথায়, তোমার নিজেকে জানাটা ওই সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যে নিজেকে জানতে পারো, নিজেকে বুঝতে পারো, নিজের ভুলগুলা ধরতে পারো যে আচ্ছা আমার এখানে এখানে উইকনেস থাকতেছে, আর এখানে এখানে আমি ঠিক করতে হবে। আম, একটা কথা না বললেই না, অ্যাকাউন্টেবিলিটি আনা, যে তোমার অ্যাকাউন্টেবিলিটি তোমার কাছে। এইখানে জবের ক্ষেত্রে, যে কোনো জবের ক্ষেত্রে যখন তোমার অ্যাকাউন্টেবিলিটি আসবে, যে ইট ডাজেন্ট ম্যাটার যে আমি কতটুকু টাইম নষ্ট করতেছি, ইট ডাজেন্ট ম্যাটার যে আমি সারাক্ষণ ঘুরতেছি, তোমাকে এক্সট্রা টাইম দিয়ে হইলেও কাজটা শেষ করতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটিটা জব লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নট অনলি জব লাইফ, তোমার প্রত্যেকটা পার্সোনাল লাইফে এটা তোমার অ্যাকাউন্টেবিলিটি টু ইউর স্টাডি, অ্যাকাউন্টেবিলিটি টু ইউর ফ্যামিলি অর টু ইউর ডিউটিস। অ্যাকাউন্টেবল হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর গ্রেসফুল থাকা, তোমার লাইফে যা হচ্ছে তোমার লাক খারাপ এরকম কিছু না মনে করা, চেষ্টা করা, চেষ্টা করে সাকসেস হওয়া পরের বিষয়। চেষ্টা করতে থাকা, চেষ্টা করতে থাকা, জেনুইনলি চেষ্টা করা, হতাশ না হওয়া, হেলদি মাইন্ডসেট রাখা, হেলদি লাইফ মেনটেন করা। সবার আগে হেলথ, হেলথের উপরে কিছু নাই। হেলথ ঠিক না থাকলে কোনো কিছুই শান্তি পাবা না, কোনো কিছুতেই হাজার টেক জায়ান্টে যেও কোনো মানে হ্যাপিনেস আসবে না। Try to be healthy first, try to be happy first, then do other stuff. Inshallah, everything will be fine. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে অনেক কিছু আজকে জানলাম, একটা লম্বা সেশন হলো। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের স্টুডেন্টরা বা যারা জয়েন করছে এই মিটিংটাতে, তারাও হচ্ছে অনেক কিছু নতুন কিছু জেনে নিয়ে গেছে, যেটা তাদের নেক্সট স্টেপে হয়তো অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে ইনশাআল্লাহ। তো আশা করতেছি তোমার সাথে আমরা আবারও হয়তো বসতে পারবো, তোমার ফ্রি টাইমে হয়তো নতুন কিছু শিখবো আবার ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবা, যাতে করে আমাদের স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে বেস্টটা দিতে পারি সহজ কোডিং থেকে। আর এই তো, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Good night. Assalamu alaikum.